হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আজকে আমাদের একটি নতুন লেকচারে। তো আজকে হচ্ছে আমরা একটি নতুন চ্যাপ্টার স্টার্ট করব। আমাদের আজকে যে লেকচারটি স্টার্ট করব সেটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার নাম্বার 8, যেটাকে হচ্ছে আমরা পর্যাবৃত্তিক গতি বলি বা হচ্ছে পিরিয়ডিক মোশন বলে থাকি। তো চলো তাহলে আজকে আমাদের লেকচারটি স্টার্ট করি। তো তুমি যদি হচ্ছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তুমি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যেতে পারো আমাদের চ্যানেলের সাথে। পাশাপাশি তোমার সহপাঠী এবং ফ্রেন্ড সার্কেলদের সাথেও আমাদের চ্যানেলটি শেয়ার করে দিতে পারো, যেন আমাদের চ্যানেলের সবগুলো ভিডিও তারাও যেন তোমার পাশাপাশি অতি সহজে পেতে পারে। ঠিক আছে, তাহলে আমি প্রতিটা চ্যাপ্টারে যখন শুরু করি আমাদের হচ্ছে চ্যাপ্টার রুট ম্যাপটা শেয়ার করে নিই। তাহলে সবগুলো চ্যাপ্টারের মতো আজকে আমি এই চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে চ্যাপ্টার রুট ম্যাপটা শেয়ার করে তারপর হচ্ছে স্টার্ট করব। তো এই চ্যাপ্টারের মেজর পার্টগুলো দেখো যে এই চ্যাপ্টার আসলে আমরা কি কমপ্লিট করব। তো আমরা হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটিকে মেইনলি 5টা পার্টে ভাগ করেছি। প্রথম যে পার্টটা সেটা হচ্ছে সাধারণ আলোচনা, মানে এখানে হচ্ছে আমরা পর্যাবৃত্তিক গতি কী বা হচ্ছে স্পন্দন গতি কী, বা অ্যাকচুয়ালি আমরা এই চ্যাপ্টারে, যদিও চ্যাপ্টারটার নাম হচ্ছে পর্যাবৃত্তিক গতি, কিন্তু আমরা মেজরিটি পার্সেন্ট অংশ আলোচনা করি হচ্ছে গিয়ে সরল স্পন্দন গতি বা যেটাকে আমরা সিম্পল হারমোনিক মোশন বলি। তো আমরা হচ্ছে গিয়ে সিম্পল হারমোনিক মোশনের ম্যাথ বেশিরভাগ করলেও আমরা হচ্ছে গিয়ে গতি বিষয়ক যে আলোচনা, ঠিক আছে, পর্যাবৃত্তিক গতি কী বা স্পন্দন গতি কী, সরল স্পন্দন গতি কী, এই সংশ্লিষ্ট যে ব্যাপারগুলা প্লাস ওই গতিগুলা যে সংশ্লিষ্ট রাশি, ঠিক আছে, এইগুলো সহ হচ্ছে আমরা পড়ে নেব আর কি, জাস্ট থিওরি আলোচনা। তারপর হচ্ছে আমরা সরল দোলন গতির যে সমীকরণ, ঠিক আছে, এবং রিলেটেড ম্যাথ, বিশেষ করে বেগ, ত্বরণ এবং অন্যান্য যে ব্যাপার স্যাপার, এইগুলো হচ্ছে আমরা কমপ্লিট করব পার্ট 2-তে। পার্ট 3-তে হচ্ছে আমরা কমপ্লিট করব শক্তি ও শক্তির নিত্যতা। ঠিক আছে, আমাদের হচ্ছে কি যেহেতু এখানে এক ধরনের গতি আছে, তাহলে হয়তো কি এক ধরনের গতি শক্তি থাকবে বা হচ্ছে বিভব শক্তি থাকবে, মানে এই শক্তি রিলেটেড যা কিছু আলোচনা সেখানে হচ্ছে আমরা পার্ট 3-তে কমপ্লিট করব। পার্ট 4 যেটা, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক তৈরির বেশ কয়টি উপায়, সিম্পল হারমোনিক মোশন তৈরির বেশ কয়টি উপায়, আমরা কি কতভাবে বা কীভাবে আসলে হচ্ছে গিয়ে সরল স্পন্দন গতি তৈরি করতে পারি। ঠিক আছে, এই ব্যাপারগুলো আলোচনা করব। মেইনলি হচ্ছে গিয়ে মানে স্পেশালি যদি বলি, আমরা অনেকভাবে হচ্ছে গিয়ে সিম্পল হারমোনিক মোশন তৈরি করতে পারি। ঠিক আছে, একটা নির্দিষ্ট শর্তে আমরা অনেকভাবেই তৈরি করতে পারি, তবে আমাদের বইয়ে হচ্ছে স্পেশালি স্প্রিং এবং সরল দোলক এই দুইটা আলোচনায় ফোকাস করা হয়েছে। তো আমরা হচ্ছে স্পেশালি এই দুইটা দেখব, পাশাপাশি আরও যদি রিলেটেড কিছু থাকে, ঠিক আছে, হয়তো এক্সট্রা কিছু ম্যাথ আছে, সেইগুলো হচ্ছে আমরা কমপ্লিট করে ফেলবো। আর বেসিক্যালি আমরা হচ্ছে যে মেইন ফান্ডামেন্টাল যে থিমটা সেটা হচ্ছে এখানে কমপ্লিট করব। তারপর হচ্ছে আমাদের পার্ট 5 যেটা, সেটা হচ্ছে আসলে সরল দোলকের ব্যবহার, যে আমরা সরল দোলকটা কী কী কাজে ব্যবহার করতে পারি, পাহাড়ের উচ্চতা নির্ণয়, কোণের গভীরতা নির্ণয়, বা হচ্ছে সেকেন্ড দোলক হিসাবে, বা গড়ি যদি ফাস্ট হয়ে যায় বা স্লো হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে আমাদের কী রাশির চেঞ্জ হইলে আমাদের একটা গড়ি দিনে কত সময় হারাবে, ঠিক আছে, এই সব ব্যাপার আমরা হচ্ছে গিয়ে এখানে দেখব। ঠিক আছে, দিনের সময় হারাবে অথবা হচ্ছে গিয়ে লাভও করতে পারে, ঠিক আছে, মানে গড়ি ফাস্টও হয়ে যেতে পারে আবার স্লো হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেই ব্যাপার, এই সব ব্যাপারগুলো হচ্ছে আমরা এই 5টা পার্টে আলোচনা করব। ওকে, তাহলে চলো পরে আমরা হচ্ছে দেখব যেটা এখানে বলতে চাচ্ছিলাম, যে অ্যাকচুয়ালি পর্যাবৃত্তিক গতি চ্যাপ্টারটার নাম হলেও আমরা ফাইনালি ধাপে ধাপে আমরা হচ্ছে সরল স্পন্দন গতিতে যাই। তো এর জন্য হচ্ছে সরল স্পন্দন গতির দুইটা ইমেজও তোমাদের হচ্ছে আইকন দিয়ে রাখলাম, যে আমরা মেইনলি হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারে এই দুইটা জিনিসের উপরেই বেশি ফোকাস করব। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে দেখি কী আছে। এখন হচ্ছে গিয়ে আমরা যদি বলি, যেহেতু এটা একটা নতুন চ্যাপ্টার, তাহলে আমরা যখনই একটা চ্যাপ্টার স্টার্ট করি আমাদের মনে একটা কোয়েশ্চেন জন্মে, যে আসলে হচ্ছে কি এই চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য আমাদের অন্য কোনো চ্যাপ্টারের কোনো কনসেপ্ট প্রয়োজন আছে কিনা, ঠিক আছে, লাগবে কিনা। তো এই চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য তোমাদের অন্য কয়েকটা চ্যাপ্টারের কিছু হচ্ছে গিয়ে তোমার কনসেপ্ট জানা থাকা লাগবে, যেগুলোকে আমরা হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট বলতে পারি। তো কী কী জানা থাকা লাগবে দেখো, আমরা যদি গণিত বলি, ঠিক আছে, গণিতের তোমার অন্তরীকরণের বেসিক কয়টা সূত্র জানা থাকা লাগবে। ঠিক আছে, যেহেতু তুমি হচ্ছে অষ্টম অধ্যায়ে পড়তে আসছো, তাহলে গণিতে হয়তো তুমি অলরেডি অনেক কিছুই পড়াশোনা করছো। তো কী কী তোমাদের জানা থাকা লাগবে, আমি এগুলো হচ্ছে গিয়ে যখন ম্যাথ প্র্যাকটিস করব, ঠিক আছে, সেখানে তো আলোচনা করবই, পাশাপাশি এখনও আবার একটু তোমাদের বলে দিই, আমাদের অ্যাকচুয়ালি লাগবে গণিতের থেকে যদি বলি, তাহলে আমাদের হচ্ছে গিয়ে ডিডিএক্স অন্তরীকরণের, যেহেতু আমরা বলতেছি, তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটার অন্তরীকরণ আসলে কি, এটার অন্তরীকরণ হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে, যদি এখানে আমাদের একটা কনস্ট্যান্ট থাকতো, মানে এরকম থাকতো যে ডিডিএক্স অফ কে এক্স টু দি পাওয়ার এন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা লিখতাম কে কনস্ট্যান্ট, যেটা কনস্ট্যান্টের মধ্যেই থাকতো, আর এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ হচ্ছে আমরা করে দিতাম। ঠিক আছে, তাহলে আমাদের থাকতো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে, তারপর হচ্ছে যদি আমাদের শুধুমাত্র এক্স থাকতো, তাহলে শুধুমাত্র এক্স এর অন্তরীকরণ 1। তোমরা সবগুলো এগুলো জানো, আমি জাস্ট হচ্ছে ছোটো করে একটু আলোচনা করে দিচ্ছি, তাহলে এক্স এর যে অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ হচ্ছে তোমার জাস্ট 1। তারপর হচ্ছে আমাদের সাইন এক্স এর অন্তরীকরণ, ধরো হচ্ছে গিয়ে ডিডিএক্স অফ, আমি যদি বলি ডিডিএক্স অফ সাইন
সাইন এক্স, ডিডি এক্স অফ সাইন এক্স, এটার অন্তরীকরণ হচ্ছে সমান তোমার কজ এক্স, কজ এক্স। তারপর হচ্ছে তোমার কজ এক্সের যে অন্তরীকরণ ডিডি এক্স অফ কজ এক্স, ডিডি এক্স অফ কজ এক্স, কজ এক্স, এটার অন্তরীকরণ হচ্ছে তোমার মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। ঠিক একইভাবে আমরা যেরকম এক্সের সাথে দেখছিলাম একটা ধ্রুবক থাকতে পারে, এখানেও কিন্তু এরকম কোনো কিছু একটা ধ্রুবক থাকতে পারে। ধরো হচ্ছে কি আছে কজ এক্স, তাহলে এটার অন্তরীকরণ হয়তো কজ এক্স এর অন্তরীকরণ হচ্ছে গিয়ে মাইনাস সাইন এক্স, ঠিক আছে। ধরো এই অংশটা আমি যদি বলি কজ এক্স আছে, ওকে আমি লিখে দিই, তাহলে এইগুলো হচ্ছে তো তোমরা মার্ক করবাই, পাশাপাশি আমি আরও কয়েকটা লিখে দিই। এইগুলো হচ্ছে আমাদের জানতে হবে, এগুলো হচ্ছে আমাদের জানতে হবে। যে তোমার এখানে থাকতো যে হচ্ছে তোমার ডিডি এক্স অফ, ডিডি এক্স অফ, ডিডি এক্স অফ কজ, বা আমি একসাথে লিখে ফেলি, ধরো এরকম যদি লিখি এম সাইন পি এক্স, ঠিক আছে। তাহলে এটার অন্তরীকরণ হয়তো তোমার কনস্ট্যান্ট যেটা এম 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 এর মতোই থাকবে, তাহলে এম এম এর মতোই থাকলো। তারপরে হচ্ছে কি বাদ বাকি এটাকে আমরা বলবো হচ্ছে চেইন রুল, ঠিক আছে। ধরো সাইন পি এক্স, যে আমি হচ্ছে এই পি এক্সটাকে টোটালি হচ্ছে এক্স ধরে অন্তরীকরণ করবো, তাহলে সাইন পি এক্স এর অন্তরীকরণ হবে তোমার কস পি এক্স, কস পি এক্স। তো অ্যাকচুয়ালি পি এক্স যেটা, এটা তো আসলে হচ্ছে গিয়ে সবটা এক্স ছিল না, ঠিক আছে। পি ছিল একটা পার্ট আর এক্স ছিল একটা পার্ট। আমি যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে এই যে অংশটা, এই অংশটাকে আমি আবার অন্তরীকরণ করবো, ঠিক আছে। তাহলে ওইটার অন্তরীকরণ হবে জাস্ট পি, ঠিক আছে। পি হচ্ছে কনস্ট্যান্ট আর এক্সের অন্তরীকরণ কত, এক্সের সাপেক্ষে অনই হবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি হবে এম পি কস পি এক্স, ঠিক আছে, এম পি কস পি এক্স, ঠিক আছে। জাস্ট এগুলো একটু আইডিয়া দিয়ে নিলাম, কারণ আমাদের এগুলো হচ্ছে লাগবে বিভিন্ন সূত্র যখন আমরা কমপ্লিট করবো চ্যাপ্টারের মাঝে, তখন আমাদের এইগুলো লাগবে, ঠিক আছে। তো তোমরা এইগুলো হচ্ছে গণিতের পার্ট, এজন্য হয়তো এখানে ডিটেলস আলোচনা করতেছি না, জাস্ট বলে দিচ্ছি যে এই অংশগুলো তোমাদের জানা থাকা লাগবে, ঠিক আছে। যদি তোমাদের হচ্ছে গিয়ে পড়া না থাকে অন্তরীকরণ, তাহলে অন্তরীকরণের বেসিক এই সূত্রগুলো আছে, এই সূত্রগুলো একটু হচ্ছে গিয়ে দেখে নিবা, ঠিক আছে। তো তোমার যদি এরকম থাকে যে ডিডি এক্স অফ কোজ এক্স প্লাস হচ্ছে সাইন এক্স প্লাস আছে অথবা মাঝখানে মাইনাস আছে, তাহলে হচ্ছে আমরা আলাদা করে কোজ এক্সের অন্তরীকরণ করবো, তারপরে মাঝখানে যে সাইনটা প্লাস অথবা মাইনাস সেটা দিয়ে, তারপর হচ্ছে দ্বিতীয় যে অংশটা, দ্বিতীয় যে পার্টটা সাইন এক্স, সেটার অন্তরীকরণ আমরা করবো, ঠিক আছে। জাস্ট অন্তরীকরণের যে বেসিক ফর্মুলাগুলো সেইগুলো। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের লাগবে কাজ শক্তি ক্ষমতার গতিশক্তি, বিভব শক্তি ও শক্তির নিত্যতার যে হচ্ছে কনসেপ্টটা সেইটা। এখন গতিশক্তির সূত্র কি বলতো, গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার। সেটা হচ্ছে তোমার যে কোনো ক্ষেত্রেই হোক, ঠিক আছে। আমি যদি কোনো একটা মোমেন্টে, একটা বস্তু গতিশীল, একটা বস্তু গতিশীল, তাহলে কোনো একটা মোমেন্টে যদি তার গতিশক্তি বের করতে চাই, তাহলে তার বল লাগবে আর তার ওই মোমেন্টের হচ্ছে আমার বেগটা লাগবে, ঠিক আছে। তাহলে ওই মোমেন্টের বেগ যদি আমার জানা থাকে, তাহলে তার যে গতিশক্তি হবে সেই গতিশক্তিটা হবে তোমার ই কে সমান হাফ এম এম বি স্কোয়ার। অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এই বিটা যেটা, এটা হচ্ছে আমি যে মোমেন্টে তার গতিশক্তি জানতে চাচ্ছি ওই মোমেন্টের বেগ কিন্তু, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এটা জানা থাকা লাগবে। তারপর আমাদের জানা থাকতে হবে বিভব শক্তি, ঠিক আছে, বিভব শক্তির সূত্র। এখন বিভব শক্তির সূত্রটা একটু খেয়াল করো, আমাদের এই চ্যাপ্টারে যে পড়বো অ্যাকচুয়ালি আমরা নর্মালি জানি বিভব শক্তির সূত্র হচ্ছে এম জি এইচ, ঠিক আছে। যখন আমি হচ্ছে কোনো একটা লেভেল থেকে একটা বস্তুকে নির্দিষ্ট উচ্চতায় তুলি বা অবস্থানে পরিবর্তন করি, ঠিক আছে। তাহলে ইপির এই সূত্রটা তুমি মাথায় রাখতে পারো, ইপি সমান এম জি এইচ। তো এটা তো শুধুমাত্র হচ্ছে কি আমি ভূমি থেকে যখন একটা নির্দিষ্ট উচ্চতা একটা বস্তুকে তুলি, ঠিক আছে। যদি আমি স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে কাজ করি, বিশেষ করে হচ্ছে গিয়ে একটা পরিবর্তনশীল বল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ধরো স্প্রিংয়ের জন্য তুমি যে সঞ্চিত শক্তি পড়ছো কাজ শক্তি ক্ষমতায়, ঠিক আছে, সেটার জন্য সূত্রটা কি ছিল, হাফ কে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার, বা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। মানে ওই অংশটা মানে পরিবর্তনশীল বল দ্বারা যে হচ্ছে আমাদের স্থিতিস্থাপক শক্তিটা জমা হয়, সেই সূত্রটা হচ্ছে আমাদের জানা থাকতে হবে। মিললে হচ্ছে কাজের যে পরিবর্তনশীল বল দ্বারা কাজের মানে সূত্রটা জানা থাকলেই হচ্ছে, ঠিক আছে। মানে আমাদের আপাতত ধরে নাও যে আমাদের গতিশক্তির সূত্র এবং হচ্ছে তোমাদের বিভব শক্তির সূত্র জানা থাকতে হবে, ঠিক আছে। স্প্রিংয়ের জন্য আমি যদি বলি বিভব শক্তিটা, স্প্রিংয়ের জন্য, তাহলে স্প্রিংয়ের জন্য বিভব শক্তিটা হবে তোমার ই সমান হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে, হাফ কে এক্স স্কোয়ার। তো আপাতত জেনে রাখো যে আমাদের এই দুইটাই লাগবে, ঠিক আছে। আমরা যখন অঙ্ক করব, ঠিক আছে, বা হচ্ছে আমরা যখন ওই রিলেভেন্ট টপিক আলোচনা করব, তখন সেইগুলো হচ্ছে আবার দেখিয়ে দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের লাগবে মহাকর্ষ ও অভিকর্ষ স্তরণের অংশটুকু, ঠিক আছে। অভিকর্ষ স্তরণ আমরা যে হচ্ছে ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায়, সারফেসে তো একটা অভিকর্ষ স্তরণের সূত্র আমরা জানি যে সারফেস আমি যদি বলি যে আর্থ সারফেসে অভিকর্ষ স্তরণ কত সারফেস, তাহলে জি এস সমান এটাকে আমরা বলতে পারি হচ্ছে জি এম বাই হচ্ছে তোমার কি আর স্কোয়ার। আমি যদি সারফেস থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় যাই, ধরো হচ্ছে এইচ উচ্চতায় গেলাম, তখন সেটা হচ্ছে তোমার কি হবে জি এইচ মানে নির্দিষ্ট হাইটে, তাহলে হচ্ছে তোমার হবে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার
আর যদি আমি ডেপথে যাই, একটা নির্দিষ্ট গভীরতায় যাই, তাহলেও কিন্তু এরকম একটা সূত্র আছে, ঠিক আছে, জি ডেপথে কত। তাহলে আমরা যখন অঙ্ক করব তখন এইগুলো আবার আলোচনা করব, ঠিক আছে, এইগুলো আবার আলোচনা করবো। যেহেতু আমরা অষ্টম অধ্যায় পড়তেছি, আমরা ধরেই নিতে পারি যে তুমি ষষ্ঠ অধ্যায় পড়ে আসছো, ঠিক আছে। আমরা যখন অষ্টম অধ্যায় পড়ি তখন মিলে হচ্ছে এইগুলোর আলোচনা করা হয় না মানে ডিটেলসে, জাস্ট হচ্ছে কি আমরা ধরে নিই যে তুমি আগেই কমপ্লিট করে আসছো। তো আমি যখন পড়াবো তখন আমি তোমাদের একদম হচ্ছে বিস্তারিত মানে যতটুকু না বললেই না, মানে একদম ডিটেলসেই দেখাতে চেষ্টা করব যেন তোমার কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে দেখি কি আছে। তো হচ্ছে আজকে আমাদের লেকচার হচ্ছে 1, ঠিক আছে, আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 1। আজকে হচ্ছে আমরা ওই যে সাধারণ যে আলোচনাটা, থিওরি যে আলোচনা, বিভিন্ন ডেফিনেশন টাইপের এই ব্যাপারগুলো হচ্ছে আজকে আমরা কমপ্লিট করব, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি আসলে আমাদের প্রথম স্লাইডে কি আছে। তো আমরা দৈনন্দিন জীবনে কিছু ব্যাপার খেয়াল করি, আমাদের চারপাশে অবশ্যই হচ্ছে গিয়ে খেয়াল করেছি আমরা সবাই, কেউ বাকি নাই, যে আমরা যদি কোনো জায়গায় ট্রাভেল করি, জার্নি করতেছি, ঠিক আছে, ধরো হচ্ছে বাসে বসে তুমি দেখো যে রাস্তায় 1 কিলোমিটার পর পর কিলোমিটার স্টোন থাকে। ধরো তুমি হচ্ছে কোনো একটা জায়গা থেকে ঢাকার দিকে যাচ্ছ, ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছ, তাই তুমি কিন্তু দেখবা যে হচ্ছে কি ঢাকা 120 কিলোমিটার, ময়মনসিংহ থেকে দেখবা 120 কিলোমিটার, 1 কিলোমিটার যাওয়ার পর দেখবা হচ্ছে 119 কিলোমিটার, তারও 1 কিলোমিটার পর দিয়ে গিয়ে দেখবা হচ্ছে 118 কিলোমিটার, ঠিক আছে। আমরা রাস্তায় চলাফেরা করছি এরকম দেখি না, এটা কিন্তু খুব রেয়ার। তো এরকম থাকে। তাহলে এই যে আমাদের কিলোমিটার স্টোন যেটা, এটা কিন্তু ঠিক 1 কিলোমিটার পর পর থাকে, ঠিক 1 কিলোমিটার পর পর থাকে। ঠিক একইভাবে ঘড়ির যে সেকেন্ডের কাঁটা, এটা 1 মিনিট পর পর একই অবস্থানে ফিরে আসে। আমি যে একটা দেয়াল ঘড়ির কথা চিন্তা করি, ঠিক আছে, একটা দেয়াল ঘড়ির কথা চিন্তা করো, একটা দেয়াল ঘড়ি, তো তার সেকেন্ডের যে কাঁটাটা ধরো এখানে ছিল 1 মিনিট, কিভাবে হচ্ছে আমরা কাউন্ট করি, এই কাঁটাটা যখন ঘুরে 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 আবার এখানে আসে, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে 1 মিনিট। ঠিক একইভাবে মিনিটের কাঁটা যেটা, এটা কিন্তু 1 ঘন্টা পর পর, ঠিক আছে, এখানে ধরো ছিল, এখানে ছিল ঠিক একদম 12টা বাজে, ধরো আরও 1 ঘন্টা পর, মানে হচ্ছে 1টার সময় আবার হচ্ছে কি এখানে আসবে মিনিটের কাঁটাটা। তাহলে হচ্ছে আমাদের মিনিটের যে কাঁটা সেটা আসলে 1 ঘন্টা পর পর, আর ঘন্টার কাঁটা যেটা এটা আসলে 12 ঘন্টা পর পর একই অবস্থানে ফেরত আসে, ঠিক আছে। 24 ঘন্টা পর পর সূর্য উঠে, এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, দেখো 7 দিন পর পর শুক্রবার আসে, 1 বছর পর পর কি বসন্তকাল ফিরে আসে। আবার হচ্ছে আমাদের কঠিন পদার্থের যে ক্যালাস, ঠিক আছে, এই ক্যালাসে অণুগুলা এবং পরমাণুগুলা কি একটি নির্দিষ্ট দূরত্বে পরপর সাজানো থাকে, মানে একটা প্যাটার্নে হচ্ছে সাজানো থাকে। আবার হচ্ছে সাইন বা কোসাইন ফাংশন, আমরা 9 10 হচ্ছে ত্রিকোণমিতিক অংশ পড়ছি, সাইন এবং কোসাইন ফাংশন, দেখো তোমার হচ্ছে গিয়ে cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, আবার cos 360 ডিগ্রি যে এইটার মানও আবার কিন্তু 1, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, আবার সাইন 360 ডিগ্রি যেটা এটা আসলে কত 0, মানে মিন করতেছে সাইন বা কোসাইন ফাংশন যেগুলো, এগুলো আসলে 360 ডিগ্রি পর পর একই মান আসলে হচ্ছে গ্রহণ করে, মানে একই মান আসলে দেয়, ঠিক আছে। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে পর্যাবৃত্তিক ঘটনা বা পর্যাবৃত্তি ঘটনা। কেন? কারণ দেখো এখানে সবগুলোর ক্ষেত্রেই আমরা এখানে যে এক্সাম্পলগুলো দেখছি সবগুলাই কিন্তু একটা ঘটনা বারবার হচ্ছে গিয়ে কি মানে ব্যাক করতেছে, ঠিক আছে, বা পুনরাবৃত্তি করতেছে। কখনো কিলোমিটার স্টোন পুনরাবৃত্তি করতেছে, তুমি 1 কিলোমিটার পর পর আবার একটা করে কিলোমিটার স্টোন দেখতেছো, অথবা ঘড়ির জন্য 1 মিনিট পর পর সেকেন্ডের কাঁটা এই জায়গাটা পাস করতেছে, ঠিক আছে, মানে পুনরাবৃত্তি, একই ঘটনার পর্যায়ক্রমে পুনরাবৃত্তি করতেছে। তো এইগুলাকে আমরা এই ঘটনাগুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে পর্যাবৃত্তি। তাহলে পর্যাবৃত্তির যদি ডেফিনেশনটা আমরা বলি, আমি তোমাদের সুবিধার জন্য নর্মালি একটা ডেফিনেশন দিলেই হয়তো, তোমাদের সুবিধার জন্য আমি 2টা থেকে 3টা করে ডেফিনেশন, প্রত্যেকটা ডেফিনেশনের জন্য, প্রত্যেকটা সংজ্ঞার জন্য আমি 2টা থেকে 3টা ডেফিনেশন এখানে দিয়ে রাখছি। তোমাদের যেটা সব থেকে ভালো লাগে, সবগুলো ডেফিনেশনই হচ্ছে সঠিক, তোমাদের যেটা সব থেকে বেশি ভালো লাগে সেগুলো হচ্ছে তোমরা শিখবা। অ্যাকচুয়ালি মুখস্থ করারও দরকার নেই, তুমি যখন ঘটনাটা ভালো করে বুঝে যাবা, অনুধাবন করতে পারবা, তখন কিন্তু আর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তুমি নিজের মতোই করে ডেফিনেশন লিখতে পারবা। তো এই ব্যাপারটা একটু বোরিং লাগতে পারে যে আসলে অনেকগুলো ডেফিনেশন তো দরকার ছিল না, জাস্ট তোমরা যাতে হচ্ছে গিয়ে ব্যাপারটা অনুধাবন করতে পারো, সব থেকে ইজি যে হচ্ছে ডেফিনেশনটা সেটা যাতে তোমরা সিলেক্ট করতে পারো, সেজন্যই মেইনলি হচ্ছে গিয়ে 3টা 4টা করে ডেফিনেশন আমি দিয়ে রাখছি, ঠিক আছে। ওকে, তাহলে পর্যাবৃত্তির ডেফিনেশনটা যদি আমরা বুঝি, তাহলে ডেফিনেশনটা কি, যে পর্যাবৃত্তি বলতে এমন কিছু বোঝায় যা নির্দিষ্ট সময় বা ক্রমব্যবধানে বারবার ঘটে, নির্দিষ্ট সময় বা ক্রমব্যবধানে। ধরো দূরত্বের জন্য বলছিলাম কি কিলোমিটার স্টোন যেটা, এটা 1 কিলোমিটার, ঠিক 1 কিলোমিটার পর পর তোমার সামনে আসতেছে, ঠিক আছে, আরও 1 কিলোমিটার যাচ্ছ আবার আসতেছে। তো এটা হচ্ছে আমরা বলতেছি যে একটা নির্দিষ্ট সময় বা ক্রমব্যবধানে বারবার ঘটে, ঘড়ির কাঁটা 1 মিনিট পর পর, মানে একটা নির্দিষ্ট সময় পর পর আসতেছে। তো যখন কোনো কিছু, দ্বিতীয় যে ডেফিনেশনটা সেটা হচ্ছে যখন কোনো কিছু নির্দিষ্ট ব্যবধানে পুনরাবৃত্তি ঘটে তখন তাদেরকে বলা হয় পর্যাবৃত্তি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটু সুন্দর বা আরেকটু হচ্ছে গিয়ে তোমার ফর্মাল একটা ডেফিনেশন, যে কোনো রাশি বা কোনো অপেক্ষকের, মানে ফাংশন যেটাকে আমরা বলি সাইন ফাংশন কোসাইন ফাংশন, তাহলে কোনো রাশি বা কোনো অপেক্ষকের বা কোনো কিছুর যদি বারবার পুনরাবৃত্তি ঘটে তবে তাকে আমরা বলি পর্যাবৃত্তিক ঘটনা, রাশি বা হচ্ছে অপেক্ষক, তোমার যেটা ভালো লাগে সেটা তুমি নাও।
আচ্ছা, এখন এই পর্যাবৃত্তি যেটা এটা হইতে পারে আবার দুই ধরনের। পর্যাবৃত্তি কত ধরনের হইতে পারে? দুই ধরনের। একটা হচ্ছে তোমার স্থানিক পর্যাবৃত্তি, একটা হচ্ছে তোমার কালিক পর্যাবৃত্তি। স্থানিক পর্যাবৃত্তি কোনটা? তাহলে চলো আমরা এখান থেকে এই পাশে হচ্ছে ডেফিনেশনগুলো একদম দেওয়া আছে, এখান থেকে আমরা দেখে নিই, ঠিক আছে? তাহলে স্থানিক পর্যাবৃত্তি হচ্ছে কি স্থানের সাথে যখন কোনো কিছু নিয়মিত পুনরাবৃত্তি ঘটে। এই যে একটু আগে আমরা যেটা বলছিলাম যে রাস্তায় 1 কিলোমিটার পর পর কি তোমার কিলোমিটার স্টোন আসে, তাহলে 1 কিলোমিটার পর পর একটা নির্দিষ্ট দূরত্ব পরপর, ঠিক আছে, একটা নির্দিষ্ট দূরত্ব পরপর বা একটা নির্দিষ্ট স্থান অতিক্রম করার পরপর, তাহলে স্থানের সাথে যখন কোনো কিছুর কোনো কিছু নিয়মিত, অবশ্যই কিন্তু নিয়মিত হওয়া লাগবে, ঠিক আছে, একই দূরত্ব পরপর এরকম হওয়া লাগবে আর কি, র্যান্ডম না। ধরো হচ্ছে কি তুমি যাচ্ছ রাস্তায় একটা মানে গাছ পাইছো, তারপর হচ্ছে অনেক দূর আর কোনো গাছ নেই, আরেকটা গাছ পাইছো, তারপর অনেক দূর গিয়ে তারপর হচ্ছে কাছাকাছি আরও 2টা গাছ পেয়ে গেছো, ওইটা কিন্তু আমাদের হচ্ছে পর্যাবৃত্তিক না, ঠিক আছে? আচ্ছা, তাহলে কোনো কিছু নিয়মিত যদি পুনরাবৃত্তি ঘটে তখন তাকে স্থানিক পর্যায়ক্রম বা স্থানিক পর্যাবৃত্তি বলে, ঠিক আছে? তাহলে স্থানিক পর্যাবৃত্তির কিছু এক্সাম্পল এখানে হচ্ছে তুমি দেখতে পারতেছো যে আমাদের পদ্মা সেতুর যে পিলার, এই পিলারগুলো কিন্তু নির্দিষ্ট দূরত্ব পরপর, ঠিক আছে? ধরো এটা প্রথম পিলার, এর 50 মিটার দূরে মনে করো আরেকটা পিলার, তারপরে হচ্ছে 50 মিটার দূরে আরেকটা পিলার, এরও 50 মিটার দূরে কি আরেকটা পিলার, মানে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর কিন্তু পিলারগুলো, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে কি স্থানিক পর্যাবৃত্তি। তো শুধুমাত্র পিলার এক্সাম্পল না, এরকম আরও এক্সাম্পল আছে, আমি হচ্ছে এখানে আরও কয়েকটা দিয়ে রাখছি, তোমরা দেখে নিতে পারো। দেখো আমরা যখন হচ্ছে একটা ওয়ালের দিকে চিন্তা করি, একটা ওয়ালের দিকে তাকাই যেগুলো প্লাস্টার করা না, মানে এরকম সিরামিক ব্রিক বা ডিজাইন করা ব্রিক দিয়ে যে হচ্ছে কি আমাদের দেয়ালগুলো বানানো হয়, তুমি দেখবা একটা নির্দিষ্ট ইট পরপর, ঠিক আছে, এরকম কিন্তু একটা হচ্ছে গ্যাপ থাকে, এরকম একটা গ্যাপ থাকে। তাহলে একটা ইটের দৈর্ঘ্য কিন্তু মোটামুটি ফিক্সড 10 ইঞ্চির মতো বলতে পারো, তাহলে একটু এদিক সেদিক হইতে পারে, তো আমরা এটা এখানে হচ্ছে মাথায় নিচ্ছি না। তাহলে এই যে আমাদের হচ্ছে গিয়ে একটা রেখা, যেটাকে আমরা যেখানে সাদা রেখা বলে হচ্ছে চিহ্নিত করছিলাম, মার্ক করে দিয়েছিলাম, তাহলে এই রেখাটা কিন্তু একটা নির্দিষ্ট ইট পরপর মানে 10 ইঞ্চি পরপর হচ্ছে গিয়ে পুনরাবৃত্তি করতেছে, তাহলে এটা একটা স্থানিক পর্যাবৃত্তি। রাস্তায় যে হচ্ছে কি রুট মার্কগুলো থাকে, ঠিক আছে, তাহলে দেখো এই যে আমাদের হচ্ছে একটা রেখা, এরপরে হচ্ছে কি কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব পর আরেকটা রেখা, ঠিক আছে, আর এরপর হচ্ছে কি আরেকটা সাদা রেখা। তো এইটা আসলে কি একটা স্থানিক পর্যাবৃত্তি, কারণ একটা নির্দিষ্ট দূরত্ব পরপর এই ঘটনাটা আমরা দেখতেছি, ঠিক আছে, একটা নির্দিষ্ট ডিস্টেন্স পরপর। তো এটাই তো ছিল আসলে স্থানিক পর্যাবৃত্তির ডেফিনেশন, ঠিক আছে? তাহলে স্থানিক পর্যাবৃত্তি আসলে কি স্থানিক পর্যায়ক্রমে নির্দিষ্ট দূরত্ব পরপর কোনো কিছুর পুনরাবৃত্তি ঘটে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো এরকম আরও কয়েকটা এক্সাম্পল আছে যে গড়ের টাইলসগুলোর যে ডিজাইন, ঠিক আছে, গড়ের টাইলসের ডিজাইন, তারপরে হচ্ছে গিয়ে কঠিন পদার্থের ক্লাসে অণু পরমাণু বা আয়নগুলোর যে হচ্ছে কি দূরত্ব, সেটা আসলে হচ্ছে তোমার কি স্থানিক পর্যাবৃত্তি। ওকে, আমাদের দ্বিতীয় যে অংশটা ছিল সেটা হচ্ছে তোমাদের কালিক পর্যাবৃত্তি, মানে যেটা সময়ের সাথে সাথে ধরো একটা নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি ঘটে। আর এটা ছিল স্থানের জন্য একটা নির্দিষ্ট দূরত্ব পরপর, এটা হচ্ছে নির্দিষ্ট স্থান নির্দিষ্ট সময় পরপর, মানে গ্যাপটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়। তাহলে দেখো কোনো রাশি বা ফাংশনের মান যদি এমন হয় যে নির্দিষ্ট সময় পরপর সেটি একই মান গ্রহণ করে, তবে তাকে কালিক পর্যাবৃত্তি বলা হয়, ঠিক আছে? এটা সময়ের সাথে কোনো কিছু নিয়মিত পুনরাবৃত্তি ঘটে। এখানে যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়, আর স্থানিক পর্যাবৃত্তির যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা ছিল একটা নির্দিষ্ট দূরত্ব। আমি যে এই পাশে তোমাদের দেখাই, এই যে এখানে যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু ছিল তোমার কি একটা নির্দিষ্ট দূরত্ব। এখানে যে গ্যাপটা ছিল, সাদা লাইনের যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা ছিল তোমার কি একটা নির্দিষ্ট ইটের যে হচ্ছে দৈর্ঘ্য, মানে 10 ইঞ্চি একটা নির্দিষ্ট দূরত্ব। এখানে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর তোমার পিলারগুলো ছিল, ঠিক আছে? তাই নির্দিষ্ট দূরত্ব যদি থাকে গ্যাপ, তাহলে সেটাকে আমরা বলবো স্থানিক পর্যাবৃত্তি। যদি নির্দিষ্ট সময় যদি থাকে গ্যাপ, সেটাকে আমরা বলবো কালিক পর্যাবৃত্তি। তাহলে কালিক পর্যায়ক্রমের নির্দিষ্ট সময় ব্যবধানে কোনো কিছু নিয়মিত পুনরাবৃত্তি ঘটে। তাহলে এটার এক্সাম্পল কী কী হতে পারে? আমি যে একটা সরল দোলকের কথা চিন্তা করি, ঠিক আছে, সরল দোলক যখন দুলকায়, তাহলে দেখবা তুমি যদি খেয়াল করো কখনো, তাই দেখবা হচ্ছে এখানে ধরো ছিল সরল দোলকটা, এখানে ছিল, ঠিক আছে, দোলকের যে গোলকপিণ্ড, এটাকে আমরা বলি হচ্ছে গোলকপিণ্ড। তাই ধরো গোলকপিণ্ডটা এখানে ছিল, সে হচ্ছে এইদিকে যাবে, গিয়ে আবার হচ্ছে এই পথে আসবে, আবার এইদিকে যাবে। এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় কিন্তু গ্যাপ আবার থাকবে। ধরো হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করে সে হচ্ছে এই ফুল পথ ঘুরে আবার এখানে আসতে ধরো হচ্ছে 1 সেকেন্ড টাইম লাগছে, তাহলে প্রতি 1 সেকেন্ড পরপরই সে এখানে আসবে, প্রতি 1 সেকেন্ড পরপরই এখানে আসবে। তাহলে একটা নির্দিষ্ট সময় পরপর সে একটা পয়েন্ট অতিক্রম করতেছে, ঠিক আছে, একই দিক থেকে কিন্তু হওয়া লাগবে। তাহলে সেটাকে আমরা বলতেছি আসলে হচ্ছে গিয়ে কি তোমার কালিক পর্যাবৃত্তি। ঠিক আছে, স্প্রিংয়ের জন্য একটা স্প্রিংকে যদি হচ্ছে কি আমি একটা স্প্রিংয়ের নিচে যে একটা বস্তু আমি ঝুলিয়ে তারপর হালকা পরিমাণ টেনে ছেড়ে দিই, ধরো এই বস্তুটা এখানে ঝুলিয়ে টেনে ছেড়ে দিছি, তাহলে এই স্প্রিংটাও এই যে উপর নিচ ওঠানামা করবে। এটা একটা নির্দিষ্ট সময় ব্যবধানে কিন্তু সে একই পয়েন্ট অতিক্রম করবে। ঠিক একইভাবে হচ্ছে আমাদের ঘড়ি, যেটা দেয়াল ঘড়ি, এটা আগে আমরা বলছি সেকেন্ডের কাটা যেটা, সেটা হচ্ছে 1 মিনিট পর পর একই পয়েন্ট দিয়ে যাবে।
মিনিটের কাঁটা যেটা এটা 1 ঘন্টা পর পর, আর ঘন্টার কাঁটা যেটা এটা হচ্ছে 12 ঘন্টা পর পর। ঠিক একইভাবে পৃথিবীর যে হচ্ছে গিয়ে আমাদের গতি বা হচ্ছে সূর্যের চারপাশে যে গ্রহগুলার গতি, এইগুলো আসলে কি সেমভাবে আমাদের হচ্ছে গিয়ে কালিক পর্যাবৃত্তির উদাহরণ, মানে একটা নির্দিষ্ট সময় গ্যাপে, সময় ব্যবধানে একই পয়েন্ট দিয়ে অতিক্রম করে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের যদি দেখি যে আসলে কালিক পর্যাবৃত্তির উদাহরণ কি কি আছে, এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য, মানে বই ঘাটাঘাটি করে এগুলো আমি নিয়ে আসছি, তোমাদের আর নতুন করে বই পড়তে পারো নিজের মানসিক শান্তির জন্য, কিন্তু বইয়ে এই ইনফরমেশনগুলোই আছে। ঠিক আছে, মানে তোমাদের এমসিকিউ অংশগুলো খুব ভালোভাবে কভার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে কালিক পর্যাবৃত্তির কী কী এক্সাম্পল হতে পারে? ঘড়ির কাঁটা একটি নির্দিষ্ট সময় পরপর একই অবস্থানে ফেরত আসে। ঠিক আছে, নির্দিষ্ট সময় পরপর কি বসন্তকাল আসে। তারপর হচ্ছে দোলায়মান সরল দোলক, আমরা আগে যে এক্সাম্পলগুলো দিচ্ছি ঠিক এইগুলাই। ঠিক আছে, জাস্ট এইগুলো আর কি লিখা, ওইগুলো ফিগার সহ দেওয়া ছিল। একটি স্প্রিংয়ের এক প্রান্তে একটি বর ঝুলিয়ে। ঠিক আছে, তাহলে আশা করি এই ব্যাপারগুলো এখান থেকে বুঝতে পারছো, পড়ে ফেলবা। ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা দেখি পরবর্তী অংশে কি আছে। তো এখন হচ্ছে আমাদের দেখো, আমরা কিন্তু ধাপে ধাপে একটা নির্দিষ্ট দিকে অগ্রসর হচ্ছি। তুমি একটু পরেই খেয়াল করতে পারবো আসলে ব্যাপারটা কি। তাহলে এখন আমরা হচ্ছে এতক্ষণ যা দেখলাম সেটা হচ্ছে পর্যাবৃত্তি ঘটনা। ঠিক আছে, স্থানিক পর্যাবৃত্তি এবং হচ্ছে কালিক পর্যাবৃত্তি, জাস্ট আমরা ঘটনাগুলো দেখলাম। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে পর্যাবৃত্ত যে গতি, সেই গতির দিকে। ঠিক আছে, তাহলে পর্যাবৃত্ত গতি আসলে কি? যখন কোনো গতিশীল বস্তু কোণের গতি যদি এমন হয়, ঠিক আছে, যদি কোনো বস্তুর গতি এমন হয় যে এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, ঠিক আছে, নির্দিষ্ট সময় পর পর হবে। আচ্ছা, এটা একটু লিখে দিই তোমাদের, পরস্পর হয়ে গেছে টাইপটা। নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর 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 একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে। ঠিক আছে, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে পর্যাবৃত্ত গতি। আচ্ছা, ফ্যান যখন আমরা হচ্ছে গিয়ে অন করি, ফ্যান কিন্তু নির্দিষ্ট তার যে ম্যাক্সিমাম স্পিডটা সেটা গেইন করে ফেলার পর ফ্যান কিন্তু হচ্ছে ধরো পাখাটা এখানে যেখানে ধরো এখানে যে পাখাটা ছিল সে কিন্তু ধরো যে স্পিডে এগোক না কেন, একটা নির্দিষ্ট সময় পর পর এই পাখাটা আবার এখানেই থাকবে। ধরো আমি যদি বলি যে হচ্ছে 1 সেকেন্ডে একবার ঘুরতেছে, যদি 1 সেকেন্ডে একবার ঘুরে, এটা অনেক স্লো ধরে নাও আর কি জাস্ট, তাহলে 1 সেকেন্ড পর এই পাখাটা আবার এখানে আসবে। ঠিক আছে, 1 সেকেন্ড পর আবার আসবে, 1 সেকেন্ড পর আবার আসবে। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমরা বলতেছি পর্যাবৃত্ত গতি, যে সেই একটা নির্দিষ্ট সময় এই পথটা ঘুরতেছে। ঠিক একইভাবে হচ্ছে আমাদের ঘড়ির যে গতি, সেটা একটু আগে আমরা হচ্ছে বারবার বলছি, 1-2বার বলিনি, অনেকবার বলে ফেলছি। তো এরকমভাবে দুলক যেটা, আমি যদি দুলককে এরকমভাবে টেনে ছেড়ে দিই, তাহলে সেই যে এই পথে সে হচ্ছে গিয়ে কী করবে, চলাফেরা করবে। এটা কিন্তু নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে। ঠিক আছে, তো এগুলোকে আমরা গুণন গতিও বলতে পারি। ঠিক আছে, এই সবগুলোই পর্যাবৃত্ত গতি, এটাও পর্যাবৃত্ত গতি, এটাও পর্যাবৃত্ত গতি, এটাও পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, তো এটাকে আরও স্পেশালি আমরা বলতে পারি হচ্ছে স্পন্দন গতি। ঠিক আছে, আমরা সামনেই দেখবো। দেখো, তাহলে এখানে আমরা কি দেখলাম, মিক্স দেখলাম, যেটাকে পর্যাবৃত্ত গতি বলতেছি। এখানে হচ্ছে ফুল রোটেট করতেছে। ঠিক আছে, একদম 360 ডিগ্রি পথ ঘুরতেছে, 360 ডিগ্রি পথ ঘুরতেছে। আবার হচ্ছে 360 ডিগ্রি পথ নাও ঘুরতে পারে, এই যে এরকম হাফ অংশ এই পাশে, হাফ অংশ অন্য পাশে, এরকমভাবে হইতেছে। সবগুলোকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে পর্যাবৃত্তিক গতি। ঠিক আছে, বা পর্যাবৃত্ত গতি, যেটাই বলো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে আরেকটা হচ্ছে ডেফিনেশন আমরা পড়ে ফেলি, যে আমাদের এই যে পর্যাবৃত্ত গতি পড়লাম, এই পর্যাবৃত্ত গতির গতিপথটা আসলে কেমন হয়। ঠিক আছে, মানে সে যে পথে চলাফেরা করে, এই চলার যে পথটা, সেই পথটা আসলে কেমন টাইপের হইতে পারে। আসলে আমাদের 3 রকমের হইতে পারে। এই পথটা কত রকমের হইতে পারে? 3 রকমের। যে পর্যাবৃত্ত গতির গতিপথ 3 রকমের হতে পারে। 3 রকম কি কি হইতে পারে? এরকম যে আমাদের যে বস্তুর যে গতিটা, ঠিক আছে, সেটা যে পথ প্রদক্ষিণ করতেছে সেটা বৃত্তাকার পথ হইতে পারে। কি হইতে পারে? বৃত্তাকার পথ হইতে পারে। ধরো এই যে আমি যদি সুতায় বেঁধে, ঠিক আছে, সুতার মধ্যে একটা পাথর বেঁধে এরকমভাবে ঘুরাই, ঠিক আছে, এরকমভাবে ঘুরাই, তাহলে কিন্তু সে একদম বৃত্তাকার পথে ঘুরবে। সে কীভাবে ঘুরবে? একদম বৃত্তাকার পথে। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে আসলে কি, বৃত্তাকার পর্যাবৃত্ত গতি। ঠিক আছে, তার গতিপথটা একদম বৃত্তাকার। ঠিক শুধুমাত্র এইটা যে এরকম না, তোমার হচ্ছে সাইকেলের চাকার গতি, ফ্যানের পাকার গতি, বা হচ্ছে এই যে তোমাদের একটু আগে পড়লাম দেয়াল গড়ির যে হচ্ছে গিয়ে কাটা, সেটার গতি, মানে সবগুলো আসলে একদম বৃত্তাকার। ঠিক আছে, আচ্ছা, তাহলে বৃত্তাকার যদি হয় পথ, সেটাকে আমরা বলতেছি বৃত্তাকার পথে পর্যাবৃত্ত গতি, গড়ির কাটা গতি, পৃথিবীর আণিক গতি এবং হচ্ছে লাটিমের গতি, এই সবগুলো হচ্ছে তোমার বৃত্তাকার। এখানে আমি অন্য একটা এক্সাম্পল দিচ্ছি যাতে তোমাদের সবগুলো কভার হয়। তারপরে হইতে পারে তোমার উপবৃত্তাকার পথে পর্যাবৃত্ত গতি। তো উপবৃত্তাকার পথ কোনটা? দেখো, যে হচ্ছে কি আমাদের সূর্যের চারদিকে যে গ্রহগুলার গতি, সূর্যের চারদিকে যে গ্রহগুলার গতি, ধরো এখানে আমাদের পৃথিবী আছে, এটা হচ্ছে তোমাদের সূর্য। ঠিক আছে, তাহলে এই সূর্যকে কিন্তু একটা ফোকাসে রেখে, ঠিক আছে, আমরা যদি ছোটোবেলা থেকে পড়ি যে সূর্যের চারদিকে ঘুরতেছে বৃত্তাকার পথে, অনেকটা আমরা হচ্ছে হয়তো ছোটোবেলায় শিখি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু উপবৃত্তাকার পথে। তোমরা ষষ্ঠ অধ্যায়ে অলরেডি পড়ে ফেলার কথা যে উপবৃত্তাকার পথে। উপবৃত্তাকার পথ বলতে এরকম
যে সূর্যটাকে অলওয়েজ একটা ফোকাসে রাখবে, রেখে তারপর হচ্ছে ঘুরবে। এখন ধরো পৃথিবী এখানে আছে, একটা নির্দিষ্ট সময় পর কিন্তু পৃথিবীটা এই যে আবার হচ্ছে এখানে আসবে একটা নির্দিষ্ট সময় পর পর। তাই নির্দিষ্ট সময় পর পর যেহেতু আসতেছে, তাহলে এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি হবে, ঠিক আছে। আবার এই গতিপথটা দেখো, এটা কিন্তু একদম টোটালি সার্কুলার না, মানে একদম হচ্ছে গিয়ে পুরোপুরি বৃত্তাকার না, এটা কিন্তু উপবৃত্তাকার। তো এটাকে আমরা বলতেছি উপবৃত্তাকার পথে পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। ওকে, আবার হইতে পারে এরকম, যেটা আমরা স্প্রিংয়ের জন্য পড়ছি একটু আগে তোমাদের বললাম, যে স্প্রিংয়ের মধ্যে যদি আমি একটা বড় জুলায় হালকা পরিমাণ টেনে ছেড়ে দিই, ঠিক আছে, ধরো এখানে একটা বড় জুলি হালকা পরিমাণ টেনে ছেড়ে দিছি, তাহলে এটা উপর নিচ ওঠা নামা করবে, জাস্ট একবার নিচে নামবে আবার উপরে উঠবে। তো এই যে আমাদের হচ্ছে গিয়ে গতিপথটা, এটা যদি একটু খেয়াল করি তাহলে দেখবো যে জাস্ট উপর নিচ, জাস্ট উপর নিচ, জাস্ট উপর নিচ, ঠিক আছে। তাহলে এই গতিপথটা কি কোথাও কার্ভ আছে? কোথাও কিন্তু কার্ভ নেই, একদম সোজা, ঠিক আছে, একদম সোজা, ঠিক আছে। তো সেটাকে আমরা বলতেছি কি বলতো, সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে তোমার সরল পথে পর্যায়বৃত্ত গতি। তাহলে আমরা 3 ধরনের পর্যায়বৃত্ত গতি কিন্তু পেয়ে গেছি, মানে 3 ধরনের পথে তাদের যে হচ্ছে গতিপথটা। তাহলে উপবৃত্তাকার পথে কি? সূর্যের চারপাশে গ্রহের গতি। সরল পথে আসলে কি? সরল পথে হচ্ছে সরল দোলকের গতি, কম্পমান ষোড়শলাকার গতি, এই সবগুলো হচ্ছে সরল পথে। আমি এখানে জাস্ট হচ্ছে স্প্রিংয়ের জন্য দেখাইছি। ঠিক একইভাবে যদি আমি একটা সরল দোলক দেখাতাম, ঠিক আছে, সরল দোলকের গতি, সরল দোলকে কিন্তু নর্মালি সে টোটালি সবসময় যে হচ্ছে গিয়ে তোমার, হ্যাঁ, সরল দোলক যেহেতু বলছি তার মানে এটা সরল পথই হবে, ঠিক আছে। মানে আমি যদি দোলক দেখি, দোলক কিন্তু এই যে এরকমভাবে দোল খেতে পারে, এটাকে আমরা কিন্তু একদম টোটালি হচ্ছে কি সরল পথ বলবো না। অল্প, আমি যদি বিস্তারটা অল্প হয়, আমি যদি একটা দোলনা যেটা অল্প বিস্তারে দুলকাচ্ছে, তো সেটাকে হচ্ছে আমরা সরল দোলক বলি। যদি অল্প বিস্তারে হয়, তার মানে অল্প বিস্তার যদি হয়, তাহলে আমি যদি দেখাই এতটুকু অংশে এতটুকু পথে একটা দোলনা দুলকাচ্ছে, তাহলে কিন্তু দেখতে প্রায় সোজা, ঠিক আছে। তো এটাকে হচ্ছে আমরা বলতেছি সরল দোলক। তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো, এই ব্যাপারগুলো বুঝতে পারছো। তো এইগুলো হচ্ছে তোমাদের এমসিকিউ এর জন্য জরুরি, ঠিক আছে। তাহলে এমসিকিউ এর জন্য এগুলো পড়ে ফেলবা। তাহলে চলো আমরা পরবর্তী অংশে যাই। আচ্ছা, এখন আমাদের পর্যাবৃত্ত গতি সংশ্লিষ্ট রাশি, পর্যাবৃত্ত গতি সংশ্লিষ্ট রাশি কি কি দেখো, যে পর্যায়কাল। পর্যায়কাল আসলে কি, আমি যে একটু আগে আমরা এখানে আলোচনা করছি যে বৃত্তাকার পথ বলো বা হচ্ছে উপবৃত্তাকার পথ বলো, যেভাবে তুমি চিন্তা করো যে এই যে বস্তুটা যে এখানে ছিল, সে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর ঘুরে আবার এখানে আসবে, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় কিন্তু নির্দিষ্ট সময় পরপরই আসবে, এই জন্য এটাকে আমরা হচ্ছে পর্যাবৃত্ত গতি বলতেছি। তাহলে এই পথটা ঘুরে যদি সে আবার এখানে আসে, তাহলে তো অবশ্যই একটা টাইম লাগবে, ঠিক আছে। তাহলে এই একবার ঘূর্ণনের যে টাইমটার প্রয়োজন হয়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে পর্যায়কাল, ঠিক আছে। বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরল পথ যেভাবে হোক, একটা পূর্ণ ঘূর্ণন, ঠিক আছে, সে ফুল পথ ঘুরে কভার করে চলাফেরা করে আবার সেম পথে আসার জন্য যে পরিমাণ টাইম লাগতেছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি সেম পথ বলতে সেম পয়েন্ট আর কি, সেম পয়েন্টে আসতে আবার যে পরিমাণ টাইম লাগতেছে সেটাকে আমরা বলতেছি পর্যায়কাল। তার ডেফিনেশনটা দেখে নাও, কোনো বস্তু একটি সম্পূর্ণ দোলন, ঠিক আছে, সম্পূর্ণ দোলন সম্পূর্ণ করতে যে সময় নেয় তাকে পর্যায়কাল বলে, ঠিক আছে। এটাকে আরও সুন্দর করে তুমি ডেফিনেশন দিতে পারো যে ফুল পথ ঘুরে, ঠিক আছে, সম্পূর্ণ পথ ঘুরে আবার সেম পয়েন্টে একই দিক থেকে সেম পয়েন্ট অতিক্রম করতে যে পরিমাণ সময় নেয়, সেটাকে আমরা বলি কি তোমার পর্যায়কাল। তাহলে পর্যায়কালের একক হচ্ছে তোমার কি সেকেন্ড, পর্যায়কালের একক হচ্ছে তোমার সেকেন্ড। পর্যায়কালের কি আমরা হচ্ছে প্রকাশ করি টি দিয়ে, ঠিক আছে। তো আমরা যাবো একটু পরে আবার হচ্ছে টি কীভাবে নির্ণয় করতে পারি সেটা হচ্ছে আমরা দেখবো, সমস্যা নেই। তাহলে কম্পাঙ্ক হচ্ছে একটি কম্পমান কণা একক সময়ে যে কয়টি পূর্ণ কম্পন সম্পন্ন করে, ঠিক আছে, তাকে বলতেছি হচ্ছে কি আমরা কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক হলো পর্যায়কালের ইনভার্স। কীভাবে ইনভার্স সেটা এখনই আমরা হচ্ছে সূত্রের মাধ্যমে দেখে ফেলবো। কম্পাঙ্কের যে একক সেটা হচ্ছে তোমার হার্টস, এটাকে হচ্ছে কি আমরা এরকমও বলি, সাইকেল পার সেকেন্ডও বলে থাকি, আবার হচ্ছে গিয়ে এস ইনভার্সও বলে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কৌণিক বেগ। কৌণিক বেগ বলতে বোঝে আসলে, আমি যদি বৃত্তাকার পথ দেখাই তোমাদের এখানে, ধরো বৃত্তাকার পথ দেখাচ্ছি, ধরো বৃত্তাকার একটা পথে একটা বস্তু এরকমভাবে ঘুরতেছে, তাহলে সে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরপর যদি এখানে আসে, তার মানে মিন করতেছে সে ধরো নির্দিষ্ট সময়ে 360 ডিগ্রি পথ অতিক্রম করতেছে, কৌণিক পথ 360 ডিগ্রি কৌণিক পথ নির্দিষ্ট সময় অতিক্রম করতেছে। আমি যদি বলি এরকম যে হচ্ছে গিয়ে সে 4 সেকেন্ড পর এখানে আবার আসতেছে, তার মানে মিন করতেছে 4 সেকেন্ড সময়ে তোমার হচ্ছে পথ অতিক্রম করতেছে কৌণিক পথ, যেটা এটা হচ্ছে তোমার 2π, কারণ এটা আসলে হচ্ছে একবার ঘুরে আসা মানে তোমার 360 ডিগ্রি বা হচ্ছে 2π পথ অতিক্রম করা। তাহলে একক সময়ে যে পথ অতিক্রম করে সেটাকে হচ্ছে আমরা বলতেছি তোমার হচ্ছে কৌণিক বেগ। তাহলে 2π/t, ঠিক আছে, টি বলতে হচ্ছে এখানে 4 হবে, তাহলে একক সময়, তাহলে মিন করতেছে এটাকে আমরা বলতেছি হচ্ছে কৌণিক বেগ। তাহলে চলো আমরা এখন একটু সূত্রগুলো দেখে ফেলি প্রত্যেকটার। তাহলে কৌণিক বেগের এককটা হচ্ছে তোমার রেডিয়ান পার সেকেন্ড। কৌণিক বেগের এককটা আসলে কি রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে চলো আমরা প্রত্যেকটা সূত্র একটু দেখে ফেলি। পর্যায়কালের সূত্রটা হচ্ছে আমরা কিভাবে দেখব, ধরো হচ্ছে গিয়ে আমি যদি এরকমভাবে বলি যে টোটালি এই বৃত্তাকার পথে, ঠিক আছে, এই বৃত্তাকার পথে সে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট সময়, ধরো হচ্ছে টি সময়ে সে হচ্ছে n সংখ্যক বার ঘুরে আসছে, টি সময়ে n সংখ্যক বার
ঘুরে আসছে। তাহলে অ্যাকচুয়ালি পর্যায়কাল মানে কি, একবার ঘুরতে যে সময়টা লাগবে, একবার ঘুরতে যে সময় লাগবে। তাহলে এটাকে আমি ঐকিক নিয়মে যদি বলি, তাহলে আমরা এরকমভাবে বলবো যে n বার ঘুরে আসছে, n বার ঘুরে আসছে, ঘুরে আসছে আসছে টি সময়। ধরো এটাকে আমি নাম দিলাম হচ্ছে স্মল টি সময়, n বার ঘুরে আসছে স্মল টি সময়। তাহলে আমাদের পর্যায়কাল বলতে একবার ঘুরতে যে সময়টা লাগে, তাহলে আমি বলবো একবার ঘুরে আসছে, একবার ঘুরে আসছে। তাহলে আমি বলবো হচ্ছে গিয়ে এই টি বাই স্মল টি বাই এন, যেটাকে আমরা হচ্ছে বলি পর্যায়কাল। একবার ঘুরতে যে সময়টা লাগতেছে সেটাকে আমরা বলতেছি পর্যায়কাল। তার মানে মিন করতেছে পর্যায়কালের যে সূত্রটা, এই সূত্রটা তোমার দাঁড়াচ্ছে টি ইকুয়াল টি বাই এন, ঠিক আছে? একবার ঘুরতে যে সময় লাগে, একবার ঘুরতে যে সময়টা লাগে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তুমি মার্ক করে রাখো, এই সূত্রটা দিয়ে হচ্ছে আমাদের মাঝে মাঝে এমসিকিউ আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের কম্পাঙ্ক। কম্পাঙ্কটাকে জাস্ট আমরা বলছি কি যে পর্যায়কালের ইনভার্স। তুমি যদি ঐকিক নিয়মে করো, ঠিক আছে, তুমি যদি ঐকিক নিয়মে করতে চেষ্টা করো, তাহলে দেখবে হচ্ছে পর্যায়কালের ইনভার্স ফাংশনটা আসছে, ঠিক আছে? মানে আমাদের কম্পাঙ্কটাকে যে এফ দ্বারা প্রকাশ করি, স্মল এফ দেখো এখানে আমরা স্মল এফ দ্বারা প্রকাশ করতেছি, এই স্মল এফটা তোমার আসবে এফ ইকুয়াল জাস্ট এটার উল্টাটা। তুমি ঐকিক নিয়মে জাস্ট এই কথাটাই উল্টাভাবে লিখবা, কারণ কম্পাঙ্ক মানে কি, একক সময়ে যে কয়টা কম্পন দেয়। তাহলে আমরা বলবো হচ্ছে গিয়ে কি, এই যে এখানে n বার কম্পন দিয়েছিল টি সময়, তাহলে আমরা বলবো টি সময়ে কম্পন দেয় nটা, তাহলে একক সময় হচ্ছে n বাই টি, মানে জাস্ট এটার উল্টাটা আসবে। তাহলে এফ ইকুয়াল তোমার হবে n বাই টি। তো এটাকে হচ্ছে আমরা বলতেছি কম্পাঙ্ক। তাহলে আমি যদি দুইটার মতো করে একটা সম্পর্ক তৈরি করি, যেহেতু n বাই টি এই টি বাই এফ এর একদম হচ্ছে ডিরেক্ট উল্টা, ঠিক আছে? তো এটাকে আমরা ইনভার্সও বলতে পারি। আর আমরা যে সম্পর্কটা দাঁড় করাতে পারি সেটা হচ্ছে তোমার টি ইকুয়াল 1 বাই এফ। এগুলো সবই তোমরা হচ্ছে ছোটো ক্লাসে পড়ে আসছো, ঠিক আছে? টি ইকুয়াল 1 বাই এফ, যখন আমাদের যেটা দেওয়া থাকবে বা যেটা চাওয়া হবে সেই অনুসারে আমরা সূত্রগুলো লিখে ফেলবো বা হচ্ছে গিয়ে প্রয়োগ করে ফেলবো। ওকে, আর আমাদের কৌণিক বেগের যে হচ্ছে সূত্রটা, কৌণিক বেগের সূত্রটা হচ্ছে গিয়ে ওই যে যত কৌণিক পথ অতিক্রম করে, ঠিক আছে, যত কোণ অতিক্রম করে। তাহলে যদি তোমার এরকম হয় যে টি সময়ে সে হচ্ছে গিয়ে কোণ অতিক্রম করছে, টি সময়ে ধরো টি সময়ে ধরো কোণ অতিক্রম করছে একটা নির্দিষ্ট থিটা বা যে কোনো কিছু আমরা একটা ধরে নিলাম থিটা। তাহলে আমাদের যদি বলি তার কৌণিক বেগটা যেটা, এটা তো একক সময়, তাহলে এটা হবে তোমার থিটা বাই টি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের মেইন সূত্রটা। আমাদের কৌণিক বেগের যে সূত্র আসে, তাহলে মেইন সূত্রটা হচ্ছে আমাদের এটা। কিন্তু আমাদের খুব বেশি সময় এটা প্রয়োগ করতে হয় না। কেন প্রয়োগ করতে হয় না? কারণ বেশিরভাগ সময় আমাদের হয় কম্পাঙ্ক দেয়া থাকে, অথবা হচ্ছে তোমার পর্যায়কাল দেয়া থাকে, অথবা টি সময়ে কয়টা গুণন সম্পন্ন করছে সেটা দেওয়া থাকে, ঠিক আছে? মানে বেশিরভাগ সময় এই তিনটা ইনফরমেশন দেওয়া থাকে, যখন আমাদের ওই তিনটা ইনফরমেশন ইউজ করেই ডিরেক্ট সূত্র দিয়ে করে ফেলতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি ওই সূত্রগুলো আসছে এই জায়গা থেকেই। আমি সাপোজ হচ্ছে গিয়ে প্রত্যেকটা ইনফরমেশনের জন্য যদি বলি এই সূত্রটাকে আরেকটু হচ্ছে গিয়ে তোমাদের আলোচনা করে দিই, তাহলে ব্যাপারগুলো এরকম দাঁড়াবে। ধরো আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। ওকে, এখানে একটু খেয়াল করো, তোমার দেয়া থাকতে পারে এরকম যে তোমার পর্যায়কাল কি দেয়া থাকতে পারে, পর্যায়কাল। তো পর্যায়কাল মানে আসলে কি, যে একটা গুণন সম্পন্ন করতে কতটুকু সময় লাগতেছে, ঠিক আছে? তাহলে আমি উপরে কি বসাবো, উপরে বসাবো হচ্ছে গিয়ে থিটা, যেহেতু পর্যায়কাল দেয়া আছে তার মানে মিন করতেছে একটা গুণনের সময়। তার মানে পর্যায়কাল যে সময়টা ধরো 2 সেকেন্ড পর্যায়কাল, তো এটার মিনিং হচ্ছে 2 সেকেন্ডে একবার ঘুরছে, 2 সেকেন্ডে একবার ঘুরছে। তাহলে একবার ঘোরা মানে কি, এই থিটার জায়গায় আমরা বসাবো হচ্ছে 2 পাই, তাহলে হচ্ছে তোমার ওমেগা হবে তখন 2 পাই। আর যেহেতু একবার গুণনের সময়টা দেওয়া আছে বা পর্যায়কাল দেওয়া আছে, সেটাকে হচ্ছে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে? তাহলে হচ্ছে ওমেগা সমান তোমার 2 পাই বাই টি, যদি তোমার পর্যায়কাল দেওয়া থাকে। তোমার দেওয়া থাকতে পারে হচ্ছে তোমার কি, তোমার দেওয়া থাকতে পারে যে হচ্ছে গিয়ে কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে আমরা 1 বাই টি কি লিখতে পারি, এফ লিখতে পারি। বা হচ্ছে ধরো আমাদের কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে এটাকে আমরা জাস্ট লিখে ফেলবো, কম্পাঙ্ক যেটা এটাকে আমরা লিখবো 2 পাই এফ। এটার মিনিং হচ্ছে এরকম যে একক সময়ে কতবার ঘুরছে। তাহলে একবার যদি ঘুরে, ধরো হচ্ছে গিয়ে তোমাকে কম্পাঙ্ক যদি টি দেওয়া থাকে, এই কথাটার মিনিং হচ্ছে 1 সেকেন্ডে 3 বার ঘুরতেছে। তাহলে নিচে যে টি এর মান সেটা আসলে 1 হয়ে গেছে, সেটা লেখার দরকার নেই। তাহলে আমাদের উপরে জাস্ট হচ্ছে গিয়ে কত পথ অতিক্রম করছে সেটা আমরা লিখবো। তাহলে একবারগুলো হচ্ছে তোমার 2 পাই পথ অতিক্রম করে, মানে 2 পাই কোণ মানে 360 ডিগ্রি কোণ। তাহলে যেহেতু হচ্ছে কম্পাঙ্ক এফ মানে 1 সেকেন্ডে তোমার 3 বার ঘুরতেছে, তার মানে আমরা 3 দ্বারা গুণ করে আমরা হচ্ছে কৌণিক পথ পেয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বর যে অংশটা দেওয়া থাকতে পারে সেটা হচ্ছে তোমার যে টি সময়ে এখানে একটা স্মল টি দেওয়া থাকবে, মানে একটা র্যান্ডম সময়ে র্যান্ডম কতগুলো গুণন সম্পন্ন করছে, মানে এটা কম্পাঙ্কও না, যে তোমার যে হচ্ছে গিয়ে গুণন সংখ্যাটা এটা তোমার কম্পাঙ্কও না, আবার সময় যেটা দেওয়া সেটা হচ্ছে পর্যায়কালও না। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা লিখব 3 নম্বর যে অপশন সেটা হচ্ছে আমরা লিখব, দেখো আমরা এরকমভাবে লিখব যে ওমেগা ইকুয়াল 2 পাই এন বাই টি, ঠিক আছে?
2π/n/t। এটার মিনিং হচ্ছে এরকম যে 2π ধরো তোমার n বার যদি ঘুরে তাহলে একবার ঘোরা মানে হচ্ছে তোমার 2π কোণ অতিক্রম করে, তাহলে n সংখ্যক বার ঘুরছে, তাহলে মোট থিটা যেটা এটা হচ্ছে 2πn, আর নিচে হচ্ছে কতটুকু সময় লাগছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি 3টা সূত্র। তো 3টা সূত্র হচ্ছে আমাদের খুব ভালো করে জানা থাকতে হবে, এগুলো একটু মার্ক করে ফেলো, কারণ এগুলো হচ্ছে আমরা ঘুরে ফিরে অনেক সময় প্রয়োগ করব। ঠিক আছে, আচ্ছা এর বাহিরে এই 3টা সূত্রই, এর বাহিরে আমাদের আপাতত ওমেগার কোনো সূত্র মাথায় রাখতে হবে না। ওকে, তাহলে আমাদের কৌণিক বেগ, এখন এই কৌণিক বেগ যে ব্যাপারটা, এই কৌণিক বেগ ব্যাপারটা আমরা হচ্ছে বিশেষ করে পর্যায়বৃত্ত গতির জন্য বেশি ইউজ করি, কারণ যখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে, ঠিক আছে, মানে বৃত্তাকার পর্যায়বৃত্ত গতির জন্য আর কি, বৃত্তাকার পর্যায়বৃত্ত গতির জন্য আমরা এই কৌণিক বেগটা বেশি ইউজ করি, কারণ যখন সে বৃত্তাকার পথে ঘুরে, ঠিক আছে, ঘূর্ণন সম্পন্ন করতেছে, তখন কিন্তু তার যে কৌণিক কত কোণ অতিক্রম করতেছে, একবার ঘোরার ফলে 360 ডিগ্রি বা হচ্ছে গিয়ে হাফ রোটেশনের জন্য কি তোমার 180 ডিগ্রি, এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে গিয়ে এই বৃত্তাকার পর্যায়বৃত্ত যে গতি এটার সাথে বেশি রিলেটেড, যে কারণে আমাদের বৃত্তাকার পর্যায়বৃত্ত গতির জন্য এই যে আমাদের এই কৌণিক বেগটা বেশি মানে রিলেটেবল, মানে আমরা হচ্ছে বেশি রিলেট করতে পারি বা হচ্ছে গিয়ে মানে এটার সাথে যায় আর কি ইজিলি। ঠিক আছে, এই আর কি। তো আরেকটা ব্যাপার বলে দেই তোমাদের, হচ্ছে গিয়ে এই যে ঘটনাটা, এই যে 2πn/t, এই কথাগুলোকে বা এই ওমেগা নির্ণয় করার যে ব্যাপারটা, এটা একটু অন্যভাবে দেওয়া থাকতে পারে এরকম যে আরপিএম, ওমেগাটা দেওয়া থাকতে পারে তোমার কৌণিক, তোমরা এটা গতিবিদ্যায় হয়তো পড়ছো যে আরপিএম, বা তোমরা এই নিউটনিয়ান বলবিদ্যায় পড়ছো, তোমাকে দেওয়া থাকতে পারে যে হচ্ছে তোমার একটা পাকা ঘুরতেছে বা কোনো কিছু ঘুরতেছে, তার যে হচ্ছে বেগটা, এই বেগটা হচ্ছে তোমার দেওয়া থাকতেছে হচ্ছে 200 আরপিএম, বা তোমার এরকমও দেওয়া থাকতে পারে ধরো হচ্ছে গিয়ে 40 আরপিএস। তো এখান থেকে আমরা এখানে কিভাবে যাব দেখো, এই আরপিএম যে কথাটা, এই কথাটার মিনিং হচ্ছে রোটেশন পার মিনিট। ঠিক আছে, তার মানে মিন করতেছে 1 মিনিটে সে হচ্ছে 200 বার ঘুরতেছে, 1 মিনিটে সে ঘুরতেছে কত 200 বার। তাহলে আমি যদি 200 আরপিএমকে ওমেগাতে নিতে চাই, ঠিক আছে, তাহলে ওমেগাকে আমরা লিখবো হচ্ছে এরকম, ওমেগার মানে কি 2πn/t। ঠিক আছে, মানে n হচ্ছে ঘূর্ণন সংখ্যা, তাই যেহেতু এখানে বলছে 200 বার ঘুরতেছে 1 মিনিটে, তাহলে হচ্ছে আমরা 2π তো থাকবেই। ঠিক আছে, আর nটা হচ্ছে তোমাদের ঘূর্ণন সংখ্যা, তাহলে হচ্ছে আমাদের এই যে আরপিএম এককে যে ভ্যালুটা দেওয়া থাকবে, ঠিক আছে, এটাকে আমি আরপিএম লিখলাম, আরপিএম যে সংখ্যাটা দেওয়া থাকবে এটা বাই হচ্ছে তোমার নিচের টাইম, তাহলে যেহেতু মিনিট বলছে তার মানে হচ্ছে এটা হচ্ছে তুমি 60 দ্বারা ভাগ করে দিবা। ঠিক আছে, ঠিক একইভাবে এখন যদি তোমাদেরকে আমি বলি আরপিএসকে তুমি হচ্ছে কি ওমেগাতে কনভার্ট করবা, তাহলে কীভাবে কনভার্ট করবা, তাহলে হচ্ছে 2π তো থাকবেই, এই যে আরপিএস এর সাথে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা হচ্ছে তুমি 2π এর সাথে গুণন করবা, আর এস মানে হচ্ছে তোমার 1 সেকেন্ড, তার মানে নিচে অন লিখবা জাস্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, তাহলে এই অংশগুলো আমাদের জানা থাকতে হবে। যদিও আমরা এই চ্যাপ্টারে বেশিরভাগই পড়বো আসলে কি সরল স্পন্দন গতি, কিন্তু এখান থেকে এমসিকিউ আসতে পারে, বা তোমরা হচ্ছে কি গতিবিদ্যা যেটা 3য় অধ্যায়, এখানে কিন্তু এখন হয়তো তোমাদের শর্ট সিলেবাসে নেই, কিন্তু নিউটনিয়ান বলবিদ্যায় কিন্তু আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, তাহলে নিউটনিয়ান বলবিদ্যায় যদি তোমার ভালো করে পড়া থাকে তুমি ইচ্ছা করলে এই অংশটা স্কিপ করতে পারো, আর যদি নিউটনিয়ান বলবিদ্যায় ভালো করে পড়া না থাকে তাহলে এটা তোমার আর কি পড়া হয়ে গেল। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশ হচ্ছে আমাদের আছে দোলন গতি বা স্পন্দন গতি। দেখো একটু আগে যখন আমরা পর্যায়বৃত্ত গতি পড়ছি তখন কিন্তু হচ্ছে তোমার বৃত্তাকার পথ ছিল, মানে দেয়াল গড়ি ছিল, বৈদ্যুতিক পাকা ছিল, মানে সবগুলাই কিন্তু ইনক্লুড ছিল এক্সাম্পলে। এখন দেখো এক্সাম্পলটা কিন্তু তোমার একটু কমে গেছে মানে মিন করতেছে কি যে হচ্ছে কি আমরা, বা আমি কমে গেছে বলতে কি বোঝাচ্ছি, যে আগে কিন্তু দেয়াল গড়ির যে উদাহরণগুলো এখানে আমি অ্যাড করছিলাম এটা কিন্তু আমি হচ্ছে গিয়ে সরাইয়া দিছি, কারণ হচ্ছে গিয়ে আমি এই স্পন্দন গতি বা দোলন গতি, এটা এই যে অংশটা, এই অংশটাই হচ্ছে গিয়ে তোমার যে গতিপথটা বা হচ্ছে বস্তুর যে স্পন্দনটা বা চলাফেরাটা, এটা কিন্তু ফুল একটা বৃত্ত কভার করে না, মানে হচ্ছে এরকম হবে না, এই যে এরকম হবে না যে একটা ফুল বৃত্তাকার পথে হচ্ছে ঘুরতেছে। এখানে কি হয় যে হচ্ছে তার গতিপথের একটা অংশ যাবে যে ডিরেকশনে, তারপর হচ্ছে বাকি যে অংশটা সেটা যাবে তার উল্টা ডিরেকশনে, মানে আমি বলতে পারি হচ্ছে সে যদি ঘুরতে থাকে বা স্পন্দন করে, তাহলে ধরো এখান থেকে স্পন্দন শুরু করছে, তাহলে সেই পাশে আসবে, মানে হাফ অংশ, মানে গতিপথের মানে পর্যায়কালের অর্ধেকটা সময় সে হচ্ছে যে এই পথে আসছে, আর বাকি যে অর্ধেক সময় এটা হচ্ছে তার কি উল্টা পাশে যাবে। তো এরকম যদি হয় তো সেটাকে আমরা বলতেছি দোলন গতি বা স্পন্দন গতি। ঠিক আছে, দোলন গতি বা স্পন্দন গতি। ঠিক একইভাবে আমাদের হচ্ছে স্প্রিংয়ের জন্য সেম, স্প্রিংয়ের জন্য যে আমি চিন্তা করি ধরো এখান থেকে টেনে ছেড়ে দিলাম, তাই তার পর্যায়কালের ধরো হচ্ছে তার পর্যায়কাল 2 সেকেন্ড, মানে মিন করতেছে ফুল পথ ঘুরে 2 সেকেন্ড পর সে আবার এখানে আসবে, তাহলে হচ্ছে 1 সেকেন্ড সে উপরে উঠবে, 1 সেকেন্ড আবার সে হচ্ছে নিচে নামবে, আবার 1 সেকেন্ড উপরে উঠবে, আবার 1 সেকেন্ড নিচে নামবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা চলতেই থাকবে, তাহলে এইটাকে আমরা বলতেছি হচ্ছে স্পন্দন গতি। তাহলে স্পন্দন গতি আসলে এক ধরনের পর্যাবৃত্ত গতি, কারণ সে একটা নির্দিষ্ট সময় পরপর একই পথে একই দিক থেকে ফেরত আসতেছে, কিন্তু তার গতিপথটা হচ্ছে গিয়ে এরকম যে ফুল
একটা সার্কেল কভার করতেছে না, ঠিক আছে, একদম পূর্ণ বৃত্তাকার হচ্ছে না, তার গতিপথের অর্ধেক যাচ্ছে হচ্ছে গিয়ে মানে পর্যায়কালের অর্ধেক সময় যাচ্ছে এক পথে, আর বাদ বাকি যে অর্ধেক সময় সেই অংশ হচ্ছে গিয়ে কি সেই সময়টা তার বিপরীত দিকে আসতেছে, ঠিক আছে। তো এইটাকে আমরা বলতেছি হচ্ছে স্পন্দন গতি, বা এটাকে হচ্ছে আমরা দুলন গতিও বলতে পারি, ঠিক আছে। তাহলে এটার এক্সাম্পল কি কি হতে পারে, দেখো আমরা হচ্ছে স্প্রিংয়ের গতি হইতে পারে, তারপর হচ্ছে তোমার কি ওই যে আমাদের দুলনা যেটা, ঠিক আছে, বা হচ্ছে দুলক যে গড়ি, অনেক অনেক গড়ি দেখবো হচ্ছে, আমরা এই এক্সাম্পলে দিচ্ছি দেখাইছি হচ্ছে শুরুর দিকে যে একটা গড়ি ছিল এরকম, যে মনে করো হচ্ছে কাটাও আছে, আবার হচ্ছে যে এরকম দুলে দুলে হচ্ছে টাইম দিয়ে, ঠিক আছে। তো এইগুলোকে হচ্ছে আমরা বলতেছি দুলন গতি অথবা স্পন্দন গতি, যেটাই বলতে পারো, দুইটাই বলতে পারো। আচ্ছা, তাহলে এমসিকিউর জন্য এখানে ইনফরমেশনগুলো আছে প্লাস ডেফিনেশনগুলো আছে। পর্যাবৃত্ত গতি সম্পন্ন, আমি যদি ডেফিনেশন বলি তাহলে বলবো পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু কোনো যদি তার পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, সেই গতিকে বলা হয় স্পন্দন গতি, ঠিক আছে। ওকে, তাহলে স্পন্দন গতিতে বস্তুর গতিপথ সরলরেখা বরাবর অথবা বক্রাকার হতে পারে, এটা কিন্তু একদম ফুল সার্কেল হবে না। স্পন্দন গতি যেটা বা দোলন গতি যেটাই আমরা বলি, এটা কিন্তু ফুল সার্কেল হবে না, ঠিক আছে। পর্যাবৃত্ত গতিতে তোমার হইতে পারে কি একদম বৃত্তাকার হইতে পারে, উপবৃত্তাকার হইতে পারে, সরলও হইতে পারে, কিন্তু এখানে আমরা দেখতেছি না ফুল বৃত্তাকার হতে পারে না, এখানে হবে কার্ভ লাইন। কার্ভ লাইন বলতে হচ্ছে বক্রাকার আর কি হবে, তবে ফুল বৃত্ত হবে না, মানে ফুল বৃত্ত তোমার কি হবে না, কমপ্লিট হবে না, ফুল উপবৃত্ত তোমার কমপ্লিট হবে না, ঠিক আছে। তো ওকে, তারপরে দেখো, তারপর হচ্ছে আমাদের বৃত্তাকার গতি, যেটা বৃত্তাকার গতি, হ্যাঁ, বৃত্তাকার স্পন্দন গতিতে কেন্দ্রমুখী বল কাজ করে, যার ফলে গতিপথটা হয় তোমার কি বৃত্তাকার। এই যে আমি যদি এরকম একটা বৃত্তাকার স্পন্দন গতি বা দোলন গতি যদি আমি বলি, ঠিক আছে, দোলন গতি আমরা দুলকাইছি ছোটোবেলায় অনেক, ঠিক আছে, বা বিভিন্ন হচ্ছে কি তুমি এখনও বিভিন্ন পার্কে এরকম হচ্ছে কি দেখতে পারো, ঠিক আছে, অনেকেই দুলকায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখো এখানে কিন্তু একটা কেন্দ্রমুখী বল থাকে, ঠিক আছে, একটা কেন্দ্রমুখী তোমার বল থাকে, যার ফলে যে বৃত্তাকার স্পন্দন গতিতে যে কেন্দ্রমুখী বলটা সেই বল কাজ করে, যার ফলে গতিপথটা হয় তোমার কি বৃত্তাকার। আচ্ছা, তারপর হচ্ছে কি একটি স্প্রিংয়ে ঝুলানো বস্তু, ঠিক আছে, একটা স্প্রিংয়ে যে ঝুলানো বস্তু, একটি দোলক, শব্দ তরঙ্গ ইত্যাদি হচ্ছে তোমার চৌম্বকীয় তরঙ্গ ইত্যাদি হচ্ছে তোমার গিয়ে আমাদের স্পন্দন গতি বা দোলন গতির উদাহরণ। এই লাস্টের যে পয়েন্ট এটা হচ্ছে জাস্ট উদাহরণ, ঠিক আছে। তো খেয়াল রাখো আমাদের দোলন গতিতে কিন্তু কমপ্লিট পথ, মানে বৃত্তাকার বলতে আমরা জাস্ট হচ্ছে গিয়ে বৃত্তের একটা অংশ বলছি, ঠিক আছে, কমপ্লিট যে বৃত্ত অতিক্রম হয় বা হচ্ছে কভার করে এরকম কিন্তু হয় না, ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে চলো আমরা হচ্ছে কিন্তু ওই যে পূর্ণ যে আবর্তন, পূর্ণ বৃত্তাকার পথ থেকে আমরা হচ্ছে কিছুটা নেরু হয়ে গেছি বা একদিকে শিফট হয়ে গেছি, এখন আমরা ফুল বৃত্ত কমপ্লিট করতেছি না, জাস্ট হচ্ছে গিয়ে একদিক বিপরীত দিক, একদিক বিপরীত দিক, একদিক বিপরীত দিক, এই পথে চলে আসছি, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি দোলন গতি বা স্পন্দন গতি। এরপরে দেখো আমাদের গতিপথটা আরেকটু নেরু করে ফেলবো, কীভাবে নেরু করে ফেলবো। আচ্ছা, এখন আমরা চলে আসতে হচ্ছে সরল স্পন্দন গতি। তো সরল স্পন্দন গতি যেটা বললাম যে আমাদের হচ্ছে গিয়ে অগ্রযাত্রাটা সেটাকে আরেকটু নেরু করব। এখন আমরা যে গতিটা দেখব, আমি আগে হচ্ছে তোমাদের ইমেজটা দেখায় ফেলি। এই যে আমাদের স্প্রিং, যেটা স্প্রিংটাকে এখন আগে হচ্ছে আমরা রাখছি, কারণ মিন করতেছে এখন সে গতিপথের হাফ সময় একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গেলেও, ঠিক আছে, এই পথটা দেখো একদম টোটালি হচ্ছে গিয়ে সরলরেখা, টোটালি কি সরলরেখা। তো এটাকে আমরা বলতেছি সরল স্পন্দন গতি বা সরল দুলন গতি, ঠিক আছে, সরল, এটাকে এখন আমরা বলবো সরল স্পন্দন গতি, কারণ এর গতিপথটা একদম হচ্ছে গিয়ে কি সোজা, আর হচ্ছে তার গতির যে ধরনটা তার হচ্ছে কি পর্যায়কালের অর্ধেক অংশ বা অর্ধেক সময় এক পাশে, বাকি অর্ধেক সময় তার বিপরীত পাশে, ঠিক আছে। ঠিক একইভাবে এই যে তার গতিপথটা, এই গতিপথটাকে এখন আমরা হচ্ছে টোটালি যদি এরকমই থাকে তাহলে সেটা কিন্তু আমরা সরল স্পন্দন গতি বলবো না, এটা নির্দিষ্ট শর্তে কি ধরো ওর যে হচ্ছে কি চলাফেরাটা এটাকে আমি একটু রেস্ট্রিক্টেড করে দিলাম, ধরো হচ্ছে কি এই অংশে, শুধুমাত্র এই অংশে, এতটুকু অংশে ধরো সে দুলকাচ্ছে, তাহলে এটা প্রায় দেখে মনে হচ্ছে যে প্রায় সোজা, ঠিক আছে, প্রায় সোজা মনে হচ্ছে, একদম টোটালি হ্যাঁ প্রায় ধরো সোজা মনে হচ্ছে। তাহলে এরকম যদি হয় আমি এই পর্যন্ত তাকে দুলতে দেবো না, মানে এটা কেটে দেবো। আচ্ছা, এই যে এই অংশটা কেটে দিলাম, এই অংশটা কেটে দিলাম, ঠিক আছে, আমি এত দূর তাকে আর দুলতে দিলাম না। তো সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি তখন তোমার সরল দোলন গতি বা সরল স্পন্দন গতি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে আমরা যখন স্পন্দন গতি থেকে সরল স্পন্দন গতিতে আসছি তখন একটা শর্ত আরোপ করছি। এখানে শর্তটা কি, যে তার গতিপথটা একদম সোজা হবে, কোনো কার্ভ হবে না, বক্রাকার হবে না, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা এখানে দেখি কি ইনফরমেশন লেখা ছিল। তাহলে সরল স্পন্দন গতি হচ্ছে গিয়ে সরল স্পন্দন গতি বা সরল চন্দিত গতি হলো এমন একটি পর্যাবৃত্ত গতি যেখানে একটি বস্তু কোনো নির্দিষ্ট বিন্দুর দিকে এমন একটি বলের প্রভাবে দোলন করে, এটা একদম ফর্মাল তোমার হচ্ছে ডেফিনেশন, একদম ফর্মাল ডেফিনেশন, যে একটি বলের প্রভাবে দোলন করে যার মান সবসময় সেই বিন্দু থেকে বস্তুর
দূরত্বের সমানুপাতিক হবে, ঠিক আছে, বা হচ্ছে স্মরণের সমানুপাতিক হবে। তার মানে মিন করতেছে আমি যদি হচ্ছে তোমাদেরকে এই গতিটা একটু হচ্ছে গিয়ে বা এই ডেফিনেশনটা ফর্মাল যে ডেফিনেশনটা এটা একটু বোঝাতে চেষ্টা করি, তাহলে হচ্ছে এরকম। তো স্প্রিংয়ের যে গতিটা আমরা দেখছিলাম, ঠিক আছে, স্প্রিংয়ের মধ্যে আমি বল ঝুলিয়ে যদি ছেড়ে দিই বা হচ্ছে একটু টেনে ছেড়ে দিই, ঝুলিয়ে ছাড়লে হবে না, একটু টেনে ছেড়ে দিতে হবে। তাই সে যে এই উপর নিচ কী করতেছে, উঠানামা করতেছে, তখন তার হচ্ছে যে মিডিল পয়েন্টটা, মানে যেখানে হচ্ছে গিয়ে আমি স্থির করলে সে এখানেই থাকবে, মানে এখানে স্থির থাকবে। যদি তাকে আমি কোনোভাবে হচ্ছে গিয়ে কী করি, ধরো এই পয়েন্টে থামায়া ফেললাম, সে যদি এখানে স্থির থাকে তাহলে সেটাকে বলি আমরা হচ্ছে তার সাম্যাবস্থা, ঠিক আছে, সাম্যাবস্থা। বা বলতে পারো যে বিন্দুর উভয় পাশে হচ্ছে গিয়ে সে যে এরকমভাবে, ধরো এটা হচ্ছে তার সাম্যাবস্থা, এই পাশে দুলকাচ্ছে, ঠিক আছে, তাহলে যে বিন্দুকে মাঝখানে রেখে সে উভয় পাশে দুলকাচ্ছে ওই বিন্দুটাকে আমরা বলি হচ্ছে সাম্যাবস্থা। তাহলে আমাদের যে বলটা, খেয়াল করার ব্যাপারটা একটু, যে এই সাম্যাবস্থা থেকে যখন বস্তুটা উপর দিকে যাচ্ছে বা স্প্রিংটা উপরের দিকে যাচ্ছে, তাহলে আবার ফেরত আসার কারণটা আসলে কি, মানে আবার নিচের দিকে ফেরত আসার কারণটা কি? অবশ্যই নিচের দিকে হয়তো কেউ তাকে টানতেছিল, নিচের দিকে কেউ একজন তাকে টানতেছিল, মানে একটা বল কাজ করতেছিল আর কি। তাহলে নিচের দিকে সে এই টানের ফলে সে নিচের দিকে আবার চলে আসে, কিন্তু এখানে তার গতিজড়তার জন্য আবার সাথে সাথে থামতে পারে না, ঠিক আছে, তাহলে সে আবার নিচের দিকে চলে যেতে চেষ্টা করে বা চলে যায়। তো যখনই আবার হচ্ছে এই বিন্দু থেকে নিচের দিকে চলে যাচ্ছে, তখন আবার তাকে কি করে, ওই পয়েন্টার বল আবার তাকে টানে, তার মানে এখানে একটা বল কাজ করতেছে, এটাকে হচ্ছে আমরা প্রত্যায়নী বলও বলে থাকি, ঠিক আছে। তাহলে এই কথাটাই আমরা বলতেছি, এই যে বলটা, এই বলটা হচ্ছে তোমার স্মরণের সমানুপাতিক, এই যে প্রত্যায়নী যে বলটা, এই বলটা হচ্ছে তোমার স্মরণের সমানুপাতিক, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা সামনে আবার পড়বো, জাস্ট আপাতত এখানে ডেফিনেশনের সাথে বললাম। তাহলে এটা হচ্ছে একদম ফর্মাল ডেফিনেশন, যে দূরণ করে যার মান সবসময় সেই বিন্দু থেকে দূরত্বের সমানুপাতিক হবে, ঠিক আছে। তাহলে এই বিন্দুটিকে বলা হয় সাম্যাবস্থা, মানে এই যে আমাদের যে মাঝের যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলতেছি কি তোমার সাম্যাবস্থা, ঠিক আছে, মানে যে বিন্দুর উভয় পাশে সে দুলকায়। ওকে, তাহলে একটি বিশেষ আরেকটা ডেফিনেশন আছে, এই ডেফিনেশনগুলো তোমরা হচ্ছে নিজেরা দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে কি একই কথা বা হচ্ছে কি মেন থিম একই, জাস্ট হচ্ছে এক এক ভাষায় লিখা আর কি। ওকে, একই ভাষায় বলতে মানে এখানে ইংলিশ বা হচ্ছে কি তোমার হিন্দি ভাষায় না, মানে হচ্ছে কি এক একজনের যে প্রকাশ করার ভঙ্গি, ঠিক আছে, একই ভঙ্গিতে লেখা, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে এখন আমাদের গতিপথ, সরল স্পন্দন গতির গতিপথটা অবশ্যই সরলরেখা বরাবর হবে, ঠিক আছে, অবশ্যই সরলরেখা হবে, এখানে কোনো কার্ভ লাইন, কোনো উপর বৃত্তাকার এরকম কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে এই ধরনের বল সবসময় সাম্যাবস্থানের দিকে কাজ করে, ফলে বস্তুটি সাম্যাবস্থার দুই পাশে, ঠিক আছে, একই দূরত্ব পর্যন্ত গিয়ে আবার ফিরে আসে, এই গতিপথ একটি সরলরেখা বরাবর হয়। তো সরল স্পন্দন গতির যে গতিপথটা এটা বৃত্তাকার হতে পারে না, ঠিক আছে। যদি স্পন্দন গতির গতিপথ বক্র হয় তাহলে সেটি সরল স্পন্দন হবে না, মানে স্পন্দন গতির গতিপথটা যদি সরল হয়, ঠিক আছে, আমরা একটু আগে দেখছি স্পন্দন গতি যেটা, এটার গতিপথ কিন্তু কি হতে পারে, তোমার সরল রেখাও হতে পারে, আবার হচ্ছে গিয়ে কি বক্রও হতে পারে। যদি স্পন্দন গতির গতিপথ সরল রেখা হয়, ঠিক আছে, তাহলেই সেটাকে আমরা সরল স্পন্দন গতি বলবো, ঠিক আছে, বা এটাকে আমরা সিম্পল হারমোনিক মোশনও বলে থাকি, ঠিক আছে। ওকে, তাহলে এখানে দুইবার দেখো তোমাদের কিন্তু সতর্ক করা হয়েছে যে এটি সরলরেখা বরাবর হয়, তারপর আবার হচ্ছে ভালো করে জোর দিয়ে বলা হয়েছে যা না এটা বৃত্তাকার হতে পারে না, যদি হয় তাহলে সেটা সরল স্পন্দন, জাস্ট স্পন্দন হবে, সরল স্পন্দন হবে না, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে যাই। তাহলে দেখো আমরা কিন্তু ধাপে ধাপে অগ্রসর হয়ে আমরা একটা নির্দিষ্ট এই চ্যাপ্টারটাকে একটা নির্দিষ্ট অংশে নিয়ে আসছি। শুরুতে আমরা পড়ছি হচ্ছে কি পর্যাবৃত্ত গতি, তারপরে হচ্ছে কি আমরা পর্যাবৃত্ত গতির মধ্যে সবগুলো এক্সাম্পল দেখছি, যে বৃত্তাকার উপর বৃত্তাকার, তারপর হচ্ছে সরলরেখা সবগুলাই। তারপর হচ্ছে কি পর্যাবৃত্ত গতি থেকে আসছি স্পন্দন গতি। স্পন্দন গতি হচ্ছে তখন আমরা ফুল বৃত্তাকার নিছি না, জাস্ট হচ্ছে কি পর্যায়কালের হাফ অংশ একদিকে, বাকি হাফ অংশ হচ্ছে কি অন্যদিকে, মানে হচ্ছে কি জাস্ট এরকমভাবে হচ্ছে দুলনা, ঠিক আছে। তো এটাকে আমরা বলছিলাম স্পন্দন গতি। তারপরে স্পন্দন গতি থেকে শিফট হয়ে এখন আমাদের যে গতিপথটা একদম সোজা, একদম সরল, সেই দিকে চলে আসছি, যাকে আমরা বলতেছি সরল স্পন্দন গতি। তাহলে এই চ্যাপ্টারে আমাদের যে পড়াশোনাটা অ্যাকচুয়ালি, ঠিক আছে, যে পড়াশোনাটা এটা অ্যাকচুয়ালি আসলে সরল স্পন্দন গতিকে কেন্দ্র করি, ঠিক আছে, মানে আমাদের মেজরিটি যে অংশটা সেটা আসলে বা যে সূত্রগুলো বা যা কিছু আমরা সলভ করব বেশিরভাগই হচ্ছে তোমার সরল স্পন্দন গতিকে কেন্দ্র করে, ঠিক আছে। ওকে, তাই চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। তো সরল দুলন গতির ধর্ম বা বৈশিষ্ট্য সমূহ, তাহলে আমরা যদি সরল স্পন্দন গতি বলি বা সরল দুলন গতি বলি, যেটাই বলি দুইটাই হচ্ছে সঠিক, এখানে অথবা দিয়ে লিখে ফেলবা যে আমাদের সরল দুলন গতি, ঠিক আছে, সরল দুলন গতি এখানে লিখাই ছিল, মানে সরল স্পন্দন গতি লিখে ফেলবা আর কি, ধর্ম বা বৈশিষ্ট্য সমূহ। ওকে, তাহলে সরল দুলন গতি হলো এক ধরনের রৈখিক পর্যাবৃত্ত গতি, ঠিক আছে, রৈখিক পর্যাবৃত্ত গতি, মানে এটা কিন্তু এক ধরনের পর্যাবৃত্ত গতি। সরল স্পন্দন গতি যেটা, এটা তোমাকে যদি বলে এটা স্পন্দন গতি কিনা, হ্যাঁ স্পন্দন গতি। এটা পর্যাবৃত্ত গতি কিনা, হ্যাঁ এটা পর্যাবৃত্ত গতি, ঠিক আছে, অবশ্যই। ওকে, মানে মিন করতেছে এরকম সকল পর্যাবৃত্ত গতি সরল স্পন্দন গতি না, ঠিক আছে, বা স্পন্দন গতি না, কিন্তু
সকল সরল স্পন্দন গতি অবশ্যই পর্যাবৃত্ত গতি এবং অবশ্যই স্পন্দন গতি। সকল স্পন্দন গতি কি না, তোমার হচ্ছে সরল স্পন্দন গতি না, কিন্তু সকল সরল স্পন্দন গতি অবশ্যই স্পন্দন গতি। ঠিক আছে, মানে তুমি জাস্ট এই যে এইদিকে যাবা। ধরো আমি যদি বলি পর্যাবৃত্ত গতি, ধরো প্রথমে ছিল হচ্ছে তোমার পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত, তারপর হচ্ছে ধরো তোমার হচ্ছে স্পন্দন, তারপর হচ্ছে ধরো সরল স্পন্দন, সরল স্পন্দন। ঠিক আছে, আমি যদি এইভাবে যাই তাহলে পি থেকে হচ্ছে আমি এসে গেলাম, পর্যাবৃত্ত থেকে হচ্ছে ধরো স্পন্দনে গেলাম, স্পন্দনে গেলাম সরল স্পন্দন। তাহলে যে সরল স্পন্দন ও কিন্তু আগের দুইটা শর্ত ফিল আপ করেই সরল স্পন্দনে গেছে, তাহলে যে সরল স্পন্দন ও স্পন্দনও পর্যাবৃত্ত। ঠিক আছে, কিন্তু যে স্পন্দন মানে সে ডান দিকে একটা শর্ত ফিল আপ কিন্তু করে নাই এখনো, হয়তো এরকম হতে পারে যে স্পন্দন গতি যেটা এটা ডান দিকে শর্ত ফিল আপ করে নাই। ঠিক আছে, তাহলে যে স্পন্দন সে অবশ্যই পর্যাবৃত্ত, কিন্তু হচ্ছে কি সরল স্পন্দন নাও হইতে পারে। ঠিক আছে, আবার যে পর্যাবৃত্ত সে হচ্ছে তোমার স্পন্দন হইতে পারে, সরল স্পন্দন নাও হইতে পারে, সে জাস্ট পর্যাবৃত্তই। যে শুধু পর্যাবৃত্ত সেটা শুধুমাত্র আমরা পর্যাবৃত্তই কনসিডার করব, আমরা জানি না ওই শর্তগুলো ফিল আপ করছে কিনা। যে স্পন্দন সে অবশ্যই এই শর্ত ফিল আপ করে আসে, সেজন্য সে অবশ্যই পর্যাবৃত্ত, কিন্তু এটা আমরা জানি না শর্ত ফিল আপ করছে না কি করে নাই। তাহলে যে সরল স্পন্দন সে অবশ্যই এই শর্ত ফিল আপ করছে। ঠিক আছে, তাহলে এমনি মাথায় রাখবা। তাই সরল দোলন গতি বিশিষ্ট কণার ত্বরণ সর্বদা তার সাম্যাবস্থান অভিমুখী হয়। ঠিক আছে, একটু আগে যেটা আমরা দেখছিলাম যে হচ্ছে গিয়ে আমাদের বলটা যেটা, এই বলটা কিন্তু কি ছিল, আমি বলছিলাম সরণের সমানুপাতিক। এই যে বলটা বলছিলাম আমাদের সরণের সমানুপাতিক। তাহলে বল যদি আমার হচ্ছে গিয়ে কি চেঞ্জ হয়, সমানুপাতিক মিন করতেছে কি সরণ যদি বেশি হয় তাহলে বলটা বাড়ে, তাহলে বল যদি বাড়ে তাহলে কি ত্বরণও আমার বাড়বে। তার মানে আমরা বলতে পারি কি ত্বরণটাও আসলে কি আমাদের সরণের সমানুপাতিক। তো এই কথাটা এখানে বলছে যে সরল দোলনী গতি বিশিষ্ট কণার ত্বরণ সর্বদা তার সাম্যাবস্থান অভিমুখী। এটা হচ্ছে ত্বরণটা তার সাম্যাবস্থান অভিমুখী। কণাটির ত্বরণ সাম্যাবস্থা থেকে সরণের সমানুপাতিক, মানে আমি যদি বলি জাস্ট এফ সমানুপাতিক এক্স, তাহলে আমি বলতে পারি এফ ইকুয়াল আবার কি এম এ, তাহলে এম এ সমানুপাতিক হচ্ছে তোমার এক্স, সুতরাং এ সমানুপাতিক কি তোমার এক্স। তার মানে মিন করতেছে আমাদের যে সরল স্পন্দন গতির যে ত্বরণটা, এই ত্বরণটা তোমার সরণের সমানুপাতিক। তোমাদের কোয়েশ্চেন আসতে পারে এখানে ত্বরণ কোন জায়গা থেকে আসছে, এখানে ত্বরণ কোন জায়গা থেকে আসছে। স্প্রিং যখন দুলকাচ্ছিল, ঠিক আছে, স্প্রিংটা যখন আমাদের দুলকাচ্ছিল, স্প্রিংয়ের যে বেগের চেঞ্জ হয়েছিল এটা তোমরা খেয়াল করছিলা। ধরো আমি যদি এখানে বলি যে স্প্রিংটা এখান থেকে এটা তার সাম্যাবস্থায় যে উপর নিচ দুলকাচ্ছিল, তাহলে উপরে যখন সে যাচ্ছিল একটা নির্দিষ্ট বেগে কিন্তু উপরের দিকে ওঠা শুরু করছিল তার সাম্যাবস্থা থেকে, তাহলে একটু পরে গিয়ে সে থেমে গেছে। তাহলে থেমে যাওয়ার কারণটা কি, সে কিন্তু সরল পথেই যাচ্ছিল, তাহলে থেমে গেছে। এটার কারণ অবশ্যই এই বস্তুতে মন্দন ছিল, মানে হচ্ছে একটা ত্বরণ ছিল আর কি। মন্দন বলতে জাস্ট আমি বোঝাচ্ছি যে ত্বরণটা বিপরীত দিকে, সে যে উপরের দিকে যে উঠতেছিল, ঠিক আছে, তার হচ্ছে বেগটা মানে হ্রাস পাচ্ছিল। ঠিক আছে, মানে তার মানে মিন করতেছে অবশ্যই কি এই যে এই বিন্দু অভিমুখে একটা ত্বরণ ছিল, সে যখন নিচে নামতেছিল তাহলে যদি বল কোনো কাজ না করতো বা ত্বরণ যদি কোনো কাজ না করতো, তাহলে তো সে আসলে সমবেগে সারা জীবনেই হচ্ছে গিয়ে নিচের দিকে যাওয়ার কথা। কিন্তু না, আমরা কিন্তু এটা খেয়াল করি না, আমরা দেখি হচ্ছে গিয়ে সে এই পয়েন্টটা অনেক হাই স্পিডে অতিক্রম করে নিচের দিকে যায়, তারপর হচ্ছে গিয়ে তার দিক পরিবর্তন করে। তাই দিক পরিবর্তন করতেছে এই কথাটা মানে কি, যে একটা বেশি স্পিডে সেই দিকে নামা শুরু করছিল, ধীরে ধীরে তার বেগটা কমছে, কমে থামছে, থেমে আবার হচ্ছে উপরের দিকে উঠছে। ঠিক আছে, তার মানে বেগ কমে থেমে আবার উপরের দিকে গেল, তাহলে এটা ত্বরণ ছাড়া তো পসিবল না। তার মানে অবশ্যই কি এখানে একটা ত্বরণ কাজ করতেছিল। তো এই কথাটাই এখানে বলছে যে ত্বরণটা সবসময় সাম্য অবস্থার দিকে, মানে আমাদের যে সাম্যবিন্দু যেটা, এই সাম্যবিন্দুর দিকে বা এই বরাবর, এই পয়েন্টকে কেন্দ্র করে আমাদের বল, এই পয়েন্টকে কেন্দ্র করে আমাদের ত্বরণ। ঠিক আছে, তাহলে কণাটি যে মুহূর্তে সাম্য অবস্থান অতিক্রম করে সেই মুহূর্তে গতিবেগ সর্বোচ্চ হয়। এটা তোমরা দোলনায় যখন চড়ছো তোমরা এটা হচ্ছে কি অনুধাবন করতে পারার কথা, যে আমরা যখন হচ্ছে কি মিডিল পয়েন্টটাই, যে এরকমভাবে যখন আমি মিডিল পয়েন্ট যদি আমি বলি যে এটা হচ্ছে মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্টে তার বেগটা হয় ম্যাক্সিমাম। ঠিক আছে, ওকে। সরণের শেষ সীমায় গতিবেগ মুহূর্তের জন্য শূন্য হয়। এই যে আমাদের স্প্রিংয়ের জন্য যেটা এখানে মাত্র এক্সাম্পলটা দিলাম, যে উপরের দিকে যখন সে উঠতেছে, উঠে গিয়ে কিন্তু এখানে একটু থেমে অবশ্যই থামতে হবে, নাহলে কিন্তু তার ডিরেকশন চেঞ্জ হবে না, যেহেতু একদম সরল রেখা বরাবর। তাই যে উপরে উঠবে, উঠে থেমে আবার একটু নামবে। ঠিক আছে, তো নেমে আবার হচ্ছে এখানে এসে আবার হচ্ছে উপরে উঠবে, মানে এই যে দুলনাটা, এই যে দুলটা যে খাচ্ছে বা উপর নিচে ওঠানামা করতেছে, অবশ্যই দেখো ম্যাক্সিমাম পয়েন্টে একটু কিন্তু থামতে হবে, মুহূর্তের জন্য হলেও থেমে তারপর আবার হচ্ছে গিয়ে তার ডিরেকশনটা চেঞ্জ করবে। ঠিক আছে, তো এটাই বলতেছে যে সরণের শেষ সীমায় গতিবেগ মুহূর্তের জন্য শূন্য হয়, একটু থেমে তারপর হচ্ছে আবার নিচের দিকে নামে, তাহলে মুহূর্তের জন্য শূন্য হয় এবং তারপরে এই কণাটি বিপরীত দিকে যাত্রা শুরু করে। ঠিক আছে, সরল দোলন গতির পর্যায়কাল তার বিস্তারের উপর নির্ভরশীল না। ঠিক আছে, মানে বিস্তার এখন আমরা কাকে বলতেছি দেখো, বিস্তারের ডিফিনিশন হয়তো আমরা সামনে পাবো। ঠিক আছে, তারপরে আবার হচ্ছে গিয়ে বিস্তার যেটা, এটা আপাতত একটু দেখে নিই। তাহলে এই যে তার সাম্যাবস্থা ছিল, ঠিক আছে, সাম্যাবস্থা থেকে কণাটা ম্যাক্সিমাম যত উপরে উঠে, ঠিক আছে, বা যত নিচে নামে, যতটুকু ম্যাক্সিমাম উপরে উঠবে ততটুকুই হচ্ছে সে ম্যাক্সিমাম কি নিচে নামবে। তাহলে ম্যাক্সিমাম যতটুকু উপরে উঠে বা ম্যাক্সিমাম যতটুকু নিচে নামে, এটাকে আমরা বলতেছি হচ্ছে তার বিস্তার। স্প্রিংয়ের জন্য যেরকম এটাকে বিস্তার বলতেছি, আমি যদি দোলনা হইতো, ঠিক আছে, দোলনা যদি হইতো, তাই দোলনার জন্য এই যে তার সাম্যবিন্দু, এই সাম্যবিন্দু থেকে যে কোনো একদিকে, ঠিক আছে, ম্যাক্সিমাম যতটুকু যাচ্ছে, এই যে যতটুকু যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বিস্তার।
উল্টা দিকেও এতটুকুই আসবে, এটা হচ্ছে আমাদের বিস্তার। ঠিক আছে, তাহলে বিস্তারের ব্যাপারটা আশা করি এখানে ক্লিয়ার হয়ে গেছে, সামনে আবার আমরা পাবো। ঠিক আছে, তারপর হচ্ছে সরল দোলন গতি সম্পন্ন কণার স্পন্দন সীমা সাম্যাবস্থান থেকে উভয় দিকে সমান দূরত্বে অবস্থান করে। ঠিক আছে, স্পন্দন সীমাটা আর কি, মানে সে যে পথকে কেন্দ্র করে বা যে পথ বরাবর সে কম্পনটা সম্পন্ন করে, এটা সাম্যাবস্থান থেকে উভয় পাশে আসলে কি সেম, মানে উপরে যতটুকু নিচেও ততটুকু, এই যে ডান পাশেও যতটুকু বাম পাশেও ততটুকু। ওকে, সরল দোলন গতি সম্পন্ন কণার সরণ সাইন বা কোসাইন অপেক্ষক দ্বারা প্রকাশ করা যায়। ঠিক আছে, তাহলে এটা আসলে হচ্ছে কি আমরা একটু পরে পড়বো, বা আজকে হয়তো আজকের লেকচারে পড়বো না, লেকচার নাম্বার 2-তে আমরা পড়বো তার যে হচ্ছে সরণটা, মানে সে যে হচ্ছে যেভাবে উপর নিচ নামতেছে কোন একটা মোমেন্টে কোথায় অবস্থান করবে। ঠিক আছে, এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা সাইন এবং কোসাইন ফাংশন দ্বারা এটা হচ্ছে কি আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, এই কথাটা আপাতত এভাবেই হচ্ছে মার্ক করে রাখো, আমরা যখন পড়বো, আমরা যখন হচ্ছে কি সামনে পড়বো কমপ্লিট করবো তখন আসলে এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, আপাতত আর কি আমরা বৈশিষ্ট্যগুলো যেহেতু পড়ছি মোটামুটি একটা আইডিয়া নিচ্ছি, এখান থেকে আমরা হচ্ছে গিয়ে এজন্য আগে ভাগে পড়ে ফেললাম। ঠিক আছে, ওকে, তো আমাদের হচ্ছে গিয়ে যদি এখন বলের বৈশিষ্ট্যের দিকে আসি, কারণ আমরা দেখছি যে আমাদের সরল স্পন্দন গতির জন্য আমাদের একটা বল কাজ করে। ঠিক আছে, ত্বরণটা যেহেতু মানে একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী, মানে ত্বরণ আছে তাহলে অবশ্যই বল আছে, আর ত্বরণটা যেহেতু একটা বিন্দু অভিমুখী তার মানে হচ্ছে কি আমাদের যে বলটাও কিন্তু আসলে একটা বিন্দু অভিমুখী। তাহলে এই বলটারও কয়টা আসলে বৈশিষ্ট্য আছে। তাই সরল দোলন গতির বলের বৈশিষ্ট্যগুলো কি কি দেখো, যে সরল চন্দিত গতির উপর ক্রিয়াশীল বল একটি পর্যায়বৃত্ত বল। পর্যায়বৃত্ত বল মানে হচ্ছে কি বলটাও তোমার কিন্তু এক এক পয়েন্টে এক এক রকম হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে কি প্রতি সময় একটা নির্দিষ্ট সময় পর পর যেহেতু কোণাটা একই জায়গায় ফেরত আসে, তাহলে বলটাও কিন্তু আসলে হচ্ছে কি আগের ভ্যালুতে ফেরত আসে। ব্যাপারটা আমি তোমাদের এরকমভাবে বলতে পারি, ধরো এটা একটু এক্সাম্পল আকারে দেখে নাও, আমি স্প্রিংয়ের উদাহরণটাই দিই। ঠিক আছে, তো যেহেতু আমাদের বলটা এই বলটা যেহেতু হচ্ছে আমাদের সরণের সমানুপাতিক, বলটা আমাদের সরণের সমানুপাতিক, তাহলে এটা ধরো হচ্ছে তার সাম্যবিন্দু। তাহলে যখন আমাদের কণাটা এখানে থাকে, ঠিক আছে, কণাটা যখন এখানে, তাহলে ধরো তার সরণ হচ্ছে তোমার 2 সেন্টিমিটার, তাহলে তখন কিন্তু এইদিকে তার একটা বল কাজ করতেছে। ঠিক আছে, তার এইদিকে তখন একটা বল কাজ করতেছে, ধরো এই বলটা হচ্ছে তোমার 5 নিউটন। তাহলে ফুল পথ ঘুরে যখন আবার সেম পয়েন্টে সে আবার এখানে আসবে, যে সেম পয়েন্টে আবার কি এখানে সে ফেরত আসছে, ফুল পথ ঘুরে আবার ধরো 1 সেকেন্ড 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পর আবার ফেরত আসছে, তাহলে বলটাও কিন্তু কি আসলে সেম 5 নিউটনে আবার চলে আসছে। তাহলে আমরা দেখতেছি একটা নির্দিষ্ট সময় পর পর তার যে হচ্ছে গিয়ে প্রত্যায়নী যে বলটা, আমরা এখানে এই বলটাকে বলি হচ্ছে প্রত্যায়নী বল, এই বলটাও তার পূর্বের ভ্যালুতে বা পূর্বের ভ্যালু ধারণ করছে। তো এজন্য এটাকে আমরা বলতেছি এর উপর যে বলটা, এই বলটা আসলে কি একটা পর্যাবৃত্ত বল। ওকে, তাহলে এটি একটি স্পন্দনশীল বল। স্পন্দনশীল বল বলতে হচ্ছে তার বলের যে ডিরেকশনটা, সেই ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হয়। কীভাবে চেঞ্জ হয়, ধরো উপর দিকে হচ্ছে যখন 2 মিটার উপরে আসে, ঠিক আছে, বা আমি সেন্টিমিটার বলছিলাম, ঠিক আছে, তাহলে 2 সেন্টিমিটার যে এই পয়েন্টে যখন আসে তখন হচ্ছে গিয়ে বলটা আমার এই যে এই দিকে, কারণ বলটা অলওয়েজ কিন্তু সাম্যবিন্দুর দিকে কাজ করে, তাহলে আমাদের সাম্যবিন্দু হচ্ছে এইটা। তাহলে যখন কোণাটা এইখানে তখন হচ্ছে বলের ডিরেকশনটা এই যে নিচ দিকে, আর যখন নিচের দিকে 2 সেন্টিমিটার, ধরো আমার কোণাটা আছে নিচের দিকে 2 সেন্টিমিটার নিচে এখানে আছে, তখন কিন্তু আমাদের যে পর্যাবৃত্ত যে বলটা বা হচ্ছে প্রত্যায়নী যে বলটা, প্রত্যায়নী বল বলবো, এই যে বলটা, এই বলটা হচ্ছে উপরের দিকে। তাহলে দেখো এটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু তার হচ্ছে কি ডিরেকশনটা, বলের যে ডিরেকশনটা সেটাও চেঞ্জ হচ্ছে। মানে কণাটা যখন এই যে নিচের দিকে থাকে, কণাটা যখন এই সাম্যবিন্দুর নিচের দিকে থাকে তখন আমরা বলটা কাজ করে উপরের দিকে, আর কণাটা যখন হচ্ছে সাম্যবিন্দুর উপরের দিকে থাকে তখন বলটা কিন্তু তোমার কি নিচের দিকে। তো আমরা জানি যে অর্ধেক সময় থাকে সে হচ্ছে নিচের দিকে, মানে আমাদের হচ্ছে কণাটা অর্ধেক সময় থাকে নিচের দিকে, তার মানে বলটা অর্ধেক সময় থাকে উপরের দিকে। কণাটা অর্ধেক সময় থাকে উপরের দিকে, তাহলে বলটা অর্ধেক সময় থাকে কি নিচের দিকে। তার মানে আমরা দেখতেছি বলটাও কিন্তু তার পর্যায়কালের দুইটা অংশে ভাগ হয়ে গেছে, অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় অন্যদিকে, বিপরীত দিকে। তো আমরা এইটাকে কি বলতে পারি, স্পন্দন বল বলতে পারি। ঠিক আছে, গতিটাকে যেরকম স্পন্দন গতি বলতে পারি, বলটাকে আমরা বলতে পারি হচ্ছে স্পন্দনশীল বল। ওকে, তারপর হচ্ছে সরল চন্দিত গতি সম্পন্ন কণার উপর ক্রিয়াশীল বল সর্বদা একটি নির্দিষ্ট বিন্দু অভিমুখী, যেটা হচ্ছে যে আমরা বলতেছি একদম শুরু থেকেই যে আমাদের সাম্য বিন্দু অভিমুখী। ঠিক আছে, তাহলে বিন্দু অভিমুখী সরল চন্দিত গতি সম্পন্ন কণার উপর ক্রিয়াশীল বল সর্বদা সাম্যবিন্দু হতে সরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। ঠিক আছে, মানে এরকম আর কি, এফ যেটা আমাদের এফ সমানুপাতিক এক্স, তবে উল্টা দিকে সেজন্য আমরা একটা -x দিই। ঠিক আছে, যেটা হচ্ছে আমরা পদার্থের গাঠনিক ধর্মে হয়তো পড়ছি আর হুকের সূত্র অনুসারে। ঠিক আছে, ওকে, তো মূলত সরল চন্দিত গতি সম্পন্ন কণার উপর ক্রিয়াশীল বল একটি প্রত্যায়নী বল। তাহলে প্রত্যায়নী বলটা আসলে কি, মানে যে বলটা তাকে প্রত্যাবর্তন করতে হেল্প করে। ঠিক আছে, যে বলটা তাকে প্রত্যাবর্তন করতে, ধরো হচ্ছে প্রত্যাবর্তন বলতে আমরা কি বুঝি, আমরা হচ্ছে গিয়ে প্রত্যাবর্তন শব্দটা অনেক সময় টার্মটা অনেক সময় ইউজ করি, যে তুমি হয়তো ধরো কোথাও চলে গেছো, তারপর হচ্ছে কিছুদিন পর আবার পূর্বে জায়গায় ফেরত আসছো, মানে তুমি প্রত্যাবর্তন করছো। ঠিক আছে, তুমি প্রত্যাবর্তন করছো, কোথাও চলে গিয়ে আবার ফেরত আসছো। তাহলে আসলে এই যে আমাদের পয়েন্টটা সাম্যবিন্দু, যেটাকে আমরা বলি শুরু থেকে সাম্যবিন্দু বলে আসছি, তো সাম্যবিন্দুতে আমাদের হচ্ছে কণাটা ছিল,
তাহলে এই কণাটা যখন উপরের দিকে চলে যায়, ঠিক আছে, তখন কিন্তু এই বলটা কি তাকে এই পয়েন্টে আবার ফেরত আনতে সাহায্য করে। আমাদের এই কণাটা এই বিন্দু অতিক্রম করে উপরের দিকে চলে গেছিল, তো আবার সে পিছনের দিকে ফেরত আসছে কেন, বা এই বিন্দুতে আবার কেন ফেরত আসছে, বা এই বিন্দুতে কেন আবার প্রত্যাবর্তন করছে? অবশ্যই কেউ না কেউ তাকে এইদিকে টানছে বা হচ্ছে বল প্রয়োগ করছে, কারণ বল প্রয়োগ না করলে তো জড়তার নীতি অনুসারে সে উপরের দিকে চলে যাওয়ার কথা, ঠিক আছে। তাহলে এখানে যে বলটা আসলে দায়ী, যে বলটা তাকে এই পয়েন্টে আবার ফেরত আনতে সাহায্য করছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে প্রত্যায়নী বল, ঠিক আছে। তো এই জন্য আমরা বলতেছি যে মূলত সরলচন্দিত স্পন্দন গতিসম্পন্ন কণার উপর ক্রিয়াশীল বল যেটা, এটা আসলে একটা প্রত্যায়নী বল, ঠিক আছে। ওকে, এমসিকিউ এর জন্য এই প্রত্যেকটা ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ এবং হচ্ছে তোমাদের জরুরি। ওকে, তারপরে চলো আমাদের দেখি কি কি অংশ আছে। ওকে, তাহলে এখন আমরা যদি বলি সরল দোলন গতি সৃষ্টি করার শর্ত, ঠিক আছে, আমরা কি কি শর্তে বা কি উপায়ে আমরা সরল স্পন্দন গতি সৃষ্টি করতে পারি, তাহলে অবশ্যই একটা প্রত্যায়নী বল আমার থাকা লাগবে, অবশ্যই একটা প্রত্যায়নী বল আমার লাগবে, যেটাকে হচ্ছে আমরা এফ বলতে পারি। তো একটা প্রত্যায়নী বল আমাদের লাগবে। তুমি যে কোনোভাবে তুমি সরল স্পন্দন গতি তৈরি করো না কেন, স্প্রিং এর মাধ্যমে তৈরি করো, অথবা এই যে আমি বলছি দুলনা, ঠিক আছে, দুলনার মাধ্যমে তৈরি করো, যেভাবেই তুমি তৈরি করো অবশ্যই তোমার একটা প্রত্যায়নী বল তোমার লাগবেই, ঠিক আছে। ওকে, তাহলে প্রত্যায়নী বলের অভিমুখ সবসময় সাম্যাবস্থানের দিকে থাকবে। আমরা কত উপায় আসলে প্রত্যায়নী বল তৈরি করতে পারি, এটা একটা লিস্ট আমরা দেখবো হয়তো লেকচার নাম্বার 3 অথবা 4-এ, ঠিক আছে। ওকে, যে কোনো সময় পাবা, এমসিকিউ এর জন্য হয়তো এগুলো লাগতে পারে, ওইগুলো আমি সবই অ্যাড করে রাখছি। আপাতত হচ্ছে আমরা এই দুইটাতে আর কি ফোকাস করবো, বা হচ্ছে আপাতত জাস্ট থিওরি ব্যাপারগুলো আলোচনা করতেছি। তাহলে প্রত্যায়নী বলের অভিমুখ সবসময় সাম্যাবস্থানের দিকে থাকবে। অলরেডি হয়তো এটা তুমি বুঝে গেছো, সবসময় স্প্রিংয়ের গতি এক্সাম্পলটাই দিছি। এখন চলো হচ্ছে আমাদের দুলনার একটা হচ্ছে গতির এক্সাম্পল দিই। ধরো একটা দুলনা এই যে এরকম এই পথে, জাস্ট এটা তার সাম্যাবস্থা, ধরো এটা তার সাম্যাবস্থা যে এই পথে যে এরকমভাবে দুলকাচ্ছে, এরকমভাবে দুলকাচ্ছে, ঠিক আছে। তাহলে এরকম যদি হয়, তাহলে আমি যদি বলি প্রত্যায়নী বলের যে অভিমুখটা, এই অভিমুখটা সবসময় এই যে আমাদের সাম্যাবস্থা, যেটা সাম্যাবস্থা অভিমুখী হওয়া লাগবে। কেমন হওয়া লাগবে? অলওয়েজ এই সাম্যাবস্থা অভিমুখী হওয়া লাগবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্তটা হচ্ছে আমাদের কি, প্রত্যায়নী বলের মান সবসময় সাম্যাবস্থান থেকে কণার সরণের সমানুপাতিক হবে, ঠিক আছে। কণার সরণের সমানুপাতিক, বিপরীতমুখী হয়তো এখানে বলে দিলে আরও বেটার হয়তো, সমস্যা নেই। তাহলে হচ্ছে এই কথাটার মিনিং কি, এই কথাটার মিনিং হচ্ছে এরকম, আমরা যে আগের চিত্রটাকে জাস্ট হচ্ছে কি আবার রিড্র করি, তাহলে আমরা বলবো হচ্ছে এরকম যে এই যে আমাদের সাম্যাবস্থান যেটা ছিল, ঠিক আছে, এটা ছিল আমাদের সাম্যাবস্থান। তাই ধরো এটা হচ্ছে এক্স সরণ, এটা হচ্ছে এই পাশে অন্য একটা এক্স সরণ, দেখো এখানে, ওকে একটু খেয়াল করো, ধরো এটাই ধরে নাও, ঠিক আছে। ওকে, তাহলে আমি যদি বলি এই এক্সটা হচ্ছে তোমার 1 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার, এইগুলো সবই আমরা কিন্তু আজকে ক্লাসে আলোচনা করে ফেলছি। তাহলে 1 সেন্টিমিটারের ধরো হচ্ছে তোমার প্রত্যায়নী যে বল, এই বলটা হচ্ছে ধরো তোমার এফ ইকুয়াল, আমি ধরলাম 10 নিউটন, ঠিক আছে, 10 নিউটন, এফ ইকুয়াল 10 নিউটন, যখন হচ্ছে 1 সেন্টিমিটার দূরে। আমাদের এটা হচ্ছে সাম্যবিন্দু, সাম্যবিন্দু থেকে আমাদের কণাটা এখন কতটুকু দূরত্বে আছে, ধরো 1 সেন্টিমিটারে। তাহলে আমাদের যে প্রত্যায়নী বলটা, এই বলটা হচ্ছে ধরো 10 নিউটন, 10 নিউটন। আমাদের যখন কণাটা হচ্ছে তোমার 2 সেন্টিমিটার দূরে যাবে, ধরো এটা হচ্ছে x2, এটাকে আমি ধরলাম নাম দিলাম x1, মানে 1 সেন্টিমিটার, এটাকে ধরলাম হচ্ছে আমি x2। তাহলে x2টা আমরা দেখতেই পারতেছি সাম্যবিন্দু থেকে আরেকটু বেশি দূরে, ঠিক আছে। আমি দূরত্বটা কিন্তু বা সরণটা কিন্তু এই পয়েন্ট থেকে কাউন্ট করব, তাহলে আরেকটু বেশি দূরে। তো আমি ধরলাম x2 যেটা, এই x2টা হচ্ছে ধরো তোমার 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটার যদি হয়, তাহলে আমার বল যেটা প্রত্যায়নী যে বলটা, এই বলটা অবশ্যই হচ্ছে তোমার কি 20 নিউটন হবে, ঠিক আছে, 20 নিউটন, মানে একদম সমানুপাতিক হবে। তো এটাই বলছে যে প্রত্যায়নী বলের মান সাম্যাবস্থান থেকে কণার সরণের সমানুপাতিক হবে, ঠিক আছে। এবং বিপরীতমুখীও কিন্তু সরণ যখন এইদিকে, এই যে এটা হচ্ছে আমাদের সাম্যবিন্দু, আমরা কিন্তু অলওয়েজ সরণটা এই পয়েন্ট থেকে কাউন্ট করব, এই পয়েন্ট থেকে কাউন্ট করব। তাহলে আমি বলবো সরণটা এই যে এইদিকে, তাহলে বলটা তখন এই যে বিপরীতমুখী। সরণ যখন এইখানে, তাহলে সরণ এইটা এই মুখী, তখন এফ কিন্তু এই যে উল্টা দিকে। সরণ তোমার যদি এই পাশে হয়, যে এই পাশে হচ্ছে তোমার সরণটা, তাহলে বলটা তখন কিন্তু এই যে তার বিপরীতমুখী। তাহলে বিপরীতমুখী কথাটাও তুমি এখানে উল্লেখ করে দিতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের প্রত্যায়নী বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী, ঠিক আছে, এটা আমি মুছে দিলাম। ওকে, তাহলে চলো আমরা দেখি পরবর্তী অংশে কি আছে। তাহলে এখন আমাদের সরল দোলন গতি সংশ্লিষ্ট রাশি, আগে আমরা পর্যাবৃত্ত যে গতিটা ছিল, সেই পর্যাবৃত্ত গতির কিছু রাশি আমরা দেখছিলাম, পর্যায়কাল, তারপর হচ্ছে তোমার কম্পাঙ্ক, তারপর হচ্ছে কৌণিক বেগ। এখন আমরা হচ্ছে কি সরল দোলন গতি সংশ্লিষ্ট যে রাশিগুলো, এই রাশিগুলো হচ্ছে আমরা দেখব, ঠিক আছে। এগুলো জাস্ট হচ্ছে ডেফিনেশনের জন্য, বা হচ্ছে তোমাদের এমসিকিউ এর জন্য আসতে পারে, বা হচ্ছে তোমাদের অনুধাবনমূলক কোশ্চেনের জন্য আসতে পারে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে গিয়ে কিন্তু একটা তোমার বেসিক গড়ে দিবে আর কি। তো এগুলো অবশ্যই তোমার ভালো করে অনুধাবন করতে হবে। তাহলে দেখো কি কি আমরা বলতেছি, যে দোলন বা কম্পন। তাই দোলন বা কম্পন ছিল এই যে সে হচ্ছে গিয়ে এদিকে এদিক যাওয়া আসা করতেছিল, ঠিক আছে, যাওয়া আসা করতেছিল, এটাকে আমরা বলতেছি হচ্ছে দোলন বা কম্পন। সে এই যে হচ্ছে গিয়ে কি এদিক সেদিক যাওয়া আসা করতেছে, এটাকে আমরা বলতেছি কম্পন।
তাহলে কম্পন হলো এমন একটি ঘটনা যেখানে কোনো সাম্যাবস্থানের উভয় পার্শ্বে স্পন্দন ঘটে থাকে, অর্থাৎ কোনো বস্তু তার পর্যাবৃত্ত গতির একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তার গতির অর্ধেক সময় সাম্যাবস্থানের একদিকে এবং বাকি অর্ধেক সময় সাম্যাবস্থানের বিপরীত দিকে। একটা পূর্ণ কম্পনে সে হচ্ছে গিয়ে একদিকে, তারপর হচ্ছে গিয়ে আর বাকি অর্ধেক যে সময়টা এটা হচ্ছে গিয়ে কি আমাদের সাম্যবিন্দু, যেটা সাম্যবিন্দুর উল্টা পাশে থাকে। আচ্ছা, পূর্ণ দোলন বা পূর্ণ স্পন্দন, আরও কিছু এক্সট্রা ইনফরমেশন বা হচ্ছে কি তোমাদের হয়তো ডেফিনেশনই, এগুলো তোমরা পড়ে ফেলতে পারো, ঠিক আছে। আচ্ছা, এইগুলো নিয়ে আমি আর সময় খুব বেশি দেবো না, কারণ জাস্ট ডেফিনেশন, একটা ডেফিনেশনে আমি 2-3টা ভাবে হচ্ছে লিখে রাখছি, তোমরা যেটা সবথেকে ইজি সেটা তোমরা হচ্ছে কি অ্যাকসেপ্ট করবা। ওকে, তারপর হচ্ছে আমাদের দোলনকাল। পর্যায় গতি সম্পন্ন কোনো বস্তুর একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় প্রয়োজন, ঠিক আছে, তাই এটা আমরা আগের স্লাইডে আলোচনা করে ফেলছি, ঠিক আছে, আগের স্লাইডে, পূর্বের স্লাইড থেকে তোমরা হচ্ছে পড়ে ফেলো, পূর্বের স্লাইডে আলোচনা করা হয়েছে, পূর্বের স্লাইডে হচ্ছে আলোচনা করা হয়েছে। তো যেহেতু পূর্বের স্লাইডে আলোচনা করা হয়েছে তোমরা জাস্ট তুলে ফেলো এক সেকেন্ডে। ওকে, তারপরে চলো আমরা পরবর্তী অংশে যাই। কম্পাঙ্ক হচ্ছে আমরা দেখে ফেলছি এফ জেড আইফিক্যাল 1/t, ঠিক আছে, একক সময়ে যে কয়টা কম্পন সম্পন্ন করে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস নিয়ে আমি একটু কথা বলবো, আর খুব অল্প সময় কথা বলবো, সেটা হচ্ছে তোমার এই যে কৌণিক কম্পাঙ্ক। আগে কিন্তু আমরা দেখো কি পড়ে আসছি, যখন আমরা পর্যাবৃত্ত গতি পড়ছি তখন আমরা পড়ে আসছি হচ্ছে কৌণিক বেগ। এখন আমরা সরল স্পন্দন গতিতে এই কথাটা কি, সিমিলার যে কথাটা, সেটাকে আমরা বলবো হচ্ছে কি কৌণিক কম্পাঙ্ক। তো তোমার মনে হতে পারে আসলে হচ্ছে কি কৌণিক কম্পাঙ্কটা আসলে কোন জায়গা থেকে আসছে, বা আমরা এখানে কি সরল স্পন্দন গতির জন্য আমরা কি সরল স্পন্দন গতির জন্য কি আমরা কৌণিক বেগ বলবো, নাকি হচ্ছে আসলে আমরা কৌণিক কম্পাঙ্ক বলবো। অ্যাকচুয়ালি আমরা সরল স্পন্দন গতি যখন বলবো তখন এই ওমেগাটাকে আমরা বলবো কৌণিক কম্পাঙ্ক। এফ যেটা, এটাকে শুধুমাত্র আমরা বলবো কম্পাঙ্ক, এফ যেটা, ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা বলবো শুধুমাত্র কম্পাঙ্ক এফ, এটাকে বলবো হচ্ছে আমরা এফ যেটা, এটা শুধুমাত্র কম্পাঙ্ক। আর যেটাকে আমরা ওমেগা বলতেছি এটাকে আমরা বলবো কৌণিক কম্পাঙ্ক। তোমাদের মনে কোয়েশ্চেন হতে পারে কেন আমরা কৌণিক কম্পাঙ্ক বলবো। দেখো, বৃত্তাকার পথে যখন বস্তু হচ্ছে আমার ঘূর্ণনশীল ছিল, বা যেটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলছিলাম, তখন কিন্তু আমাদের এটা যখন একটা ঘূর্ণন, একটা রোটেশন সম্পন্ন করছে, তখন কিন্তু সে একটা কৌণিক দূরত্ব অতিক্রম করছিল, ঠিক আছে। ধরো থিটা যেটা, এটাকে আমি বলতেছি হচ্ছে ধরো 2π বা 360 ডিগ্রি, ঠিক আছে, 2π রেডিয়ান, আর আমি এটাকে আমি বললাম হচ্ছে ধরো 360 ডিগ্রি, ঠিক আছে, মানে সে ঘূর্ণন সম্পন্ন করছিল, একটা কোণ অতিক্রম করছিল। আমি যদি জাস্ট দোলন গতি বলি, ঠিক আছে, সরল দোলন না, ঠিক আছে, বা শুধু স্পন্দন গতি বলি, তখন কিন্তু তোমাদের হচ্ছে যে এটা কিন্তু এরকম হইতে পারতো যে এই গতিপথটা একটা কোণ অতিক্রম করছে, ঠিক আছে। তাহলে দেখো আগের যে অংশগুলো সেখানে কিন্তু একটা কৌণিক পথ কিন্তু অতিক্রম করছিল, যে কারণে সেইটাকে আমরা কৌণিক বেগ বলতে পারছিলাম। কিন্তু সরল স্পন্দন গতিতে কিন্তু এরকম কোনো কোণের ব্যাপার আসতেছে না, সে কিন্তু সোজা জাস্ট একটা স্ট্রেট লাইনে হচ্ছে সে গতিশীল, ঠিক আছে, একটা স্ট্রেট লাইনে, সেই যে এই স্ট্রেট লাইনে সে এদিক বরাবর গতিশীল, এদিক ওদিক গতিশীল। তাহলে এখানে কিন্তু কোনো কোণ অতিক্রম করতেছে না, ঠিক আছে, যে কারণে এটাকে আমরা হচ্ছে গিয়ে কৌণিক কম্পাঙ্ক বলবো, আমরা কৌণিক বেগ বলবো না। মানে হচ্ছে গিয়ে বেসিক্যালি না বলাই ভালো, কিন্তু বইয়ের ভাষায় বা বইয়ের কোনো একটা অঙ্কে তোমাকে হচ্ছে দিয়ে দিচ্ছে যে সরল স্পন্দন গতির জন্য কৌণিক বেগ বের করো, মানে ওমেগাটা বের করো। তো তখন তো আমরা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ওমেগার সূত্র, আগের যে সূত্রগুলো ছিল এগুলাই প্রয়োগ করব, আর আমরা হচ্ছে কৌণিক কম্পাঙ্কই বের করব। কিন্তু বইয়ে যেহেতু বলছে এটাকে ইন্ডিকেট করছে হচ্ছে কি কৌণিক বেগ দিয়ে, তো আমাদের সেই ক্ষেত্রে কৌণিক বেগ বললেও কোনো সমস্যা নেই। মানে আমি তোমাদের আর কি ব্যাপারটা, মানে ইন জেনারেল যে কেসটা, সেটা হচ্ছে আমি তোমাদের একটু আলোচনা করে দিলাম যে সরল স্পন্দন গতির জন্য আমরা বলবো কি কৌণিক কম্পন, ওমেগা যেটা, এটাকে আমি বলবো কৌণিক কম্পন, যেটাকে আমরা পর্যাবৃত্ত গতিতে বলছিলাম কৌণিক বেগ, ঠিক আছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। সূত্রগুলো কিন্তু আগেই আমরা হচ্ছে পড়ে ফেলছি, প্রিভিয়াস স্লাইড। সূত্রগুলো সেমই, সূত্রগুলোর জন্য কোনো পার্থক্য না, জাস্ট আমরা থিটা আর কি কাউন্ট করবো না, আমরা জাস্ট বলবো হচ্ছে ওমেগা সমান হচ্ছে গিয়ে 2π/t, এখানে টি পর্যায়কাল হয়তো দেয়া থাকবে, ঠিক আছে, পর্যায়কাল দেয়া থাকবে, জাস্ট আমরা 2π বসিয়ে টিটা হচ্ছে আমরা বের করবো, বা এফ দেওয়া থাকবে, এরকম কিছু একটা দেওয়া থাকবে, ঠিক আছে। তো আশা করি অংশটা বুঝতে পারছো। বা আমি যদি আর একটু ব্যাপার বলি, আমরা হয়তো গ্রাফ যখন দেখব, গ্রাফে তখন মানে জাস্ট আমরা ধরে নিই আর কি, বা চিন্তা করি যে এই যে আমাদের একটা রোটেশন হয়েছিল, রোটেশন অ্যাকচুয়ালি না, মানে হচ্ছে একটা কম্পন যে হয়েছিল, যে একটা কম্পন, ঠিক আছে। আমাদের এখানে 2π বলতে কি বোঝাচ্ছি, যেহেতু আমি বলছি সূত্রটা সেমই, মানে সূত্রটা তোমার হচ্ছে ওমেগা ইকুয়াল 2π/t, ঠিক আছে। তাহলে এখানে 2π তো আসলে যেহেতু কোন অতিক্রম করতেছে না, তাহলে 2πটা কোন জায়গা থেকে আসছে, এই ব্যাপারটাকে এরকমভাবে আসলে হচ্ছে আমরা মিনিং করি যে এই যে আমাদের কণাটা এখান থেকে এইখানে গিয়ে আবার এখানে আসছে, আবার এখানে আসছে, ঠিক আছে। আমরা একটু আগে বলছিলাম যে আমাদের তার যে সরণের প্রকাশটা, এটাকে আমরা সাইন ফাংশনের মধ্যে প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে সাইন ফাংশনটা আসলে একটা পর্যায়ভিত্তিক ফাংশন, আর তাকে যদি হচ্ছে কি আমি এই যে আমাদের এটাকে গ্রাফিক্যালি প্রকাশ করতে চাই বা সাইন ফাংশনের অনুরূপ চিন্তা করি, তাহলে ওই যে সে
এখান থেকে ঘুরে যে এখানে গিয়ে এখানে আসছে, এটাকে আমরা একটা বৃত্তাকার গতির সাথে মানে এরকম একটা গ্রাফের সাথে আর কি চিন্তা করতে পারি, জাস্ট কম্পেয়ার আর কি, ঠিক আছে। সে কিন্তু কনিক পথ অতিক্রম করতেছে না, কিন্তু আমরা আর কি আমাদের হিসাবের সুবিধার জন্য বা হচ্ছে আমাদের জাস্ট কম্পেয়ারের জন্য এরকমভাবে আর কি চিন্তা করে নিচ্ছি, ঠিক আছে। যে কারণে আমরা এটাকে কনিক বেগ না বলাটাই বেটার, তারপরে বললেও যে একদম তোমার হচ্ছে গিয়ে মানে অবৈধ হয়ে যাবে এরকম কোনো কিছু না। আর আমরা এই যে মেইনলি বেসিক্যালি এই জন্য এই সূত্রগুলোই প্রয়োগ করি, মানে আগে যেগুলো হচ্ছে আমরা পড়ছি বা হচ্ছে গিয়ে দেখে আসছি, ঠিক আছে। এই জন্য প্রিভিয়াস গ্রাফ জাস্ট লিখে দিলাম, ঠিক আছে, বা প্রিভিয়াস স্লাইড। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে যাই। তো এখন হচ্ছে আমাদের দশা। তো দশা ব্যাপারটা আসলে কি, দশা টার্মটা কি? দশা টার্মটা হচ্ছে কি আমাদের যে সরল স্পন্দন গতিসম্পন্ন কোনো একটা কণা কোনো একটা মোমেন্টে কোথায় আছে, ঠিক আছে, কোথায় আছে তার হচ্ছে অবস্থানটা কোথায়, ওই তারপর ওই অবস্থানে তার হচ্ছে বেগটা কত বা হচ্ছে গতির ডিরেকশনটা কোন দিকে, ত্বরণটা কত, মানে এই যে রাশিগুলো যে আমরা নির্ণয় করতে পারি, এই রাশিগুলোর সামগ্রিক, ঠিক আছে, সামগ্রিক ধারণা পেতে আমরা যে রাশিটা ইউজ করি সেটা হচ্ছে তোমাদের দশা, ঠিক আছে। ধরো হচ্ছে আমি যদি বলি যে এটাই ধরো তুমি, এটাই ধরো হচ্ছে কি আমাদের শুরু থেকে যেটা পড়ে আসছিলাম যে এই পয়েন্টের ডান পাশে বাম পাশে হচ্ছে কণাটা দুলকাচ্ছে, ঠিক আছে। তাহলে কণাটা যখন এই পয়েন্টে আসে, এই পয়েন্টে আসে, তখন অবশ্যই তার একটা বেগ আছে, একটা ত্বরণ আছে, একটা হচ্ছে গিয়ে কি বল আছে। তাহলে এই পয়েন্টে থাকলে এটাকে আমি ধরো হচ্ছে বললাম যে এই পয়েন্টে যে আছে, এই পয়েন্টে হচ্ছে কণাটা তখন এই দিকেও কিন্তু গতিশীল হতে পারে, মানে বেগের মানটা এই দিকেও হতে পারে আবার এই দিকেও হতে পারে, ঠিক আছে। তার মানে দেখো সেম অবস্থানে কিন্তু বেগের ডিরেকশন দুই দিকে হতে পারে, ঠিক আছে, বেগের ডিরেকশন দুই দিকে হতে পারে। তো এই যে আমাদের অবস্থানটাই কিন্তু জাস্ট এখানে ফাইনাল কোনো কিছু না, তার সম্পর্কে আমার ক্লিয়ার আইডিয়া পাওয়ার জন্য। তাহলে তার সম্পর্কে আমি ক্লিয়ার আইডিয়া পেতে চাই, তাহলে আরেকটা রাশি অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তো সেটাকে আমরা বলতেছি হচ্ছে দশা। এই দশা থেকে আমরা টোটালি আইডিয়া পেতে পারি যে এই অবস্থানে ধরো আমি যদি বলি x = 2 সেন্টিমিটার, এই পয়েন্টটা ধরো x = 2 সেন্টিমিটার দূরে, তাহলে x = 2 সেন্টিমিটার দূরে তার বেগের ডিরেকশনটা কোন দিকে, আমরা এটা হচ্ছে দশা থেকে আরও ক্লিয়ারলি বুঝতে পারি। মানে তার যে সামগ্রিক আইডিয়া, মানে এই কণার সামগ্রিক যে হচ্ছে গিয়ে গতির আইডিয়া, ঠিক আছে, সেটা নেওয়ার জন্য আমরা যেটা হচ্ছে ইউজ করি সেটাকে আমরা বলতেছি হচ্ছে দশা। তাহলে দেখো আমাদের দশার ডেফিনেশনটা যদি বলি, তাহলে সরল স্পন্দন গতিতে কোন নির্দিষ্ট সময় একটি কণার অবস্থাকে দশা বলে, মানে সামগ্রিক অবস্থা, কণার সরণ বলো, বেগ বলো এবং ত্বরণের তাৎক্ষণিক মান বলো এবং দিকের একটি সমন্বয়, মানে সবগুলোর সমন্বয় হচ্ছে গিয়ে যে ব্যাপারটা বা যে ব্যাপারটা হেল্প করে আমাকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে একদম ক্লিয়ার আইডিয়া পেতে, সেটা হচ্ছে আমাদের দশা। দশাকে সাধারণত কোণের এককে মাপা হয় এবং এটি সাইন বা কোসাইন তরঙ্গের নির্দিষ্ট বিন্দুকে নির্দেশ করে, ঠিক আছে। এই যে যেটা বলছিলাম, ধরো এই দিকে গেছে, এইদিকে ম্যাক্সিমাম চলে গেছে, তার মানে হচ্ছে তার, আমি যদি এটাকে টোটাল 4টা ফেজে ভাগ করি, তাহলে হচ্ছে ধরো এই যে গেলো, এই যে আসলো, এই যে গেলো, এই যে আসলো, তাহলে 4টা পথ, এই 4টা পথ মিলে আর কি আমরা হচ্ছে গিয়ে 360 ডিগ্রি বিবেচনা করি, ঠিক আছে। তাহলে এই জন্যই আমরা এটাকে বলতেছি যে দশাকে সাধারণত আমরা কোণের হিসাবে পরিমাপ করি বা কোণের এককে পরিমাপ করি বা কোণের এককে মাপা হয়, ঠিক আছে। ওকে, এটা নিয়ে যদি একটু কথা বলি, ওকে আর কথা বলার দরকার নেই, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। ধরো আমি যদি বলি এরকম ব্যাপারটা, তারপর একটু আলোচনা করে দিই। ধরো কণাটা আমার এই পয়েন্টে আছে, ধরো এই পয়েন্টটা এখান থেকে হচ্ছে ধরো তোমার কত ডিগ্রি, ধরো তোমার 60 ডিগ্রি দূরে, ঠিক আছে। মানে আমি যে টোটাল এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত তোমার 90 ডিগ্রি ভাগ করছি, তো এটা হচ্ছে কি আমাদের ওই রকম দশার হিসাবে ধরো 60 ডিগ্রি দূরে। তাহলে আমি যদি বলি তার দশা হচ্ছে বর্তমানে কত 60 ডিগ্রি, ঠিক আছে, তার মানে মিন করতেছে কণাটা আসলে এই দিকে যাচ্ছিল, তার মানে তার গতির ডিরেকশনটা ওই যে ডান দিকে, গতির ডিরেকশনটা ডান দিকে। আর আমি যদি হচ্ছে বলি যে এই পয়েন্টে সে আছে কিন্তু এদিকে আসতেছিল, তাহলে দশাটাকে কিন্তু এখন আমি আর তাকে 60 ডিগ্রি বলবো না, তখন তাকে আমি বলবো সেই যে এখান থেকে এই পর্যন্ত গেছে, তার মানে হচ্ছে 90 ডিগ্রি গেছে, তারপর এখান থেকে পর্যন্ত আসছে, মানে এটা যেহেতু 60 ছিল তো এটা 30, মানে আবার 30 ডিগ্রি আসছে, তখন এই দশাটাকে আমি বলবো হচ্ছে 120 ডিগ্রি। তখন 120 ডিগ্রি দশা থেকে আমি আইডিয়া পেতে পারবো যে কোণটা আসলে এই দিয়ে গতিশীল ছিল, ঠিক আছে। মানে এই আর কি ব্যাপারটা, আমরা যখন ইকুয়েশনটা শিখবো, সমীকরণটা শিখবো, সমীকরণের সমাধান শিখবো, তখন ব্যাপারগুলো আরও ডিটেলসে আমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে। ওকে, আপাতত তোমাদের অনুধাবনমূলকের জন্য এইগুলা জানলেই ইনাফ। তাহলে দশার গুরুত্ব কিন্তু হচ্ছে গিয়ে অনেক বেশি, ঠিক আছে। তাহলে দেখো দশার গুরুত্বগুলো কী কী আছে, অনুধাবনমূলক কোয়েশ্চেনের জন্য পড়তে পারো যে সময়ের সাথে পরিবর্তিত হয়, সরল স্পন্দন গতিতে কণা সময়ের সাথে সাথে তার দশা পরিবর্তন করে, অবশ্যই দশাও কিন্তু পরিবর্তন হবে। তারপর হচ্ছে তুলনা, দুটি সরল স্পন্দন গতির তুলনা করার জন্য দশা একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার, আমরা দশা থেকে দুটি সরল স্পন্দন গতির তুলনাও করতে পারি। সুপারপজিশন হচ্ছে যখন একটা তরঙ্গের সাথে অন্য একটা তরঙ্গের ওভারল্যাপ হয়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের তাদের যে আমাদের বিস্তারের যে যোগফলটা, ঠিক আছে, সেই যোগফলটা নির্ণয় করার জন্য বা হচ্ছে কি যোগফলটা যে একটা সরল স্পন্দন গতি হয়, তো সেই ক্ষেত্রগুলোতে হচ্ছে কি আমাদের এই ব্যাপারগুলো মানে হচ্ছে আমাদের দশার যে ব্যাপারটা এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে তারা কী দশায় মানে একই দশায় মিলিত হয়েছিল, একই দশায় ওভারল্যাপ করছিল নাকি হচ্ছে বিপরীত দশায় ওভারল্যাপ করছিল, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আমরা পরবর্তী অংশে চলে যাই। তারপর হচ্ছে আদি দশা। আদি দশাটা হচ্ছে সময় গণনার শুরুতে যে দশাটা, আমি এখন হচ্ছে তোমাদের ইকুয়েশন পড়াই নেই, আমাদের সরল
স্পন্দন গতির জন্য যে ইকুয়েশনটা আমরা ইউজ করি, ঠিক আছে, ইকুয়েশনটা এখন আমরা পড়ি নাই। তো এই ইকুয়েশনটা তোমাদের প্রাথমিকভাবে একটু দেখাই, আমরা লেকচার 2তে এটা পড়বো। ধরো হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে এরকম, এক্স ইকুয়াল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা বলতেছি আচ্ছা ওমেগা প্লাস ডেল্টা, ঠিক আছে। তো এটাকে আমরা বলি হচ্ছে সরল স্পন্দন গতির সমীকরণ, ঠিক আছে, অবস্থানের সমীকরণ। এটা এখন আমরা পড়ি না, লেকচার 2তে আমরা ডিটেলস বিস্তারিত পড়বো যে কেন এই সমীকরণটা হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের সময় গণনার শুরুতে আমি যদি বলি হচ্ছে গিয়ে আদিদশা, এই কথাটার মিনিং কি, মানে সময় গণনার শুরুতে সে আসলে কোন অবস্থানে ছিল, মানে সে কত কৌণিক পথ অলরেডি অতিক্রম করে ফেলছিল, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে আদিদশা। তাহলে আদিদশাটা আমরা পেতে পারি, দেখো এখানে টি ইকুয়াল 0 সময়, মানে আমি স্টপওয়াচ চালু করার সময় তার যে দশাটা, মানে আমি যদি এখানে ইকুয়েশনে টি এর মান 0 বসাই, যেখানে যদি আমি টি এর মান 0 বসাই, টি ইকুয়াল 0 বসালে আমাদের যে হচ্ছে দশাটা হয়, মানে এই ডেল্টাটা যেটা থাকে, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে আদিদশা। তো আমি তোমাদের হচ্ছে ব্যাপারটা আরেকটু বোঝাতে চেষ্টা করি, যেহেতু এখানে আমরা হচ্ছে কি অনুধাবনমূলকের জন্যই পড়তেছি বা ব্যাপারটা অনুধাবন করার জন্য পড়তেছি। তাহলে আদিদশার মেইনটা হচ্ছে এরকম, তোমার ধরো এখান থেকে আমি কোণটা চলা শুরু করছে জাস্ট, ঠিক আছে, ধরো হচ্ছে কি কেউ একজন এখান থেকে টেনে ছেড়ে দিছে, আমি এখানে টেনে ছেড়ে দিলাম, এই যে এখানে দুলনাটা এখানে হচ্ছে কি টেনে ছেড়ে দিয়ে বললাম যে কোণাটা যখন এই পথটা অতিক্রম করবে, এই পয়েন্টে সাম্যাবস্থাটা যখন অতিক্রম করবে, তখন তুমি স্টপওয়াচ চালু করবা। তাই যদি আমি পর্যবেক্ষণ করতেছি বা করা স্টার্ট করতেছি, তুমি এই বিন্দু থেকে পর্যবেক্ষণ করা স্টার্ট করবা, ঠিক আছে। তাহলে এই যে আমি যখন স্টপওয়াচ চালু করলাম, সে কোথায় ছিল, একদম সাম্যবিন্দুতে ছিল। তাহলে সাম্যবিন্দুতে তার দশা হচ্ছে 0, ঠিক আছে, সাম্যবিন্দুতে তার দশা হচ্ছে 0, মানে সে কোনো কৌণিক পথেই অতিক্রম করে নাই। যদিও এখানে বৃত্তাকার পথে ঘুরতেছে না, কিন্তু আমরা বলছিলাম এই যে আমাদের কম্পনটাকে আমরা ওই যে বৃত্তের ফাংশনের মতো বা হচ্ছে সাইন ফাংশনের মতো চিন্তা করে বা 360 ডিগ্রি একটা পথের মতো চিন্তা করতে পারি আর কি। যে এই জায়গা থেকে পর্যন্ত 90, আবার এই পাশে 90, 180, আবার এই পাশে আসছে 270, আবার এই পাশে গেছে, মানে 360 ডিগ্রি আমরা জাস্ট চিন্তা করতেছি। তাহলে হচ্ছে গিয়ে এই সাম্যবিন্দুতে তার হচ্ছে দশা 0। তাহলে আমি যদি এখান থেকে আমি স্টপওয়াচটা চালু করি, তাহলে তার আদি দশা হচ্ছে 0, ঠিক আছে। তবে যদি আমি হচ্ছে ধরো তোমাকে বললাম যে আমি এই পয়েন্ট থেকে যখন ছাড়বো, আমি যে এখান থেকে ছেড়ে দিচ্ছিলাম, ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যখন ছাড়বো তখন থেকে তুমি স্টপওয়াচটা চালু করবা। তাহলে স্টপওয়াচ যখন তুমি চালু করতেছো, ঠিক আছে, স্টপওয়াচ যখন তুমি চালু করতেছো তখনই কিন্তু তার হচ্ছে গিয়ে কি একটা দশা অতিক্রম হয়ে গেছিলো, মানে 90 ডিগ্রি কোণ অতিক্রম করা হয়ে গেছিলো। তো সেই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে আদি দশা তোমার 90 ডিগ্রি, ঠিক আছে। ব্যাপারটা এই দশার যে ভ্যালুটা, এটা আমরা কোণ এককে পরিমাপ করি, আগের স্লাইডে বলছি আমরা হচ্ছে কোণ এককে পরিমাপ করি, আর এটার মান হচ্ছে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত হইতে পারে, ঠিক আছে। তাহলে সময় গণনার শুরুতে যে দশাটা বা যে কোণটা সে অতিক্রম করে সেটাকে আমরা বলতেছি আদি দশা। আরেকটা এক্সাম্পল দিয়ে বলি, ধরো হচ্ছে তুমি এইচএসসিতে ভর্তি হয়েই এইচএসসির বই পড়া শুরু করছো, ঠিক আছে। তাহলে এইচএসসি সময়টা যখন থেকে তোমার চালু হয়েছে, মানে তুমি স্টপওয়াচটা চালু করছো, সেটা হচ্ছে তোমার কি পড়াশোনাটা তোমার এইচএসসি কতটুকু ছিল। ধরো তোমার এইচএসসি চালু হয়েছে আজকে থেকে তুমি হচ্ছে জাস্ট পড়াটা শুরু করছো, আগে কখনো পড়া নেই, তাহলে সেই দশাটা হচ্ছে তোমার 0। আবার অনেকেই আছে যে এসএসসি পরীক্ষার পরে বা রেজাল্টের পরে কিছুটা পড়ে রাখে, তাহলে এইচএসসিটা তোমার শুরু হয়েছে ধরো আজকে থেকে, আর তুমি অলরেডি হচ্ছে ধরো ভেক্টর চ্যাপ্টারটা, তারপর যে কাজ শক্তি ক্ষমতাটা তুমি পড়ে ফেলছো, মানে দুইটা তোমার হচ্ছে গিয়ে কি চ্যাপ্টার পড়া হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তুমি বলতে পারো তোমার আদি দশা হচ্ছে 2, মানে দুইটা চ্যাপ্টার পড়ে ফেলছো, ঠিক আছে, যে চ্যাপ্টারের কথা আমি পড়ি। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, মানে যখন থেকে তোমার একটা টাইম স্টার্ট হয়েছে, সেটা হচ্ছে তোমার স্টপওয়াচ হইতে পারে, একটা নির্দিষ্ট ঘটনার জন্য হইতে পারে, একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য হইতে পারে। তো ওই সময়ের শুরুতে তোমার আসলে কি অবস্থাটা ছিল বা কত দশা অতিক্রম করছো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, ওকে। তো এই কোয়েশন সম্পর্কে আমরা পরে জানবো। তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। এখন হচ্ছে আমাদের আদি দশার গুরুত্ব। আদি দশার জন্য কিন্তু আমাদের এই কোয়েশনটা হচ্ছে কি ডেল্টা রাখতে হয়, বা হচ্ছে কি মানে অনেক কিছুই, মানে আমাদের অবস্থান বা হচ্ছে বেগ, এগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে কারণে আদি দশার গুরুত্ব অনেক বেশি। তাহলে স্মরণের সমীকরণ, সরল স্পন্দন গতির স্মরণের সমীকরণে আদি দশা একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার। তরঙ্গচিত্র, আদি দশা তরঙ্গচিত্রে তরঙ্গের অবস্থান নির্ধারণ করে, ঠিক আছে। আমরা তরঙ্গের চিত্র এখনো দেখি নাই, আমরা আরও ধাপে ধাপে সামনে গিয়ে তরঙ্গের গ্রাফ আমরা দেখব, ঠিক আছে। দুটি সরল স্পন্দন গতির যোগফল, মানে এটা অলরেডি আমরা আলোচনা করে ফেলছি একটু আগেই, যে আমাদের হচ্ছে দশার গুরুত্ব। তো দশার গুরুত্ব হলে আমরা আদি দশার গুরুত্ব আমরা নিচ থেকে লিখতে পারবো, ঠিক আছে। তাই চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। তাই দশা এবং আদি দশা দুইটারই আসলে হচ্ছে গিয়ে গুরুত্ব, দুটি আসলে আমাদের সরল স্পন্দন গতি বর্ণনা করার জন্য দুইটা রাশি খুব বেশি ইম্পর্টেন্ট। তাই চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। এখন হচ্ছে আমাদের বিস্তারও অলরেডি আমরা পড়ে ফেলছি, যে সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ যত দূরত্বে সে যায়, ঠিক আছে, এক পাশে, যে কোনো এক পাশে সে ম্যাক্সিমাম যত দূরত্ব যায় বা যত সরণ অতিক্রম করে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে আসলে কি তার বিস্তার। আচ্ছা দেখো ডেফিনিশন সুন্দর করে লিখে আছে। তাহলে অবস্থান বলতে বোঝায় যে কোনো একটা মোমেন্টে সে কোথায় অবস্থান করতেছে। একটা সরল স্পন্দন গতি সম্পন্ন কণা একটা নির্দিষ্ট সময়ে সে কোথায় অবস্থান করতেছে। তাহলে এই যে ধরো এটা তার সাম্যবিন্দু, তাহলে এটা হচ্ছে তার সাম্যবিন্দু, ঠিক আছে, সাম্যবিন্দু। তাহলে ধরো একটা নির্দিষ্ট সময় পর
সে এই যে এইখানে আছে, ধরো 1 সেকেন্ড পর বা 2 সেকেন্ড পর, কোন দিক থেকে আসছে সেটা আমার কোনো ম্যাটার না, ধরো এইখানে আছে। তো এটাকে আমরা বলতেছি তার অবস্থান, মানে একটা নির্দিষ্ট মোমেন্টে একটা নির্দিষ্ট সময়ে আমাদের কণাটা কোন পয়েন্টে আছে, কোন অবস্থানে আছে সেটাকে আমরা বলতেছি অবস্থান। তাহলে অবস্থান বলতে যে কোনো একটি নির্দিষ্ট সময়ে বস্তুটি কোথায় আছে সেটা বোঝায়, ঠিক আছে, বস্তুটি বা বস্তু কণাটি যেটাই বলো। বা যে আমাদের দোলনার জন্য কি তোমার যে গোলকপিণ্ড, স্প্রিংয়ের জন্য যে বল ঝুলা দিছিলাম, ঠিক আছে, ওকে। তোমার হচ্ছে কি যদি আমি আরও ছোটো কণার কম্পন বলি তাহলে ওই কণাটা। তাহলে সরল স্পন্দন গতিতে অবস্থান বলতে বোঝায় কোনো নির্দিষ্ট সময়ে একটি দোলনরত বস্তু তার সাম্য অবস্থান থেকে কতটা দূরে অবস্থিত, এই অবস্থান সময়ের সাথে পরিবর্তিত হয় এবং একটি নির্দিষ্ট গাণিতিক সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। এই অবস্থান সর্বদা পরিবর্তনশীল, অবশ্যই প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু অবস্থান চেঞ্জ হয়। বস্তুটি কখনো সাম্য অবস্থানের একদিকে, কখনো আবার অন্যদিকে যায়, কখনো একদিকে কখনো অন্যদিকে। সাম্য অবস্থান হলো সেই বিন্দু যেখানে বস্তুটি স্থির করা হয়, যদি স্থির করা হয়। সাম্য অবস্থান হলো সেই বিন্দু যেখানে বস্তুটি যদি স্থির করা হয় তবে সেই অবস্থানই থাকবে। তাহলে সাম্য অবস্থান এই ব্যাপারটা হচ্ছে কি সাম্য অবস্থানের জায়গায় লিখার হয়তো দরকার ছিল। তো যাই হোক, তোমরা এখান থেকে জেনে নাও যে বস্তুটা যে হচ্ছে তোমার কি অবস্থান। আচ্ছা, অবস্থানের মধ্যে সাম্য অবস্থানটা থাকতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে এটা একটা অবস্থান, ঠিক আছে, এটা একটা অবস্থান, এটা একটা অবস্থান। যদি কোণাটা এখানে থাকে তাহলে এটা হচ্ছে তার অবস্থান। আর মাঝের যে অবস্থানটা এটাকে আমরা তাকে সাম্য অবস্থান বলি, ঠিক আছে। মাঝের যে অবস্থানটা এটা কিন্তু কোনো একটা অবস্থান, কোনো একটা মোমেন্টে তো এই মাঝের পয়েন্টও থাকবে, তো এটাকে আমরা বলি হচ্ছে তার সাম্য অবস্থান, ঠিক আছে। তাহলে এই সাম্য অবস্থানে যদি আমি কোনোভাবে বস্তুটাকে স্থির করে আবার ছেড়ে দিই তাহলে কিন্তু সে এখানে স্থির থাকবে, ঠিক আছে। সাম্যবিন্দুর এই পাশেও যায়, এই পাশেও যায়। এই পাশে যখন যায় তখন তার প্রত্যয়নী বল কাজ করে, কারণ সরণ আছে, প্রত্যয়নী বল আছে। এই পাশে যখন যায় তখন তার প্রত্যয়নী বল আছে, তার মানে হচ্ছে গিয়ে কি ত্বরণ আছে, বা সে আবার হচ্ছে পূর্বের দিকে যেতে চেষ্টা করবে। কিন্তু আমি যদি সাম্য অবস্থায় থামায় ফেলি তাকে, সাম্য অবস্থায় যদি তাকে থামায় ফেলি তাহলে সে কিন্তু এই যে সাম্যবিন্দুর সাপেক্ষে তার কোনো আর সরণ নেই। তাহলে যেহেতু সরণ নেই তাহলে তার কি নেই, কোনো বলও নেই, ত্বরণও নেই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সে এখানে স্থির থাকবে, সে আর গতিশীল হবে না। কিন্তু বস্তুটা ধরো এই যে এইদিকে যাচ্ছিল, আমি ধরো এখানে থামিয়ে ছেড়ে দিলাম, তাহলে সে কিন্তু আবার হচ্ছে গিয়ে এই পাশে আসবে, এসে আবার এই যে এতটুকু পথ নিয়ে আবার হচ্ছে সে দুলকাবে। তার মানে সাম্যবিন্দু ছাড়া আমি যে কোনো পয়েন্টে যদি তাকে থামায়া আবার ছেড়ে দিই তাহলে সে আবার ওই দুল খেতেই থাকবে। একটা স্পেশাল পয়েন্ট, যে পয়েন্টে তাকে আমি থামিয়ে আবার ছেড়ে দিলে সে আবার এখানেই থাকবে, তো সেটাকে আমরা বলতেছি সাম্য অবস্থান। এমসিকিউ এর জন্য খুব বেশি জরুরি এই কথাটা, বা তোমার বোঝার জন্য, তোমার ব্যাপারটা অনুধাবন করা বা ফিল করার জন্য এই ব্যাপারটা খুব বেশি জরুরি। তাহলে সাম্য অবস্থান হলো সেই বিন্দু যেখানে বস্তুটি স্থির করা হয় তবে সে সেখানেই থাকবে, ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা পরবর্তী অংশে যাই। তাহলে সরল দোলন গতি সংশ্লিষ্টরা সে একটা ব্যাপার হচ্ছে আদিসরণ। আদিসরণ বলতে ওই যে একটু আগে যেটা দেখাইছিলাম যে আদি দশার মতো, দশাটা আমরা কোন এককে পরিমাপ করছিলাম। আর আমি যদি সরণের কথা বলি যে আদিসরণ, তাহলে দেখো আমি হচ্ছে যখন স্টপস চালু করছিলাম তোমাকে বলছিলাম যে স্টপস ধরে আমি চালু করছি, এই যে এই পাশে দেখাইছিলাম, ধরো যে স্টপস চালু করছি, তাহলে স্টপস চালু করার সময়ই কিন্তু তার একটা হচ্ছে কি সরণ হয়ে গেছিলো, এটাকে আমি কি বলবো, বিস্তার বলবো, ঠিক আছে। এখানে এক্সিক্যাল হচ্ছে সরণ, যেটা এটা হচ্ছে বিস্তার, ধরো এটা হচ্ছে তার সাম্যবিন্দু। আমি যখন স্টপস চালু করছি তখন কোণাটা এখানে ছিল, তার মানে তার বিস্তারের সমপরিমাণ সরণ তার অলরেডি ছিল। তো এই মুহূর্তে যদি আমি তার মানে স্টপসটা চালু করি তাকে পর্যবেক্ষণ করার জন্য, তাহলে তার আদি সরণটা হচ্ছে তোমার কি এক্স বা বিস্তারের সমপরিমাণ। এই পাশে হইতে পারে, ধরো এই পয়েন্টে হচ্ছে যখন কোণাটা আছে তখন তাকে আমি হচ্ছে স্টপস চালু করলাম, তাহলে এই যে এক্সটা এটা হচ্ছে তার আদি সরণ, ঠিক আছে ব্যাপারটা। আশা করি এই অংশগুলো ক্লিয়ার হয়েছে। তাহলে এটা হচ্ছে কি আমি স্লাইডে আলোচনা করে যেহেতু ফেলছি, তাহলে জাস্ট হচ্ছে কি তোমরা স্লাইড দেখে ফেলো, আগের স্লাইড, ওকে। তাহলে চলো আমরা এখন দেখব সরল দোলন গতির যে সমীকরণটা হচ্ছে আমরা দেখব, ঠিক আছে। আমরা সরল দোলন গতির যে সমীকরণটা, এই সমীকরণটা আমরা দেখব। আর এই সমীকরণটা হচ্ছে কি আমাদের দোলন গতির অন্তরক সমীকরণ আমরা বলি, সরল স্পন্দন গতির অন্তরক সমীকরণ আমরা বলে থাকি। তাহলে দেখো একটা ব্যাপার খেয়াল করো, আমরা কিন্তু থিওরি যত আলোচনা আছে সব কিন্তু আমরা কভার করে ফেলছি, ঠিক আছে। মাঝখানে আরেকটা ব্যাপার একটু বলে দিই যে সরল স্পন্দন গতি আমরা অনেকভাবে তৈরি করতে পারি, এটা আমরা পরে আবার হচ্ছে গিয়ে সিরিয়ালি দেখব। আমরা আজকে সরল স্পন্দন গতির শর্তটা দেখছি যে কীভাবে তৈরি করা যায়। প্রত্যয়নী বল লাগবে, প্রত্যয়নী বলটা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী হওয়া লাগবে, আবার সরণের সমানুপাতিক হওয়া লাগবে। তো যেখানেই আমরা এই শর্তগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো, প্রয়োগ করতে পারবো, ঠিক আছে, বা বাস্তবায়ন করতে পারবো, সেখানেই তোমার একটা সরল স্পন্দন গতি তৈরি করা সম্ভব হবে, ঠিক আছে। সেখানে একটা সরল স্পন্দন গতি তোমার তৈরি করা কী হবে, সম্ভব হবে। তো অনেকভাবেই আমরা সরল স্পন্দন গতি তৈরি করতে পারি, এটা আমরা দেখবো, বারবার বলতেছি। এটার জন্য হতাশ হওয়ার কারণে যে আমরা তো এখনো ডিটেলস বা ওই ব্যাপারটা দেখি নাই, অবশ্যই আমরা দেখবো। আরেকটা ব্যাপার এখানে ক্লিয়ার করে ফেলি তোমাদের, এটা তোমরা ইচ্ছা করলে নোট আকারে লিখে রাখতে পারো, যে দোলন গতি আর সরল স্পন্দন গতি, ঠিক আছে, বা আমি যদি দোলনের কথায় বলি তাহলে দোলন গতি এবং সরল দোলন গতি দুইটা কিন্তু সেম না। স্পন্দন গতি আবার হচ্ছে তোমার কি সরল স্পন্দন গতি, এই দুইটা কিন্তু সেম না। সরল স্পন্দন গতিতে যে হচ্ছে তোমার প্রত্যয়নী বলটা এটা একদম একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে এবং হচ্ছে তোমার সরণের সমানুপাতিক। কিন্তু জাস্ট যেটা স্পন্দন গতি, শুধুমাত্র যেটা তোমার স্পন্দন গতি, ওকে, দেখো শুধুমাত্র যেটা স্পন্দন গতি, ওকে,
দেখো মশা হচ্ছে চালাচ্ছে। শুধুমাত্র যেটা স্পন্দন গতি সেখানে তোমার যে হচ্ছে গিয়ে আমাদের প্রত্যানী বলটা হয় সেটা তোমার স্মরণের সমানুপাতিক নাও হইতে পারে। তাহলে এই ব্যাপারটা একদম নোটাকায় লিখে রাখো, যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে বা অনুধাবনমূলক কোশ্চেনে আসে যে আমাদের সরল স্পন্দন গতি এবং স্পন্দন গতির মধ্যে আসলে মানে কেন আমরা হচ্ছে দুইটাকে সেম বলি না। তো এখানে বেশ কয়েকটা কাহিনী আছে। একটা হচ্ছে যে গতিপথ, ঠিক আছে, তোমার সরল স্পন্দন গতি এটার গতিপথটা একদম জাস্ট হচ্ছে সরল, আর স্পন্দন গতি এটা কিন্তু বৃত্তাকারও হতে পারে, ঠিক আছে। তো স্পন্দন গতি যেটা এটা আসলে যেহেতু তোমার হচ্ছে গিয়ে সাম্যাবস্থার এক পাশ অন্য পাশ, মানে এই পাশ এবং বিপরীত পাশ, এই পাশ এবং বিপরীত পাশ, তাহলে তোমাকে কোশ্চেন করতে পারে তাহলে স্পন্দন গতি যেটা এটাও তো আসলে প্রত্যানী বল কাজ করে, তাহলে সেটাকে আমরা হচ্ছে কেন সরল স্পন্দন গতি বলতে পারি না? দুইটা কারণে বলতে পারি না। এটা হচ্ছে গতিপথ, এটা হচ্ছে গতিপথ, আর দ্বিতীয়টা আমাদের সরল স্পন্দন গতিতে বলটা অলওয়েজ তোমার স্মরণের সমানুপাতিক, আর স্পন্দন গতিতে সেটা হয়তো নাও হইতে পারে, ঠিক আছে। মেজরিটি পার্সেন্ট ক্ষেত্রেই হয়তো হবে, কিন্তু অলওয়েজ যে হবে এরকম নাও হইতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে সরল দোলন গতির সমীকরণটা যেটা হচ্ছে কি আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করব, এটাকে আমরা হচ্ছে কি সরল দোলন গতির অন্তরক সমীকরণ বলবো, ঠিক আছে। তাহলে খেয়াল করো আমাদের শুরুতে কি পড়ে আসছিলাম যে সাম্যবিন্দু থেকে আমাদের হচ্ছে কি যে সরণটা আমাদের বলটা হচ্ছে এই সরণের সমানুপাতিক, তো এটা হচ্ছে তার সাম্যবিন্দু, ঠিক আছে, সাম্যাবস্থান, ঠিক আছে, সাম্যবিন্দু। তাহলে এটা যদি তুমি সাম্যবস্তু বলো বা সাম্যবিন্দু বলো, তাহলে এই যে এই পুরাটাকে আমরা বলতেছি হচ্ছে বিস্তার। তাহলে আমাদের যদি কোণাটা এই পয়েন্টে থাকে, এই পয়েন্টে থাকে ধরো এক্স পয়েন্টে আছে এখন, ঠিক আছে, তাহলে আমাদের যে এফটা প্রত্যেক যে বলটা, এই বলটা হচ্ছে এফ সমানুপাতিক এক্স, আমরা সামনে একটা মাইনাসও দেবো। মাইনাসটা কেন দেবো? কারণ এটা মিন করতেছে বিপরীতমুখী, মানে মিন করতেছে তোমার সরণটা যদি এই যে সাম্যবিন্দুর ডান দিকে যদি তোমার হচ্ছে সরণটা হয়, কোণাটা যদি তোমার ডান দিকে থাকে, তাহলে বলটা হচ্ছে বাম দিকে মানে উল্টা দিকে। তো এইটা হচ্ছে আমাদের হুকের সূত্র। এই যে আমাদের স্থিতিস্থাপকতার যে হচ্ছে সূত্রটা ছিল যে আমাদের প্রত্যায়নী বল বা ওই হুকের সূত্রে আমরা বলছিলাম স্থিতিস্থাপক বল, ঠিক আছে, বা পীড়ন বলছিলাম, সেখানে আমরা বলছিলাম পীড়ন। তাহলে হচ্ছে পীড়নটা হচ্ছে তোমাকে বলছিল সরণের বা হচ্ছে বিকৃতির, ওইখানে সরণ বলছিল না, বলছিল বিকৃতির সমানুপাতিক। তাহলে সিমিলার একটা কথাই কিন্তু এফ সমানুপাতিক আমাদের মাইনাস এক্স, ওইখানেও কিন্তু তোমাদের বলটা কী ছিল? বিপরীতমুখী ছিল। তাহলে এই এফটাকে এখন আমরা নিউটনের সূত্র অনুসারে লিখতে পারি আসলে কি এম এ, তার আমরা বলতে পারি এম এ সমান মাইনাস কে এক্স বলতে পারি, ঠিক আছে, সমান বলতে পারি। এখানে আমরা সমানুপাতিক চিহ্নটা তুলে আমরা হচ্ছে একটা ধ্রুবক নিয়ে আসতেছি, ধ্রুবকটাকে আমরা নাম দিলাম হচ্ছে কে, আর এক্স এক্সের মতোই থাকতেছে, ঠিক আছে। তার মানে আমরা এ যেটা এটাকে আমরা লিখতে পারি এ সমান মাইনাস কে বাই এম ইন্টু এক্স, ঠিক আছে। এখন এ যেটা এটাকে আমরা বলতে পারি কি, আমরা যদি গতি অধ্যায়টা ভালো করে পড়ে থাকি, ঠিক আছে, তাহলে এক্স মিন করতেছিল সরণ, ঠিক আছে, এক্স মিন করতেছিল কি তোমার সরণ। তাহলে সরণকে যদি আমি একবার ডেরিভেটিভ করি টি এর সাপেক্ষে, ঠিক আছে, ধরো ডিডিটি অফ এক্স, ডিডিটি অফ এক্স মানে সরণকে যদি আমি একবার অন্তরীকরণ করি তাহলে আমি পাই বেগ, ঠিক আছে। বেগকে যদি আমি আবার অন্তরীকরণ করি তাহলে আমি পাই হচ্ছে ত্বরণ। বেগকে যদি আমি অন্তরীকরণ করি, দেখো সরণকে একবার অন্তরীকরণ করছি পাইছি বেগ, তাহলে বেগকে যদি আমি আবার অন্তরীকরণ করি, ঠিক আছে, মানে বেগকে আমি একবার অ্যাকচুয়ালি এখানে অন্তরীকরণ করতেছি, মানে জাস্ট কথার প্রসঙ্গে বলতেছি যে আবার, কারণ সরণকে অন্তরীকরণ করে বেগ পাইছিলাম, তো এই রাশিটাকে আবার অন্তরীকরণ করলে পাবো আমরা কি ত্বরণ। তাহলে একটু ইজি করে বললে এরকম বলতে পারি না যে সরণকে আমি দুইবার অন্তরীকরণ করে ত্বরণ পাচ্ছি, সরণকে একবার অন্তরীকরণ করছি করে পাইছি কি বেগ, বেগকে অন্তরীকরণ করছি, এই কথাটা মানে কি সরণকে কিন্তু দ্বিতীয়বার অন্তরীকরণ করা হয়েছে, ঠিক আছে, মানে সরণকে একবার অন্তরীকরণ করে যেটা পাইছিলাম এটাকে আমি অন্তরীকরণ করে ত্বরণ পাচ্ছি। তার মানে এক কথায় বলতে পারি ত্বরণ সরণকে আমি দুইবার অন্তরীকরণ করলে ত্বরণ পাই। তাহলে এই যে এখানে আমাদের এটাকে ইচ্ছা করলে আমরা এমনি লিখতে পারি যে ডাবল ডেরিভেটিভ অফ, ঠিক আছে, এটাকে আমরা এইভাবে লিখি ডাবল ডেরিভেটিভ অফ এক্স, ঠিক আছে, ডাবল ডেরিভেটিভ অফ এক্স সমান মাইনাস কে বাই এম এক্স। তো মাইনাস কে বাই এম যেটা এটাকে ইচ্ছা করলে এই পাশে নিয়ে আসতে পারি, আচ্ছা ঠিক আছে পরের লাইনে আনি, তো আমরা লিখতে পারি মাইনাস এই কে বাই এমটা যেটা এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ওমেগা স্কোয়ার। কেন আমরা ওমেগা স্কোয়ার লিখতেছি এটা হচ্ছে আমরা একটু পরে দেখবো, ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি ওমেগা স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তো পরবর্তী লাইনে আমরা এরকমভাবে তাহলে এই ঘটনাটাকে এই পাশে নিয়ে আসতে পারি, মানে এই অংশটাকে এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে সুতরাং আমাদের ইকুয়েশনটা দ্বারা এরকম ডাবল ডেরিভেটিভ অফ এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে আমরা বলবো যে আমাদের একটা সমীকরণ, অন্তরক সমীকরণ, সরল দোলন বা সরল স্পন্দন গতি সম্পন্ন কোনো কণার অন্তরক সমীকরণ, ঠিক আছে, যেখানে হচ্ছে আমরা এখানে ওমেগা যেটা এটাকে আসলে হচ্ছে আমরা কণিক কম্পাঙ্ক বলতেছি, এক্স যেটা সেটাকে হচ্ছে আমরা সরণ বলতেছি, ঠিক আছে। তো এটাকে একটা আদর্শ সমীকরণ আমরা বলতে পারি।
এটা কিন্তু শুধুমাত্র হচ্ছে কি একটা সমীকরণ, আমাদের অবস্থান সম্পর্কে যে ক্লিয়ারলি আইডিয়া পাবো এরকম কোনো কিছু না, মানে জাস্ট সিম্পল একটা আপাতত সিম্পল একটা সমীকরণ হিসেবে জেনে রাখো। আমরা সামনে আরেকটা সমীকরণ দেখবো, ঠিক আছে, বা এই সমীকরণের সমাধান দেখবো, এটাকে অ্যাকচুয়ালি সমাধান বলবো, এটা কি তুমি সমীকরণ আকারে চিন্তা করো। আচ্ছা, তাহলে তোমাদের এখানে কোয়েশ্চেন আসতে পারে, বা এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আর কি আসতে পারে, যে আমরা এখানে ইনফরমেশন আকারে পরবর্তী স্লাইডে লিখে রাখছি যে কি এমসিকিউ এখান থেকে আসতে পারে। তাহলে সমীকরণটা একটু দেখে নাও, ঠিক আছে। তার আগে তোমাকে আমি আরেকটা ব্যাপার খেয়াল মানে একটু বলে দিই পরবর্তী স্লাইডে যাওয়ার আগে। তুমি হচ্ছে নোট আকারে লিখে রাখো, তোমাদের বইয়ে যে হচ্ছে এই সূত্রটাকে যে এরকমভাবে ডাবল ডেরিভেটিভ অফ এক্স যে তোমাদের বইয়ে যে নিয়ে আসা হয়েছে, বইয়ে কিন্তু এটাকে ভেঙে আনা হয়েছে, ঠিক আছে। তো আমি বইয়ের ব্যাপারটা যদি একটু বলে দিই, বইয়ে আনা হয়েছে এরকম যে ত্বরণটাকে ওরা লিখছে হচ্ছে কি এফ ইকুয়াল এম এ, যে এই এটাকে প্রথমে লিখছে হচ্ছে তোমার প্রথমে হচ্ছে এক্স ধরা হয়েছে। তো এক্সটা হচ্ছে গিয়ে কি, ধরো এক্স যে আমাদের কোনো একটা ফাংশন হতে পারে, এক্স এক্সের মতো রাখা হয়েছে। তাহলে বেগ, ঠিক আছে, ত্বরণ বলতে আমরা কি বলতে পারি, ত্বরণ বলতে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে তোমার বি বাই টি, ঠিক আছে। তাহলে এটাকে এরকমভাবে লেখা হয়েছিল যে ডিডিটি অফ, মানে বুঝতেই পারতেছো যে ওরা আর কি ভেঙে কাজটা করছে, যেটাকে হয়তো আমি তোমাকে এই যে এরকমভাবে বোঝানোর স্বার্থে একসাথে বলে ফেলছি যে সরণকে দুইবার অন্তরীকরণ করলে আমরা ত্বরণ পাই, ওরা এটাই ভেঙে করছিল, ঠিক আছে, মানে এরকম আর কি, যে ডিডিটি অফ এক্স, তারপরে এটাকে ভেঙে লিখছিল হচ্ছে তোমার এরকম যে ডি ডাবল ডেরিভেটিভ যেহেতু এক্স ডি ডাবল ডেরিভেটিভ অফ এক্স, ঠিক আছে। তো এরকম ব্যাপার কি তোমাদের বইয়ে জাস্ট ব্যাপারটাকে আরেকটু হচ্ছে ভেঙে দেখাইছে, বা হচ্ছে কি মানে এটা আমার কাছে বরং তোমাদের জন্য মানে তোমরা যখন শুরুতে করবা তখন বরং এটা আমার কাছে একটু হচ্ছে কি কঠিনই মনে হবে, ঠিক আছে। তো আমি যেটা হচ্ছে বলছি তোমরা ইচ্ছা করলে এটা ফলো করতে পারো আর কি, যে জাস্ট মুখে মুখে চিন্তা করবা তাহলে তোমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখান থেকে যে এমসিকিউগুলো আসতে পারে, আমাদের টাইম হচ্ছে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। ওকে, তাহলে দেখো যে সরল দোলন গতির সমীকরণ, যেটা সমীকরণটা আসলে একটা অন্তরক সমীকরণ, কারণ কি আমরা হচ্ছে অন্তরীকরণ করছিলাম আমাদের ত্বরণটাকে, আমি হচ্ছে গিয়ে কি সরণের যে অন্তরিক ফাংশন সেই ফাংশন রূপে প্রকাশ করছি। সমীকরণটি এই ধরনের গতির বিভিন্ন বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে সাহায্য করে। আমরা সামনে দেখবো যে কীভাবে আসলে হচ্ছে কি এই সমীকরণটা কাজে লাগাতে পারি, বা হচ্ছে কি এই সমীকরণটাকে সমাধান করে আসলে হচ্ছে আমরা কীভাবে সরল স্পন্দন গতির আরও বিস্তারিত পড়াশোনা করতে পারি। সমীকরণটি নিউটনের দ্বিতীয় সূত্র এবং হুকের সূত্র ব্যবহার করে পাওয়া যায়। এমসিকিউর জন্য খুব বেশি জরুরি। হুকের সূত্র কোনটা, ওই যে আমাদের হচ্ছে কি পীড়ন সমানুপাতিক হচ্ছে তোমার কি বিকৃতি, তাহলে এফ সমানুপাতিক মাইনাস এক্স, এটাকে আমরা বলতেছি হচ্ছে হুকের সূত্রটাকে, বা হুকের সূত্র অংশটা কাজে লাগাইছি, আর এই যে আমরা হচ্ছে গিয়ে বলছি ত্বরণ, ঠিক আছে, ত্বরণটাকে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমরা বলকে নর্মালি কি বলি এফ ইকুয়াল এম এ, যেটা এফ ইকুয়াল এম, আমরা কিন্তু এখানে সেমভাবে এই এফটাকে এভাবে রিপ্লেস করছিলাম। দেখো এই যে আমাদের বল যেটা ছিল, বলটাকে কিন্তু এফ ইকুয়াল এম এ দ্বারা আমরা রিপ্লেস করছিলাম। আমরা হচ্ছে প্রথম লাইনটা হয়তো এখানে লিখে নাই, একটু লিখে দেই যে এফ সমানুপাতিক মাইনাস, এই যে এই পাশে লিখছিলাম মেন ইকুয়েশনটা, ঠিক আছে, এফ সমানুপাতিক মাইনাস এক্স। তাহলে এফটাকে যে আমি লিখছি এম এ, এটা কিন্তু আসলে নিউটনের দ্বিতীয় সূত্র, ঠিক আছে। নিউটনের দ্বিতীয় সূত্রটা যদি আমরা লিখি হচ্ছে ডেল পি বাই টি, এই ডেল পি বাই টি যেটা, এটা আসলে হচ্ছে তোমার কি এম এ। তাহলে আমরা এখানে দুইটা জিনিস ইউজ করছি, একটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, কোনটা, এই যে এফকে যে আমরা এম এ দ্বারা রিপ্লেস করলাম, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, আর হচ্ছে এফ সমানুপাতিক এক্স যেটা, এটা আসলে হচ্ছে কি হুকের সূত্র। তো এই কথাটাই বলছে যে আমরা হচ্ছে কি এই দুইটা সূত্র ইউজ করে তারপর হচ্ছে আমরা মেনলি এই সূত্রটা পাইছি, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, যেটা হচ্ছে তোমাদের মানে আমি যখন এইচএসসিতে পড়ছি তখন হচ্ছে গিয়ে বইয়ে এটা লেখা ছিল যে কে বাই এম, এটাকে ধরা হয়েছে কি ওমেগা স্কোয়ার, ঠিক আছে। তো এই ওমেগা স্কোয়ারটাকে কেন কে বাই এম ধরা হয়েছে, এটা ছিল আমার মেন আপত্তি, মানে এখানে মেন রিজনটা আসলে কি, ঠিক আছে। বই আসলে ব্যাখ্যাটা তখন এত সুন্দর করে লেখা ছিল না, এখনও হয়তো এত ভালো করে লেখা নেই। তো এই ব্যাপারটা তোমাদের একটু বলে দিই যে কে বাই এমটাকে কেন আমরা ওমেগা স্কোয়ার ধরছি, ঠিক আছে। তো এটাকে জাস্ট আমরা হচ্ছে এরকমভাবে চিন্তা করতে পারি। দেখো নিউটনিয়ান বলবিদ্যা এরকমভাবে পড়ে আসছে না যে কেন্দ্রমুখী ত্বরণটা কি ছিল, কেন্দ্রমুখী ত্বরণটা ছিল তোমার ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে, বা ওমেগা স্কোয়ার আর, আমরা ওই কেন্দ্রমুখী ত্বরণে বা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যায় পড়ছিলাম। আচ্ছা, ওমেগা স্কোয়ার এম ওমেগা স্কোয়ার আর ছিল তোমার কেন্দ্রমুখী বল, আর এটা ছিল তোমার হচ্ছে গিয়ে কি ওমেগা স্কোয়ার আর। তাহলে এইখানে যে আমরা হচ্ছে গিয়ে পাইছি, যে একটু আগে যেখানে যে আমরা পাইছিলাম যে এ সমান মাইনাস কে বাই এম, মাইনাসটা তো জাস্ট ডিরেকশনের জন্য, ঠিক আছে, গুণন এক্স। তাহলে এক্সটা যে এরকম সরণ আমাদের নিউটনিয়ান বলবিদ্যায়, এখানে আরটা ছিল আসলে কি গুণন অক্ষ থেকে দূরত্ব। বৃত্তাকার পথে যখন একটা বস্তু ঘুরতেছিল, আমরা জাস্ট বৃত্তাকার পথের জন্য পড়ছিলাম, বৃত্তাকার পথে যখন বস্তুটা তোমাদের ঘুরতেছিল তখন ধরো হচ্ছে যে গুণন অক্ষ থেকে যে দূরত্বটা, সেটাকে আমরা বলছিলাম হচ্ছে আর। তাহলে কেন্দ্রমুখী ত্বরণটা ছিল হচ্ছে তোমার ওমেগা স্কোয়ার আর, ঠিক আছে, নিউটনিয়ান বলবিদ্যা ছিল ওমেগা স্কোয়ার আর। তাহলে এখানেও কিন্তু আমাদের সেম ধরনের একটা ব্যাপার আসতেছে, যে আমি এখানে যে ত্বরণটা পড়তেছি,
এই যেখানে যে আমি ত্বরণটা পড়তেছি, তাহলে ত্বরণটাকে আমি ইচ্ছা করলে ওমেগা স্কোয়ার আর এর সাথে কম্পেয়ার করতে পারি, ঠিক আছে, ওই যে নিউটনের বলবিদ্যার অনুরূপে। তাহলে এখানে ওমেগা স্কোয়ার আর এর সাথে আমি কম্পেয়ার করি, তাহলে এক্সটা হচ্ছে আর এর ভূমিকা পালন করতেছে, আর ওই যে আমাদের বাদ বাকি যে অংশটা মানে k/m যেটা, এটা আমি বলতেই পারি যে আসলে কি ওমেগা স্কোয়ারের ভূমিকা পালন করতেছে। তাহলে এই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে k/m সমান ওমেগা স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে বুঝতে পারছো আশা করি। ওকে, তাহলে এটা হচ্ছে নিউটনের বলবিদ্যা, ধরো এটাকে 1 নম্বর ইকুয়েশন লিখলাম। আর আমরা এখানে পাইছিলাম হচ্ছে a সমান -k/m ইন্টু এক্স। তাহলে এই দুইটাকে আমি কম্পেয়ার করলে, যে আমি হচ্ছে দুইটাকে কম্পেয়ার করি, তাহলে আমরা এই যে এখান থেকে আর কি পাইছি। ঠিক আছে, তো এই ব্যাপারটা হচ্ছে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে বা তুমি যদি অনুমান করতে চাও তাহলে এরকমভাবে করতে পারো, এই যে। ঠিক আছে, এইভাবে আসলে ব্যাপারটা আসছে। ওকে, তাই চলো আমরা পরবর্তী অংশে যাই দেখি। তখন এই রিলেটেড কিছু ম্যাথ আসতে পারে, যে আমরা শুরুতে জাস্ট সিম্পল একটা সূত্র পড়ছি, সিম্পল একটা ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাটা দিয়েই তোমাকে দু একটা ম্যাথ আসতে পারে। তাহলে চলো আমরা একটা ম্যাথ করে ফেলি। এটা বুটেক্সে আসছে 18-19 সালে। বলছে এই যে একটা ফাংশন দিয়ে আছে, এই ফাংশনটার সমীকরণ থেকে তোমাকে বলছে কৌণিক কম্পাঙ্কের মান নির্ণয় করতে। ঠিক আছে, তাহলে কৌণিক কম্পাঙ্কের যে মানটা, এটা আসলে অ্যাকচুয়ালি ওমেগার মান। ঠিক আছে, তাহলে আমরা ওমেগার মান যদি বের করতে চাই তাহলে আমরা কি করব, এই যে ফাংশনটা, এটাকে আমরা হচ্ছে আদর্শ যে ফাংশনটা সেটার সাথে কম্পেয়ার করব। তাহলে আদর্শ ফাংশনটা তোমার কি ছিল, তোমার হচ্ছে গিয়ে এখানে টি স্কোয়ার মানে ডাবল ডেরিভেটিভ অফ এক্স, আমি এটাকে বাঁকায় লেখার দরকার নেই, বাঁকানো আসলে হবে না। ওকে, তাহলে ডাবল ডেরিভেটিভ অফ এক্স প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান হচ্ছে তোমার 0। এটা হচ্ছে তোমার আদর্শ সমীকরণটা। তাহলে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে, এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা হচ্ছে তোমার কি ওমেগা স্কোয়ার। আর এইটার সহগটা অবশ্যই তোমার কি হওয়া লাগবে, অন হওয়া লাগবে। এখানে সহগটা অনই দেওয়া আছে, আমরা কিন্তু যদি কখনো একটু ঘুরায় পেঁচা দেয় আমরা এই ব্যাপারটা খেয়াল রাখবো যে আমাদের এই ডাবল ডেরিভেটিভ মানে প্রথম যে অংশটা, এটা সহগটা 1 থাকার পর এক্সের যে সহগটা, সেই সহগটা হচ্ছে তোমার ওমেগা স্কোয়ার। তাহলে দেখো আমাদের ডাবল ডেরিভেটিভ যে পার্টটা, ঠিক আছে, এই পার্টে হচ্ছে তোমার সহগ কিন্তু অলরেডি 1 আছে। তাহলে এক্স স্কোয়ারের সাথে যেটা আছে, এটা এক্স স্কোয়ার হবে না, আচ্ছা এটা হবে এক্স, এখানে হয়তো তোমার একটু হয়তো ডাটাটা ওমেগা স্কোয়ার এক্স, এটা হয়তো একটু ভুল হয়েছে, টাইপিং মিস্টেক। আচ্ছা এক্স লিখে নাও। তাহলে এক্সের যে সহগটা, এই সহগটা হচ্ছে তোমার ওমেগা স্কোয়ার। তার মানে আমি বলতে পারি, শর্ত মতো আমি কি করতে পারি, বলতে পারি, সুতরাং বলতে পারি যে ওমেগা স্কোয়ার সমান তোমার 9। সুতরাং ওমেগা যেটা, ওমেগাটা আসলে হচ্ছে তোমার কৌণিক কম্পাঙ্ক, তাহলে ওমেগা হচ্ছে তোমার 3। তাহলে ওমেগার যে একক সেটা হচ্ছে তোমার রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমাদের কৌণিক কম্পাঙ্ক পেয়ে গেলাম। এখান থেকে আরও কিছু কোয়েশ্চেন তোমাকে চাওয়া হতে পারে। তাহলে চলো আমরা হচ্ছে কী কী কোয়েশ্চেন চাওয়া হতে পারে। এখানে তো একটা চাওয়া হয়েছে, আমরা আরও কিছু ব্যাপার জেনে নিই। তোমাকে চাওয়া হতে পারে তোমার পর্যায়কাল। ঠিক আছে, তোমাকে পর্যায়কালও চাওয়া হতে পারে। যদি তোমাকে পর্যায়কাল চাওয়া হয় তাহলে তুমি কি করবা, জাস্ট হচ্ছে যে ওমেগাটা যেটা, ওমেগার মান যেটা আমরা বের করছি 3, এটাকে আমরা লিখবো হচ্ছে তোমার 2π/t, 2π/t সমান হচ্ছে তোমার 3। সুতরাং তোমার টি যেটা হবে সেটা হচ্ছে তোমার টি হবে তোমার 2/3π। তাহলে টি সমান 2/3π, সরি 2π/3, ঠিক আছে। এটা হচ্ছে তোমার তাহলে হচ্ছে গিয়ে কি পর্যায়কাল। আসতে পারে তোমার আর কি কম্পাঙ্ক আসতে পারে। যদি কম্পাঙ্ক আসে তাহলে আমরা কি করব, কম্পাঙ্ক যদি আসে, তোমার যদি কম্পাঙ্ক আসে, দেখো এটা আমরা আর কি সবগুলো শিখে ফেলতেছি, কারণ আমাদের কোশ্চেন হচ্ছে যেহেতু এখানে কম কোশ্চেন প্র্যাকটিস করার জন্য, তাহলে আমরা হচ্ছে সবগুলো মানে কীভাবে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো একটু দেখে ফেলতেছি। তোমাকে যদি হচ্ছে কি কম্পাঙ্ক আসে তাহলে আমরা এই ওমেগাটাকে লিখবো কি 2πf। তাহলে 2πf তখন সেক্ষেত্রে হচ্ছে তোমার 2πf সমান হচ্ছে তোমার 3। সুতরাং আমি যদি f বলি, সুতরাং f সমান হচ্ছে তোমার দাঁড়াচ্ছে 3/2π, 3/2π। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমার মানে তিনটা। তুমি জাস্ট একটা আদর্শ সমীকরণের সাথে তুলনা করবা, আমাদের যে আদর্শ সমীকরণটা সেটার সাথে তুলনা করে বাদ বাকি সব তুমি নির্ণয় করে ফেলবা। তাহলে এখানে সতর্কতা হিসাবে তোমাদের একটা ব্যাপার বলে দিই, সতর্কতা বা হচ্ছে কি তুমি বেশিরভাগ সময় আমাদের এমসিকিউ আর কি আসে অনেক সময়, সতর্কতা হিসাবে তুমি কি পালন করবা। ধরো তোমাকে অন্য একটা ফাংশন দেওয়া আছে, ঠিক আছে, ওকে আমি এটা পরবর্তী স্লাইডে দেখি, বা সতর্কতা হিসাবে এখানে লিখে রাখতে পারো সতর্কতা। সতর্কতা হচ্ছে তোমার ওই যে আমাদের ডাবল ডেরিভেটিভের যে পার্ট, এর সহগ হওয়া লাগবে 1, এর সহগ কত হওয়া লাগবে, এর সহগ হবে তোমার সমান 1। তাহলে চলো আমরা এই টাইপের একটা এমসিকিউ করে ফেলি এখন, বা হচ্ছে তুমি ম্যাথ করে ফেলো। আমি যদি তোমাকে এরকম একটা বলি ম্যাথ, ধরো আমি এটা নিচ থেকে দিচ্ছি, ধরো হচ্ছে তোমার এরকম, ধরো তোমাকে বললো 5
ডাবল ডেরিভেটিভ অফ এক্স প্লাস 125 এক্স, ঠিক আছে, সমান 0। এরকম একটা ইকুয়েশন তোমার দেয়া আছে, ঠিক আছে, এরকম একটা ইকুয়েশন তোমার দেয়া আছে। তো তোমাকে বললো এখান থেকে ওমেগার মান কত, কৌণিক কম্পাঙ্কের মান কত, বা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে কি জাস্ট কম্পাঙ্কের মান কত, বা পর্যায়কাল কত, তাহলে এটা তুমি কীভাবে আসলে কম্পেয়ার করবা। তাহলে সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে এখান থেকে ওই যে এই সহগটাকে অন বানায় নেওয়া। ডাবল ডেরিভেটিভের যে পার্ট, এই পার্টটাকে তোমার আগে কী বানিয়ে নিবা, অন বানিয়ে নিবা। তাহলে অন বানাতে হলে কী করতে হবে, 5 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে 5 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা লিখবো হচ্ছে এরকমভাবে লিখবো এক্স প্লাস 5 দ্বারা ভাগ করলে হচ্ছে 25 হবে। তাহলে 25 এক্স সমান তোমার 0। এখন আমরা বলতে পারি এক্সের সাথে যেটা আছে এটা হচ্ছে তোমার ওমেগা স্কোয়ার। আগে যে এক্সের সাথে ছিল 125, এটা কিন্তু তোমার ওমেগা স্কোয়ার না, ঠিক আছে, এটা আমি লিখে দিচ্ছি। ধরো ওমেগা স্কোয়ার যে আমি বলবো যে ওমেগা স্কোয়ার সমান 125, এটা কিন্তু তোমার ভুল, ঠিক আছে, এটা কিন্তু তোমার ওমেগা স্কোয়ার না। ওমেগা স্কোয়ার আসলে কিসের মান হবে, যখন আমি এই যে এই সহগটাকে অন বানিয়ে নেব, এখানে মনে মনে ওয়ান আছে, ঠিক আছে, অন বানিয়ে নেওয়ার পর এক্সের সাথে যেটা আছে এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে আমরা বলবো যে ওমেগা স্কোয়ার সমান তোমার 25, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার সঠিক, ঠিক আছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো ওমেগা স্কোয়ার বা ওমেগার মান তুমি যদি বের করে ফেলো, বাদ বাকিটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, ঠিক আছে। তাহলে ওমেগা কত, তারপর হচ্ছে তোমার টি কত, তারপর হচ্ছে তোমার এফ কত, এগুলো হচ্ছে তোমার হোমওয়ার্ক, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে তোমরা করে সলভ করে তোমরা হচ্ছে ইচ্ছা করলে কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে এইগুলোর অ্যান্সারগুলো কী কী পাইছো। আর অবশ্যই অনুধাবন করে সুন্দর করে মানে লেকচারগুলো কমপ্লিট করবা, নোট করে ফেলবা, যাতে হচ্ছে তোমার একদম একাডেমিকের পাশাপাশি অ্যাডমিশনও কভার হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাদের আজকের লেকচারটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।